কথা বলবো। প্রথমেই আমরা জেনে নিব কোন কোন টপিকস গুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। Actually, histology is divided into two parts. One is basic histology, another is system-based histology. Basic histology includes cells and tissue, and system-based histology includes different systems like cardiovascular, renal, endocrine, lymphatic, skin, etc. For your exam, basic histology is most important. অর্থাৎ সেল এবং টিস্যুকে আপনাকে খুব ভালো করে পড়তে হবে। সেলের মধ্যে কিছু অর্গানেলিস থাকবে, তাদের স্ট্রাকচারগুলো আমাদের পড়তে হবে, তাদের ফাংশনগুলো আমাদের দেখতে হবে। টিস্যুর মধ্যে এপিথেলিয়াল, কানেকটিভ, মাসকুলার এবং নার্ভ টিস্যু। এর মধ্যে এপিথেলিয়াল এবং কানেকটিভ এই দুটি টিস্যু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি সিস্টেম বেসডের মধ্যে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি, এলিমেন্টারি কিছুটা দেখতে হবে। স্কিন এবং লিম্ফেটিক অর্গানটি বেশ ভালো করে পড়তে হবে। তো আমরা যখন পড়াবো তখন প্রত্যেকটি টপিকসের সাথে সাথে আমরা মোটামুটি বলার চেষ্টা করব কোন কোন বিষয়গুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং যেহেতু কিছু এসবিএ কোশ্চেনও আপনাদেরকে ফেস করতে হবে, সো এসবিএ সম্পর্কেও আমি আমার পড়ার মধ্যেই বলে দিব যে কোন কোন বিষয়গুলো এসবিএ এর জন্য ইম্পর্টেন্ট। নাও আমরা জানবো কোন কোন বইগুলো আপনাদেরকে মেইনলি দেখতে হবে। অ্যাকচুয়ালি ভালো প্রিপারেশনের জন্য আপনার একটি ভালো বই বা ওয়েল অর্গানাইজড বুক খুবই গুরুত্বপূর্ণ। আপনার বইটি যদি গোছানো না থাকে তাহলে আপনি যত মেধাবী হন না কেন আপনার কিন্তু ভালো পরীক্ষা হবে না। সো আমার রিকোয়েস্ট থাকবে পরীক্ষার পূর্বেই আপনি আপনার বইটিকে ওয়েল অর্গানাইজড করবেন। সেই ক্ষেত্রে আমরা সাধারণভাবে যে পরামর্শটি দিয়ে থাকি, আপনি যে কোনো একটি বইকে মেইন ধরে অন্য বইয়ের ইনফরমেশনগুলো সেই বইয়ের মধ্যে অ্যাড করবেন। আপনি যে পরীক্ষাগুলো দিবেন সেই পরীক্ষায় যে এক্সট্রা ইনফরমেশনগুলো পাবেন সেগুলো আপনি অ্যাড করবেন। আজকের লেকচার ক্লাসে আমি যে এক্সট্রা কথাগুলো বলবো সেই কথাগুলো আপনারা শিটে অ্যাড করবেন। এইভাবে দেখা যাবে পরীক্ষার পূর্বে আপনার শিটটি বেশ স্বাস্থ্যবান এবং মোটা তাজা হবে এবং তাতেই বোঝা যাবে যে আপনি একটি ভালো বই প্রিপেয়ার করতে পেরেছেন। সো হিস্টোলজির জন্য আমরা আপনাদেরকে যেই এক্সক্লুসিভ শিটটি সরবরাহ করেছে জেনেসিসের পক্ষ থেকে, আমি মনে করি সেটাকে বেস ধরে আপনারা বাকি ইনফরমেশনগুলো সেখানে অ্যাড করতে পারেন। পাশাপাশি আমাদের যেই বেসিক বইটি জ্যানকুরিয়া বেসিক হিস্টোলজি, সেখান থেকে আমি যেই কথাগুলো বলি যে যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে আপনারা দেখবেন চ্যাপ্টার সামারি আছে, সেই সামারিটা দেখবেন। অনেকগুলো পিকচার বা ছবি পাবেন, সেই ছবিগুলো দেখবেন। মাঝে মাঝে কিছু টেবিল পাবেন, সেই টেবিলগুলো আপনারা পড়বেন এবং প্রত্যেকটি চ্যাপ্টারের শেষে কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনগুলো আপনারা সলভ করার চেষ্টা করবেন। এবং পাশাপাশি একটি গাইড বই আমি রাখার কথা বলবো যেটি আপনাকে সহায়তা করবে, সেটি সেলিম রেজা হতে পারে অথবা ডক্টর জহির ভাইয়ের বই হতে পারে। সো এইভাবে যদি আমরা প্রিপারেশনটি নেই, আশা করি আমরা ভালো প্রিপারেশন নিতে পারবো। সো লেটস স্টার্ট ফ্রম সেল। সেলের একটা ডেফিনিশন আপনাদের শিটেও দেওয়া আছে, জাস্ট রিডিং পড়বেন। স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। You know there are two types of cell. One is prokaryotic, another is eukaryotic. Pro means adi or before and karyot means nucleus. So adi nucleus bishishto je cell take amra bolbo prokaryotic cell. On the other hand, eu means true, real, prokrito. Karyot means nucleus. So prokrito nucleus bishishto je cell take amra bolbo eukaryotic cell. আপনাদের শিটে প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের একটা পার্থক্য দেয়া আছে, এটা সিঙ্গেল স্টার হিসাবে আপনারা পড়বেন। আপনারা লক্ষ্য করবেন প্রোক্যারিওটিকের একটা এক্সাম্পল দেয়া আছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তো আপনারা ইউক্যারিওটিকের কিছু এক্সাম্পল মাথায় রাখবেন, সেটি হচ্ছে অ্যানিমেল সেল, প্ল্যান্ট সেল এন্ড ফাঙ্গাই। তো পার্থক্যটি মনে রাখার জন্য একটি ট্রিক্স আমি আমার বোর্ডে লিখে রেখেছি, আপনারা একটু খেয়াল করেন। In case of prokaryotic, many things are absent. অর্থাৎ prokaryotic যেহেতু আদি কোষ, ব্যাকডেটেড, সো সেখানে অনেক কিছুই থাকবে না।
যেগুলো থাকবে সেগুলোর ক্যারেক্টারিস্টিক্স কেমন হবে খেয়াল করেন। স্ট্রাকচার উইল বি সিম্পল, size will be smaller, and number will be few, that is single, one or two. On the other hand, what about eukaryotic? Structure will be complex, size will be larger, and number will be multiple. So এই ছোট্ট ট্রিক্সটি যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন ম্যাক্সিমাম পার্থক্য আপনাদের নখদর্পণে চলে এসেছে। আমি কিছু পয়েন্টস হাইলাইট করেছি, খেয়াল করেন। মেমব্রেন এনক্লোজড অর্গানেলি, এটা প্রোক্যারিওটিকে থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো কার্বোহাইড্রেট বা স্টেরল থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। সাইটোপ্লাজমের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো সাইটোস্কেলেটন থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। ক্রোমোজোমের ক্ষেত্রে প্রোক্যারিওটিকে কোনো হিস্টোন থাকে না, বাট ইউক্যারিওটিকে থাকে। রাইবোজোম প্রোক্যারিওটিকে স্মলার, ইউক্যারিওটিকে লার্জার। সেল ডিভিশন প্রোক্যারিওটিকে বাইনারি, ইউক্যারিওটিকে মাইটোসিস। দেখেন একটা পয়েন্টসকে আমি লাল দাগ দিয়ে হাইলাইট করেছি, সেটা হচ্ছে সেল ওয়াল। তাহলে সেল ওয়ালকে কেন আমি একটু আলাদাভাবে মার্ক করলাম? বিকজ ইট ইজ এক্সেপশনাল। আমরা বলেছিলাম যে প্রোক্যারিওটিকে অনেক কিছুই থাকবে না, বাট সেল ওয়াল এটা এমন একটা জিনিস, এটা মেইনলি প্রোক্যারিওটিকেই থাকে। হোয়াট অ্যাবাউট ইউক্যারিওটিক? ইউক্যারিওটিকে কি সেল ওয়াল থাকে? ডিয়ার ভিউয়ার্স, আমি তিনটি এক্সাম্পল দিয়েছিলাম, একটি হচ্ছে এনিম্যাল সেল, একটি হচ্ছে প্ল্যান্ট সেল, আর একটা হচ্ছে ফাঙ্গাই। এর মধ্যে এনিম্যাল সেলে কোনো সেল ওয়াল থাকে না, বাট প্ল্যান্ট সেল এবং ফাঙ্গাইতে থাকে। এবং এনিম্যাল সেলে যে সেল ওয়ালটি থাকবে এটি কেমিক্যালি বা স্ট্রাকচারালি খুবই সিম্পল হবে, বাট প্রোক্যারিওটিকে যে সেল ওয়ালটি থাকবে এটি কেমিক্যালি বা স্ট্রাকচারালি খুব কমপ্লেক্স থাকবে। সো হোয়াট ইজ সেল ওয়াল? It is an extra layer around cell membrane. You know, cell membrane is living, but cell wall is non-living. So now, what are the parts of a typical human cell? একটা সেলের পার্টস গুলোকে আমরা রাফলি দুই ভাগে ভাগ করি। ওয়ান ইজ সেল মেমব্রেন অর প্লাজমা মেমব্রেন, আরেকটি হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কন্টেইন সাইটোপ্লাজম এন্ড নিউক্লিয়াস। Among the cytoplasm, there are some organelles and some inclusions. Among the organelles, some organelles are membranous, some organelles are non-membranous, and you have to know the name very well. So, এই membranous এবং non-membranous organelle গুলোর নাম পরীক্ষায় আসে। So, এটার পাশে আপনারা ট্রিপল স্টার দিবেন, খুব ভালো করে নামগুলো মনে রাখবেন। যে কোনো একটা আমরা ভালো করে মনে রাখতে পারি। যেমন এই জিনিসগুলো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছিলাম তখন এটা বাংলায় ছিল আবরণীবিহীন অঙ্গাণু এবং আবরণীবদ্ধ অঙ্গাণু। তো আবরণীবিহীন অঙ্গাণু মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, সেটা হচ্ছে সেরা মামা বা মামা সেরা। সো এখানে মূলত আমরা চারটা অর্গানেলের কথা বলতাম, সেটা হচ্ছে সেন্ট্রোজোম, রাইবোজোম, মাইক্রোটিউবিউল এবং মাইক্রোফিলামেন্ট। সো ডিয়ার ভিউয়ার্স, এই ট্রিক্সটি আপনারা মনে রাখতে পারেন এই চারটি আবরণীবিহীন বা নন মেমব্রেনাস অর্গানেলি গুলো মনে রাখার জন্য। Besides this, cytoplasm contains some inclusions like secretory granule, pigment granule, lipid and glycogen and crystal. শুধু নামগুলো মনে রাখবেন। Now we will discuss cell membrane. Cell membrane এর পাশে ডাবল স্টার দিবেন, এটাও আমাদেরকে একটু পড়তে হবে পরীক্ষার জন্য। থিকনেসটা ভালো করে পড়তে হবে 7.5 to 10 ন্যানোমিটার। ইউনিট মে বি চেঞ্জড, কখনো কখনো পরীক্ষায় মিলিমিটার দিয়ে দিতে পারে, কখনো কখনো পরীক্ষায় অ্যাংস্ট্রম দিয়ে দিতে পারে। সো ইউ হ্যাভ টু নো দ্য রিলেশনশিপ বিটুইন ন্যানোমিটার অ্যান্ড অ্যাংস্ট্রম। সো এটা একটু লিখে রাখতে পারেন, 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10 অ্যাংস্ট্রম। সো এবার পরীক্ষা একবার এসেছিল যে থিকনেসটা 75 অ্যাংস্ট্রম, সো সেটা কিন্তু তখন ট্রু অ্যান্সার ছিল। এইভাবে ইউনিট চেঞ্জ করে অন্য সংখ্যা দিয়ে দিতে পারে। নাও দ্য কম্পোজিশন, cell membrane is composed of protein, lipid and carbohydrate. Among the lipid, phospholipid and cholesterol are important lipid. Among these two, phospholipid is the most important lipid of cell membrane. Now,
ইলেকট্রন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার অফ সেল মেমব্রেন, অর্থাৎ ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে আমরা সেল মেমব্রেনকে কেমন দেখি, এই সংক্রান্ত 3টি মডেল আছে। আমরা আলোচনা করব ফ্লুইড মোজাইক মডেল সম্পর্কে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা একটু নামের দিকে খেয়াল করি। ফ্লুইড মোজাইক, এই মডেল অনুযায়ী একটা পোর্শন কাজ করবে ফ্লুইডের ন্যায়, আরেকটি পোর্শন কাজ করবে মোজাইকের ন্যায়। এই মডেল অনুযায়ী লিপিড পোর্শনটুকু কাজ করে ফ্লুইডের ন্যায়, অন দ্য আদার হ্যান্ড প্রোটিন পোর্শনটুকু কাজ করে মোজাইকের ন্যায়। কাজে আমরা বলতে পারি ফ্লুইড লাইক লিপিড অ্যান্ড মোজাইক লাইক প্রোটিন মিলে যে মডেলটা গঠিত সেটি হচ্ছে আমাদের ফ্লুইড মোজাইক মডেল। অর্থাৎ এটাকে তুলনা করা হচ্ছে সমুদ্রে ভাসমান আইসবার্গের সাথে। অর্থাৎ সমুদ্রের যেই পানিগুলো সেগুলোকে বলা হচ্ছে লিপিড, আর তার মধ্যে যে আইসবার্গটি এমবেডেড থাকে, যার ম্যাক্সিমাম অংশই দেখা যায় না, অল্প একটু দেখা যায়, তাকে বলা হচ্ছে প্রোটিন। অর্থাৎ আমরা বুঝতে পারি সেল মেমব্রেনের বেসটি গঠন করবে লিপিড, তার মধ্যে আইসবার্গের মতো এমবেডেড থাকবে প্রোটিন। সো আমরা একটু ছবির সাহায্যে দেখে নিই। দিস ইজ দ্য সিম্পলেস্ট পিকচার অফ ফ্লুইড মোজাইক মডেল। এই ছবিটি আপনাদের পরিচিত, জাস্ট একটু রিক্যাপিচুলেট করব। ফার্স্ট উই উইল ডিসকাস অ্যাবাউট লিপিড পোর্শন অফ সেল মেমব্রেন। অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল, সেল মেমব্রেন লিপিড ইজ কম্পোজড অফ ফসফোলিপিড, এবং এটি দুটো লেয়ারে বিন্যস্ত থাকে, এজন্য একে বলা হয় ফসফোলিপিড বাইলেয়ার। এবং এর দুটো ইন থাকে, ওয়ান ইজ হাইড্রোফিলিক অর পোলার, অ্যানাদার ইজ হাইড্রোফোবিক অর নন পোলার। আপনারা ছবির মধ্যে যে রাউন্ডেড পোর্শনটুকু দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত পোলার অর হাইড্রোফিলিক ইন। আপনারা দেখবেন আপনাদের স্লাইডে শিটে লেখা আছে পোলার হেড অফ ফসফোলিপিড মলিকুল। সেখানে একটা তথ্য আপনারা লিখে রাখবেন যে পোলার হেড অফ ফসফোলিপিড মলিকুল ইজ কম্পোজড অফ ফসফেট গ্রুপ। এই ফসফেট গ্রুপ শব্দটা আপনারা লিখে রাখবেন। অন দ্য আদার হ্যান্ড, নন পোলার টেইল অফ দ্য ফসফোলিপিড মলিকুল ইজ কম্পোজড অফ ফ্যাটি অ্যাসিড চেইন। তো ম্যাক্সিমাম জায়গা জুড়েই ফসফোলিপিড থাকবে, বাট মাঝে মাঝে আমরা একটা দুটো কোলেস্টেরলও পাবো, যেহেতু কোলেস্টেরল ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট লিপিড অফ সেল মেমব্রেন। নাও কাম টু দ্য প্রোটিন পোর্শন। অ্যাকর্ডিং টু ফ্লুইড মোজাইক মডেল, cell membrane has two types of protein. One is integral, another is peripheral. Integral নাম থেকে বুঝতেছি এগুলো সেল মেমব্রেনের মধ্যে এমবেডেড থাকবে। এই এমবেডেডটা 1/3 হতে পারে, হাফ হতে পারে, ফুল হতে পারে। Those integral protein completely span the lipid bilayer are called transmembrane protein. আমরা যদি একটু ছবিতে খেয়াল করি, এই ইন্টিগ্রাল প্রোটিনটা আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেনের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত বিন্যস্ত। সো এই প্রোটিনের আরেকটি নাম হচ্ছে ট্রান্সমেমব্রেন প্রোটিন। নাও কাম টু দ্য পেরিফেরাল প্রোটিন। সো নাম থেকে বুঝতেছি পেরিফেরাল প্রোটিন মিন্স একটি প্রান্তে সে অ্যাটাচ থাকবে, বাট কোশ্চেন ইজ এটি কোন প্রান্তে যুক্ত থাকবে। আমরা জানি সেল মেমব্রেনের ভিতরে একটি প্রান্ত আছে, সেটিকে আমরা বলছি সাইটোপ্লাজমিক সারফেস অর ইনার এন্ড। সেল মেমব্রেনের বাহিরের দিকে যে প্রান্ত তাকে আমরা বলছি এক্সট্রা সাইটোপ্লাজমিক সারফেস অর আউটার এন্ড। সো দ্য কোশ্চেন ইজ পেরিফেরাল প্রোটিন ইজ অ্যাটাচড টু হোয়াট ইন। ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি ছবিটি লক্ষ্য করি আমরা দেখতে পাবো পেরিফেরাল প্রোটিনটি ইনার অর সাইটোপ্লাজমিক সারফেসের দিকে অবস্থান করছে। সো হিয়ার ইজ অ্যান ইম্পর্টেন্ট মেসেজ ফর ইউ দ্যাট পেরিফেরাল প্রোটিন লাইজ inner or cytoplasmic surface of cell membrane. Now come to the carbohydrate portion. Carbohydrate is either attached with lipid or attached with protein. If it is attached with lipid, is called glycolipid. If it is attached with protein, is called glycoprotein. Collectively they are called glycocalyx. Peripheral protein গুলো যেমন inner or cytoplasmic surface এ থাকে, কার্বোহাইড্রেট পোর্শন গুলো ইউজুয়ালি আউটার সারফেসে অবস্থান করে। আপনারা যদি ছবির দিকে তাকান, আপনাদের সেই সব গ্রিন ছবিগুলোই হচ্ছে মূলত কার্বোহাইড্রেট। এগুলো সবগুলি আপনারা দেখবেন আউটার সারফেস অর এক্সট্রা সাইটোপ্লাজমিক সারফেসে অবস্থান করছে। সো আমরা মাথায় রাখবো পেরিফেরাল প্রোটিন গুলো ইনার সারফেসে, কার্বোহাইড্রেট পোর্শন গুলো আউটার সারফেসে অবস্থান করে। নাও ফাংশনস অফ মেমব্রেন প্রোটিন। এখানে আমরা মেইনলি ইন্টিগ্রাল প্রোটিনের ফাংশন পড়বো এবং এটি সিঙ্গেল স্টার দিয়ে রাখবেন আপনারা।
মূলত সেল মেমব্রেন প্রোটিনের যত ফাংশন তার ম্যাক্সিমামই করে হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, কখনো অ্যাডহেশন মলিকুল হিসেবে, কখনো পাম্প হিসেবে, কখনো ক্যারিয়ার হিসেবে, কখনো বা আয়ন চ্যানেল হিসেবে, কখনো বা রিসেপ্টর হিসেবে, কখনো এনজাইম হিসেবে, কখনো গ্লাইকোপ্রোটিন হিসেবে। বাট পেরিফেরাল প্রোটিনগুলো মেইনলি এনজাইম হিসেবে কাজ করে। নাও মেকানিজম অফ ট্রান্সপোর্ট অ্যাক্রস দ্য প্লাজমা মেমব্রেন। মূলত এটি ফিজিওলজির একটি পার্ট, বাট কিছু পয়েন্টস হাইলাইট করার জন্য আমি এটি দিয়েছি। সেটি হচ্ছে ভেসিকুলার ট্রান্সপোর্ট। আপনারা ভেসিকুলার ট্রান্সপোর্টের দিকে একটু খেয়াল করেন। ইট ক্যান অকার two way, one is exocytosis, another is endocytosis. Exo means সেল থেকে বেরিয়ে যাওয়া, এন্ডো means সেলের মধ্যে ঢোকা। এই ঢোকার প্রক্রিয়াটা আবার তিন ভাবে হতে পারে। one is phagocytosis, second pinocytosis, and third receptor mediated endocytosis. Phagocytosis means সেল সলিড জিনিস এনগালফ করবে, যাকে বলা হয় সেল ইটিং। পিনোসাইটোসিস সেল লিকুইড জিনিস এনগালফ করবে, যাকে বলা হয় সেল ড্রিঙ্কিং। এবং রিসেপ্টরের সাহায্যে হলে তাকে বলা হয় রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস। তো এখান থেকে কি মেসেজ হচ্ছে, এন্ডোসাইটোসিস ইজ অ্যাপ্লিকেবল ফর বোথ সলিড এন্ড লিকুইড। সো হিয়ার ইজ আ কোশ্চেন ফর ইউ রিগার্ডিং সেল মেমব্রেন। এ protein molecules are located usually on the outer surface. আপনারা দেখেছেন পেরিফেরাল প্রোটিনগুলো ইনার সারফেসে থাকে, সো এটি ফলস। লিপিড ইজ অ্যারেঞ্জড ইন টু লেয়ার, এটি ট্রু। আমরা জানি ফসফোলিপিড বাইলেয়ার হিসেবে থাকে। গ্যাপ জাংশনস আর প্রডিউসড বাই চ্যানেলস ইন প্রোটিন। মূলত ইন্টিগ্রাল প্রোটিনগুলোই গ্যাপ জাংশন তৈরি করে, সো এটি ট্রু। ডি এন্ডোসাইটোসিস মে অকার ফর বোথ সলিড অ্যান্ড লিকুইড, যেটা আমি শেষের দিকে বলেছিলাম, এটি অবশ্যই ট্রু। ই কার্বোহাইড্রেট মলিকুলস আর অ্যাটাচড টু ফর্ম এ কোট অন দ্য ইনার সারফেস। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেছেন কার্বোহাইড্রেট মলিকুলগুলো আউটার সারফেসে অবস্থান করে, সো এটি ফলস। নাও কাম টু দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মূল আলোচনায় যাবার পূর্বে আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। সেটি হচ্ছে নিউক্লিয়াসের শেপটি হচ্ছে রাউন্ডেড অর এলোঙ্গেটেড, এবং এর ডায়ামিটার হচ্ছে 4 to 10 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। এবং নিউক্লিয়াস প্রতি সেলে সাধারণত একটি থাকে, বাট দেয়ার আর ফিউ এক্সেপশন লাইক বাইনিউক্লিয়েটেড সেল প্রেজেন্ট ইন লিভার অ্যান্ড ইউরিনারি ব্লাডার। অন দ্য আদার হ্যান্ড আমরা সবাই জানি মাল্টিনিউক্লিয়েটেড সেল পাবো আমরা স্কেলেটাল মাসল সেলে। আমরা যখন স্কেলেটাল মাসল পড়াবো তখন আবার আপনাদেরকে সেটি দেখাবো। So, 4 structures are found within the nucleus: nuclear membrane, chromatin, nucleolus, and nucleoplasm. Among these 4, chromatin is the most important. So, put triple star besides chromatin. Now, what is nuclear membrane? আমরা শুধুমাত্র ছবিটিকে অ্যানালাইসিস করব, তাতেই আমরা ইনফরমেশন গুলো পেয়ে যাব। সো ছবিটি আমরা খুব ভালো করে লক্ষ্য করব। নিউক্লিয়ার মেমব্রেন মূলত দুটো প্যারালাল ইউনিট মেমব্রেন দ্বারা গঠিত। ওয়ান ইজ আউটার, অ্যানাদার ইজ ইনার। আউটার অ্যান্ড ইনারের মাঝে যে গ্যাপ তাকে বলা হয় পেরিনিউক্লিয়ার স্পেস অর পেরিনিউক্লিয়ার সিস্টার্ন। আউটার নিউক্লিয়ার মেমব্রেন is continuous with rough endoplasmic reticulum. So here is an important message for you that নিউক্লিয়াসের আউটার মেমব্রেনের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েট থাকে যে অর্গানেলিটি, তার নাম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ইনার নিউক্লিয়ার মেমব্রেন ইজ স্টেবিলাইজড বাই এ মেশওয়ার্ক অফ প্রোটিন কল্ড নিউক্লিয়ার ল্যামিনা। সেখানে একটি প্রোটিন থাকে, তার নাম ল্যামিন। আউটার অ্যান্ড ইনার যেখানে ফিউজ হয় সেখানে তৈরি হয় নিউক্লিয়ার পোর কমপ্লেক্স। সেখানেও একটি প্রোটিন থাকে, তার নাম নিউক্লিওপোরিন। তাহলে আমরা দুটো প্রোটিনের নাম জানলাম, একটি হচ্ছে ল্যামিনাতে অবস্থিত ল্যামিন প্রোটিন, আরেকটি হচ্ছে নিউক্লিয়ার পোর কমপ্লেক্সে অবস্থিত নিউক্লিওপোরিন প্রোটিন। ডিয়ার ভিউয়ার্স, ল্যামিন প্রোটিনের একটি পরিচয় শুধু আমরা মাথায় রাখবো, ল্যামিন হচ্ছে একটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আমরা যখন ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পড়বো তখন আবার সেটি আমরা দেখব। নাও কাম টু দ্য ক্রোমাটিন। ক্রোমাটিন শব্দটি যখন আমাদের সামনে আসে তখন আমাদের মাথায় আরেকটি শব্দ আসে, সেটি হচ্ছে ক্রোমোজোম। এবং আমাদের মনে প্রায় কোশ্চেন জাগে,
ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন ক্রোমাটিন অ্যান্ড ক্রোমোজোম? সো আপনাদের এই কনসেপ্টকে ক্লিয়ার করার জন্যই কিছু ইনফরমেশন আমি দিয়েছি। খেয়াল করেন, বাম দিকে আমি লিখেছি ক্রোমাটিন এবং ডান দিকে হচ্ছে ক্রোমোজোম। ডিয়ার ভিউয়ার্স, ক্রোমাটিন এবং ক্রোমোজোম সম্পর্কে প্রথম যে কথাটি আপনাদের মাথায় গেঁথে রাখতে হবে সেটি হচ্ছে ক্রোমাটিন এবং ক্রোমোজোম দুটোই হচ্ছে ডিএনএ এর একটি ফরম্যাট। আমি আবার বলছি, ক্রোমাটিন এবং ক্রোমোজোম দুটোই হচ্ছে ডিএনএ এর একটি ফরম্যাট। আমরা জানি সেলের জীবনচক্র দুটো দশাকে কেন্দ্র করে আবর্তিত হয়। একটি হচ্ছে ইন্টারফেস বা রেস্টিং স্টেজ বা নন ডিভাইডিং স্টেজ, আরেকটি হচ্ছে ডিভিশনাল স্টেজ, যেটিকে আমরা বলি মাইটোসিস। সো এই ক্রোমাটিন এবং ক্রোমোজোম হচ্ছে এই দুটো স্টেজে ডিএনএ এর দুটো ফরম্যাট। সেলটি যখন রেস্টিং স্টেজে থাকে অর্থাৎ নন ডিভাইডিং স্টেজে বা ইন্টারফেজে থাকে, তখন ডিএনএ এর ফরম্যাটটি থাকে আনকয়েলড, লং এন্ড থিন, নট কনডেন্সড। সেই ফরম্যাটটিকে আমরা বলি ক্রোমাটিন। অন দ্য আদার হ্যান্ড, সেলটি যখন ডিভিশনে ঢুকে যায়, ডিএনএ এর ফরম্যাটটি চেঞ্জ হয়ে যায় কয়েলড, কম্প্যাক্ট, থিক, রিবন লাইক অ্যান্ড কনডেন্সড। সেই ফরম্যাটটিকে আমরা বলি ক্রোমোজোম। আমরা যদি একটু ছবি দেখাই তাহলে দেখবেন যে আমরা বাম দিকে যে ছবিটি দেখাচ্ছি সেটি হচ্ছে ক্রোমাটিন, আর ডান দিকে যে ছবিটি আছে সেটি হচ্ছে ক্রোমোজোম। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা খেয়াল রাখবো ক্রোমাটিন এটা অনেকটা নুডলসের মতো পেঁচানো, কোনো শেপ নেই, বাট ক্রোমোজোম ইজ হাইলি অর্গানাইজড এবং তার শেপ আছে নির্দিষ্ট। সো আমরা বলতে পারি যে আনকয়েল যেটি সেটি ক্রোমাটিন, যার নির্দিষ্ট কোনো শেপ থাকে না, বাট ক্রোমোজোমটা কনডেন্সড এবং কয়েলড এবং তার খুব অর্গানাইজড একটা শেপ আছে। এখন ক্রোমাটিন সম্পর্কে কিছু বেসিক কথা আমরা জেনে নিব বা আপনাদের শীট থেকে আপনারা দাগিয়ে নেবেন। ফার্স্ট হচ্ছে ইট স্ট্যান্ড উইথ বেসিক টাই, দেন it composed of DNA and basic protein that is histone. আমরা জেনেছি যে ক্রোমাটিন ডিএনএ এর একটি ফরম্যাট, বাট তার সাথে একটি প্রোটিন থাকে, তার নাম হচ্ছে হিস্টোন। এবং এরা যেই ফরম্যাটটি গঠন করে থাকে তাদের স্ট্রাকচারাল ইউনিটকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে আমি ছবির সাহায্যে আপনাদেরকে একটু ব্যাখ্যা দিচ্ছি। দেখেন, এইখানে আমরা কিছু বলের ন্যায় অংশ দেখতে পাচ্ছি। আমি যদি এদেরকে কাউন্ট করি তাহলে 1 2 3 4 5 6 7 8 অর্থাৎ 8টা বলকে আমরা দেখছি এবং তার সাথে কিছু পেঁচানো সুতা দেখতে পাচ্ছি। এই যে 8টা বলের ন্যায় হিস্টোন প্রোটিন এবং তার গায়ে যে র্যাপ সুতা বা ডিএনএ, এই যে একটা ফরম্যাট, এই ফরম্যাটটিকেই আমরা বলছি নিউক্লিওজোম। এই জন্য একে বলা হয় অক্টামেরিক, অর্থাৎ 8টা বলের ন্যায় হিস্টোন প্রোটিন এবং তার গায়ে র্যাপ ডিএনএ। এই যে একটা ফরম্যাট হলো, এই ফরম্যাটটি হলো নিউক্লিওজোম। এরকম অসংখ্য নিউক্লিওজোম মিলেই একটি ক্রোমাটিন গঠিত। নাও দ্য টাইপস অফ ক্রোমাটিন। সো ক্রোমাটিন অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে ইউক্রোমাটিন, আরেকটি হচ্ছে হেটেরোক্রোমাটিন। তো যে লাইনগুলো আপনারা শীট থেকে পড়বেন সেটি হচ্ছে হেটেরোক্রোমাটিন থেকে আপনারা পড়বেন কোটস, ইলেকট্রন ডেন্স, ইন্টেন্সলি বেজোফিলিক ক্লাম্প, এবং এক্সাম্পলটি আপনারা দাগিয়ে রাখবেন সেক্স ক্রোমাটিন, অবলিক দিয়ে লিখবেন বার বডি। অন দ্য আদার হ্যান্ড ইউক্রোমাটিন থেকে যেগুলো দাগাবেন লেস কয়েল পোর্শন, ফাইনলি ডিসপার্স, লাইটলি স্ট্রেন্ড, মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে মোর প্রমিনেন্ট, এবং তারা খুব অ্যাক্টিভ ট্রান্সক্রিপশনে থাকে। অর্থাৎ আমরা যদি এটাকে সহজভাবে ব্যাখ্যা করি তাহলে ক্রোমাটিন সম্পর্কে আমরা ফার্স্ট যে কথাটি জেনেছি সেটি হচ্ছে সেটি একটি আনকয়েল স্ট্রাকচার, বাট আমরা যদি একটু গভীরে যাই তাহলে দেখা যায় ক্রোমাটিনের মধ্যে অ্যাকচুয়ালি দুটো পার্ট। একটি পার্ট আসলেই আনকয়েল বা লেস কয়েল, বাট আরেকটি অংশ কয়েলড। তো যেটি আসলে আনকয়েল বা লেস কয়েল তাকেই আমরা বলছি ইউক্রোমাটিন। as because u means true বা রিয়েল, সো প্রকৃত, কাজেই প্রকৃত ক্রোমাটিন হচ্ছে যেটি লেস কয়েলড বা আনকয়েলড। অন দ্য আদার হ্যান্ড ক্রোমাটিনের মধ্যে যেটি কয়েল পোর্শন সেটি হচ্ছে মূলত হেটেরোক্রোমাটিন, এবং এই হেটেরোক্রোমাটিনটা খুব প্যাকড অবস্থায় থাকে এবং এরা ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। অন দ্য আদার হ্যান্ড ইউক্রোমাটিনটা
একটু ফাঁকা ফাঁকা থাকে, একটু অ্যাক্টিভ অবস্থা থাকে এবং মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেলে তারাই মূলত ভূমিকা রাখে। ফাংশনস অফ ক্রোমাটিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা জানি এই ডিএনএ বা ক্রোমাটিন এটি হচ্ছে মূলত একটা মেজর ফর্ম অফ ডিএনএ একটা সেলের জন্য। সো ক্রোমাটিন ডিএনএ রিপ্রেজেন্ট দ্য মেজর ফর্ম অফ ডিএনএ, এটা খেয়াল রাখবেন। এবং ডিএনএ এর মধ্যে যেহেতু জিন থাকে এবং সেই জিনে আমাদের বডির ইনফরমেশনগুলো থাকে, সো আমাদের জেনেটিক ইনফরমেশনগুলো এই ডিএনএই ক্যারি করে। এবং আমরা জানি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। সো এমআরএনএ, আরআরএনএ এবং টিআরএনএ, এই 3 ধরনের আরএনএ তৈরি করা ক্রোমাটিনের কাজ। এছাড়াও বাকি দুটো কাজ আপনারা রিডিং পড়বেন, এটা মূলত হেটেরোক্রোমাটিনের কাজ। নাও নিউক্লিওলাস থেকে আমরা শুধুমাত্র ফাংশনটি জানব। নিউক্লিওলাই সিনথেসাইজ রাইবোজোমাল আরএনএ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে ক্রোমাটিন 3 ধরনের আরএনএ তৈরি করে, বাট নিউক্লিওলাস শুধুমাত্র রাইবোজোমাল আরএনএ তৈরি করে, যেটা থেকে আলটিমেটলি রাইবোজোম তৈরি হয়। নাও কাম টু দ্য মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটি একটি মেমব্রেনাস স্ট্রাকচার এবং খেয়াল রাখবেন এটি একটি রড শেপ এলোঙ্গেটেড স্ট্রাকচার এবং এটিকে বলা হয় পাওয়ার হাউস অফ দ্য সেল। কেননা সেলের জন্য যে এনার্জি দরকার বা এটিপি দরকার সেটি এই মাইটোকন্ড্রিয়াতেই তৈরি হয়। এবং মাইটোকন্ড্রিয়াতে একটা ডাবল লেয়ার মেমব্রেন থাকে এবং খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন হচ্ছে হ্যাজ ইটস ওন স্ট্যান্ড অফ ডিএনএ। এটার পাশে আপনার স্টার চিহ্ন দিয়ে রাখবেন, কারণ এতক্ষণ আমরা ডিএনএ নিয়ে যে কথাগুলো বলেছিলাম সেগুলো ছিল নিউক্লিয়ার ডিএনএ, বাট এখন আমরা দেখলাম যে মাইটোকন্ড্রিয়ারও নিজস্ব ডিএনএ আছে। এবং এই মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং নিউক্লিয়ার ডিএনএ এর মধ্যে কিছু পার্থক্য আছে, যেটা আমরা একটু পরেই দেখব। মাইটোকন্ড্রিয়া সম্পর্কে আরো যে 2-1টি এক্সট্রা কথা আপনারা লিখে রাখবেন আপনাদের শীটে, সেটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইজ 100% ম্যাটারনালি ইনহেরিটেড, অর্থাৎ পুরোপুরি এটি মায়ের থেকে আসে এবং একটি মাইটোকন্ড্রিয়া থেকে পুনরায় আবার আরেকটি মাইটোকন্ড্রিয়া জন্মগ্রহণ বা তৈরি হতে পারে, যেটাকে আমরা বলি ফিশন। এই ফিশন প্রক্রিয়ার সাহায্যে নিউ মাইটোকন্ড্রিয়া ক্যান রিজেনারেট ফ্রম প্রি এক্সিস্টিং মাইটোকন্ড্রিয়া। তাহলে এই পদ্ধতিটার নাম মনে রাখবেন, এটা হচ্ছে ফিশন। তাহলে স্ট্রাকচারটা আমরা একটু দেখি। মাইটোকন্ড্রিয়ার স্ট্রাকচার যেহেতু আমরা বলেছি ডাবল লেয়ার, সো আউটার লেয়ার এবং ইনার লেয়ার। আউটার মেমব্রেন বা আউটার লেয়ার থেকে যেটি মনে রাখবেন দুটি শব্দ, একটা হচ্ছে এরা সিভ লাইক এবং এখানে একটি ট্রান্সমেমব্রেন প্রোটিন থাকে, তার নাম হচ্ছে পোরিন। ইনার মেমব্রেনটা ফোল্ডেড থাকে, যাকে বলা হয় ক্রিস্টি। ভিতরের স্পেসকে বলা হয় ম্যাট্রিক্স। আমরা যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর কথা বলছি ডিয়ার ভিউয়ার্স, দেখেন এটির শেপটি কিন্তু একটু সার্কুলার বা রাউন্ডেড। ফাংশনস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখবেন। আমরা জানি পাওয়ার হাউস অফ সেল এবং মূলত মাইটোকন্ড্রিয়ায় কিছু রিঅ্যাকশন সংঘটিত হয়, যেটির জন্যই এটি এত গুরুত্বপূর্ণ। তো আমাদের বডির রিঅ্যাকশনগুলো সাধারণত 2 জায়গায় সংঘটিত হয়, একটি হচ্ছে সাইটোপ্লাজম আর একটি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তো এই 5টি বিক্রিয়া হচ্ছে মাইটোকন্ড্রিয়া সংঘটিত হয়, সেগুলো হচ্ছে রেসপিরেটরি চেইন অর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সাইট্রিক অ্যাসিড সাইকেল, বিটা অক্সিডেশন এবং কিটোজেনেসিস। মাইটোকন্ড্রিয়ার আরেকটি ইম্পর্টেন্ট কাজ হচ্ছে, যেহেতু তার ডিএনএ আছে, সো সেখান থেকে আরএনএ তৈরি হয় এবং প্রোটিন তৈরি হয়। ডিয়ার ভিউয়ার্স, খুব ইম্পর্টেন্টলি খেয়াল করবেন, মাইটোকন্ড্রিয়া একমাত্র অর্গানেলি যার নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল আছে প্রোটিন তৈরি করার জন্য। এটি কিন্তু এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে মাইটোকন্ড্রিয়া হ্যাজ ওন জেনেটিক ম্যাটেরিয়াল টু সিনথেসাইজ প্রোটিন। মাইটোকন্ড্রিয়া ছাড়া আর কোনো অর্গানেলির নিজস্ব জেনেটিক ম্যাটেরিয়াল নেই প্রোটিন তৈরি করার জন্য। সো ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এইচবিএ। এছাড়াও মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসও হেল্প করে থাকে, অর্থাৎ যখন সেলটি খুব স্ট্রেসে থাকে তখন সাইটোক্রোম 3 রিলিজ হয় এবং কিছু প্রোটিয়েজের মাধ্যমে এটি অ্যাপোপ্টোসিসে হেল্প করে থাকে। এবং মাইটোকন্ড্রিয়া যে প্রোটিনগুলো তৈরি করে সেগুলো খুব অল্প পরিমাণে এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরেই সেগুলো ইউজ হয়। মাইটোকন্ড্রিয়া কোথায় বেশি থাকে, অর্থাৎ
যেহেতু মাইটোকন্ড্রিয়া এটিপি বা এনার্জি তৈরি করে, সো যেখানেই মেটাবলিজম বেশি দরকার, বেশি এনার্জি দরকার, সেখানেই মাইটোকন্ড্রিয়া বেশি থাকে, লাইক হাই মেটাবলিক অ্যাকশন, সিক্রেটরি সেল, কার্ডিয়াক মাসল সেল, সাম কিডনি টিউবিউল অ্যান্ড হেপাটোসাইট। মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে না পড়ে নেবেন, এবং মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি জিনিস থাকে সেগুলিও একটু দেখে নেবেন। এখন আমরা দেখব নিউক্লিয়ার ডিএনএ এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মধ্যে কি কি বেসিক পার্থক্য আছে। সবগুলো পড়া লাগবে না, যেগুলো পড়া লাগবে বলে দিচ্ছি। ফার্স্ট, নিউক্লিয়ার ডিএনএ ইনহেরিটেড ফ্রম বোথ প্যারেন্টস। অন দ্য আদার হ্যান্ড আমরা একটু আগে জেনেছি মাইটোকন্ড্রিয়াল ডিএনএ আসে শুধুমাত্র মা থেকে, অর্থাৎ ইনহেরিটেড ফ্রম মাদার অনলি। নিউক্লিয়ার ডিএনএ হচ্ছে লিনিয়ার, বাট আমরা ছবিতে দেখলাম মাইটোকন্ড্রিয়াল ডিএনএ ইজ সার্কুলার। নিউক্লিয়ার ডিএনএটা হচ্ছে ডিপ্লয়েড, বাট মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হচ্ছে হ্যাপ্লয়েড। নিউক্লিয়ার ডিএনএ এর মিউটেশন রেটটি লোয়ার, অর্থাৎ লোয়ার মিউটেশন রেট, বাট মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর মিউটেশন রেটটি হচ্ছে হায়ার। নিউক্লিয়ার ডিএনএ হ্যাজ ইন্ট্রন, বাট মাইটোকন্ড্রিয়াল ডিএনএ হ্যাজ নো ইন্ট্রন। সো যেই তথ্যগুলো আমি বললাম এই তথ্যগুলো পড়লেই মোটামুটি হবে। নাও কাম টু দ্য এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। It is also a membranous organelle and it is connected to nuclear membrane. Dear viewers, আপনাদের মনে থাকার কথা, নিউক্লিয়াসের আউটার মেমব্রেন পড়ানোর সময় বলেছিলাম কানেক্টেড টু রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ নিউক্লিয়াসের আউটার মেমব্রেনের সাথে যার ক্লোজ অ্যাপ্রক্সিমেট থাকে সেই হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় হাইওয়ে অফ দ্য সেল। দুই ধরনের থাকে, একটি হচ্ছে রাফ আর একটি হচ্ছে স্মুথ। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কেন রাফ বলা হয়? মূলত এটির সাথে রাইবোজোমের অ্যাটাচমেন্ট থাকার জন্যই এটিকে রাফ বলা হয়। একটি ইনফরমেশন আপনারা শিটে লিখে রাখবেন যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ বেজোফিলিক, বাট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ নট বেজোফিলিক। সো কোন কোন জায়গায় এদেরকে পাওয়া যায় রিডিং পড়বেন, বাট ফাংশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো পুট ট্রিপল স্টার বিসাইড দিস। ফার্স্ট, সিনথেসিস অফ এক্সপোর্টেবল প্রোটিন। এক্সপোর্টেবল প্রোটিন বলতে আমরা কি বুঝি? যে সমস্ত প্রোটিন সেলের বাহিরে কাজ করে, অর্থাৎ প্রোটিনগুলো দুই জায়গায় কাজ করে। সাম প্রোটিন ওয়ার্কস ইনসাইড দ্য সেল কল্ড intracytoplasmic protein, and some protein works outside the cell called extracytoplasmic or exportable protein. So those exportable protein are made by rough endoplasmic reticulum. Synthesis of phospholipid, এটি আপনারা শীট থেকে কেটে দিবেন যেহেতু এটি নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে। Synthesis of carbohydrate, initial glycosylation, assembly of multi-chain protein, and lastly, very important, post-translational modification of protein. Dear doctors, এটি ভালো করে দাগিয়ে নেন। post-translational modification অর্থাৎ প্রোটিন তৈরি করার পর তার যে কিছু মডিফিকেশনের দরকার হয় সেটির সাথে ক্লোজলি রিলেটেড থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ছাড়াও আরো দুটো অর্গানেলি আছে যারা এই কাজটার সাথে জড়িত, সেই দুটোর নামও আপনারা পাশে লিখে রাখবেন। একটি হচ্ছে রাইবোজোম আর একটি হচ্ছে গোলজি কমপ্লেক্স। সো আমরা বলতে পারি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের সাথে টোটাল তিনটা অর্গানেলি জড়িত, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম এন্ড গোলজি কমপ্লেক্স। খুবই গুরুত্বপূর্ণ। নাও কাম টু দা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। স্মুথকে কেন স্মুথ বলা হয়? কারণ এর সাথে কোনো রাইবোজোমের অ্যাটাচমেন্ট থাকে না। লোকেশনটা রিডিং পড়বেন, এবং এরা স্ট্রেটেড মাসল সেলের একটা স্পেশালাইজড ফর্মে থাকে, তার নাম সার্কোপ্লাজমিক রেটিকুলাম। নাও ফাংশন, very very important, put triple star beside this. Synthesis of lipid, steroid hormone, cholesterol, participation in contraction process in muscle cell, helps in utilization of glucose from glycogen. এখানে আপনারা ব্র্যাকেট দিয়ে গ্লাইকোজেনোলাইসিস এই শব্দটি লিখে রাখবেন। and lastly, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে আমাদের বডিতে কোনো নকশা সাবস্টেন্স ঢুকলে সেটিকে নিউট্রালাইজ করা বা ডিস্ট্রয়েড করা। আর এই কাজটি বডির যে অর্গানে হয় তার নাম হচ্ছে লিভার।
সো যদি কোশ্চেন এভাবে আসে কোন অর্গানে হয়, অ্যান্সার হবে লিভার। কোন অর্গানেলিতে হয়, অ্যান্সার হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নাও এ কোশ্চেন ফর ইউ, দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এ aids in detoxification process. Dear viewers, definitely it is true. B, found in protein secreting cell. Protein secreting cell এ মূলত পাওয়া যায় রাফ কে, so it falls. X, in the post translational modification of protein, এটিও করে রাফ, so it falls. May found in striated muscle cell, এটি true, একে বলা হয় sarcoplasmic reticulum. And E, are involved in the synthesis of export protein. মূলত এক্সপোর্ট প্রোটিন বা এক্সোপ্টোল প্রোটিন তৈরি করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সো এটিও ফলস। নাও গোলজি কমপ্লেক্স, সো অ্যানাদার ইম্পর্টেন্ট অর্গানেলি যেটা খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে। গোলজি কমপ্লেক্সও একটি মেমব্রেনাস অর্গানেলি, এবং এটি থেকে যেটি আপনারা দাগে রাখবেন বা লিখে রাখবেন সেটি হচ্ছে, ফার্স্ট এই গোলজি কমপ্লেক্সের হেডিং এর পাশেই লিখে রাখবেন ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ডিয়ার ডক্টরস, খেয়াল রাখবেন নিউক্লিয়াসের আউটার মেমব্রেনের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে গোলজি কমপ্লেক্স। এবং গোলজি কমপ্লেক্সের একটি ইম্পর্টেন্ট কাজই হচ্ছে, লেখা আছে আপনাদের শীটে, কমপ্লিটস পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। সো এটির পাশে ভালো করে স্টার চিহ্ন দিয়ে রাখবেন। গোলজি কমপ্লেক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন কমপ্লিট হয়। এর স্ট্রাকচারে দুটো ফেজের কথা আমরা জানবো সংক্ষেপে, একটি হচ্ছে সিস ফেজ আর একটি হচ্ছে ট্রান্স ফেজ। ডিয়ার ভিউয়ার্স, প্রোটিন মূলত তৈরি হয় রাইবোজোমে। রাইবোজোমে তৈরি হওয়ার পরে সে এটার কিছুটা মডিফাই করে। যেহেতু পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে আমরা যে তিনটি অর্গানেলের কথা বলেছিলাম তার মধ্যে একটি ছিল রাইবোজোম। প্রোটিনের সেকেন্ড মডিফিকেশন হয় রাইবোজোম যার গায়ে লাগানো, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। প্রোটিনের ফাইনাল মডিফিকেশন হয় গোলজি কমপ্লেক্সে। সো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিনগুলো মডিফিকেশন উদ্দেশ্যে গোলজি কমপ্লেক্সে আসার সময় তারা যে পথ দিয়ে গোলজি কমপ্লেক্সে এন্ট্রি করে সেই পথটিকেই বলা হয় সিস ফেজ। মডিফিকেশন শেষে যে পথ দিয়ে তারা বেরিয়ে যায় তাকেই বলা হয় ট্রান্স ফেজ। সো আমরা বলতে পারি সিস ফেজ ইজ এন্ট্রি ফেজ and trans phase is exit phase. Now the function, very very important, triple star দিয়ে রাখবেন। আমরা আগেই জেনেছি গোলজি কমপ্লেক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এরা প্রোটিনের মডিফিকেশন করে, কিন্তু এরা কখনোই প্রোটিন তৈরি করে না, অর্থাৎ প্রোটিন তৈরির সাথে এরা জড়িত না, বাট প্রোটিনের মডিফিকেশনের সাথে এরা জড়িত। এরা প্যাকেজিং স্টোরিং করে। লাইসোজোম মে বি প্রোডিউসড ইন গোলজি complex and it is necessary for the synthesis of acrosome in spermatozoa. Now ribosome. So আমরা এতক্ষণ অনেকগুলো মেমব্রেনাস অর্গানেল নিয়ে কথা বলেছিলাম, বাট রাইবোজোম ইজ এ নন মেমব্রেনাস স্ট্রাকচার। সো রাইবোজোম থেকে যেটি দাগাবেন এটি ইলেকট্রন ডেন্স, এই শব্দটি দাগাবেন, এবং ইট ইজ কম্পোজড অফ 4 types of ribosomal RNA and 80 different protein. So রাইবোজোম মূলত কি দ্বারা গঠিত? 4 ধরনের রাইবোজোমাল RNA এবং 80 different protein। এবং এটি দুটো ধরনের আছে, একটি হচ্ছে প্রোক্যারিওটিকে পাওয়া যায় যেটি 70S এবং ইউক্যারিওটিকে পাওয়া যায় 80S। S means Vedberg ইউনিট। এই 80 আবার 60 এবং 40 এই দুটো সাব ইউনিটে বিভক্ত, 70 আবার 50 এবং 30 এই দুটো সাব ইউনিটে বিভক্ত। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি রাইবোজোমেরই দুটো করে সাব ইউনিট আছে, একটি হচ্ছে বড় আর একটি হচ্ছে ছোট। আমরা যদি ছবির দিকে খেয়াল করি তাহলে আমরা দেখব একটি সাব ইউনিট বড় আর একটি হচ্ছে ছোট। সো প্রশ্ন হচ্ছে কোন সাব ইউনিটে মূলত প্রোটিনটি তৈরি হয়? সো মনে রাখবেন সংসারে বড় ভাইয়ের দায়িত্ব বেশি থাকে, সো লার্জ সাব ইউনিটে মূলত প্রোটিনটি
তৈরি হয়। সো লার্জ সাবইউনিট ইজ ইউজ টু প্রডিউস প্রোটিন। নাও দ্য ফাংশন। আমরা জানি রাইবোজোম সাধারণত প্রোটিনই তৈরি করে, বাট এটি দুটো ফর্মে থাকে। একটি ফর্ম ফ্রি অবস্থায় থাকে এবং আরেকটি ফর্ম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অ্যাটাচ থাকে। তো যেহেতু আমরা জেনেছি যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক্সপোর্টেবল প্রোটিনের সাথে রিলেটেড, সো অ্যাটাচ রাইবোজোমের কাজও হচ্ছে সিনথেসিস অফ এক্সপোর্টেবল প্রোটিন। অন দ্য আদার হ্যান্ড ফ্রি রাইবোজোম তৈরি করে intracytoplasmic protein. Now a question for you, organelle is involved in protein synthesis. নিশ্চয়ই আপনারা মনে মনে বের করে ফেলেছেন 3 organelles are involved in the synthesis of protein. First ribosome, second rough endoplasmic reticulum and third mitochondria. So দুটো ইনফরমেশন কে আবার কম্পেয়ার করে পড়বেন। 3 organelles are involved in the post-translational modification of protein: ribosome, rough endoplasmic reticulum and Golgi complex. And 3 organelles are involved in the synthesis of protein: ribosome, rough endoplasmic reticulum and mitochondria. So এই বেসিক ইনফরমেশন গুলো পরীক্ষার জন্য আপনাকে খুবই কাজে দিবে। Now the lysosome. Lysosome is another membranous organelle এবং লাইসোজোম সম্পর্কে দাগাবেন যে 40 ডিফারেন্ট হাইড্রোলাইটিক এনজাইম এখানে থাকে। লাইসোজোমাল এনজাইমগুলোর পাশে ডাবল স্টার দিবেন, এনজাইমগুলোর নাম পড়বেন। লাইসোজোম দুই ধরনের, একটি হচ্ছে প্রাইমারি আর একটি হচ্ছে সেকেন্ডারি। তো আমরা জানি যে লাইসোজোমের কাজটি হচ্ছে ডিগ্রেড করা, বাট এই ডিগ্রেডেশনের কাজটি প্রাইমারি লাইসোজোম করতে পারে না, বাট সেকেন্ডারি লাইসোজোম পারে। সো প্রশ্ন হচ্ছে প্রাইমারি লাইসোজোম কেন পারে না, সেকেন্ডারি লাইসোজোম কেন পারে? তো অ্যান্সারটি হচ্ছে, আপনাদের মনে থাকার কথা, গোলজি কমপ্লেক্সের একটি ফাংশন ছিল লাইসোজোম মে বি প্রডিউসড ইন গোলজি কমপ্লেক্স, অর্থাৎ লাইসোজোম তৈরির সূত্রপাতটা হয় গোলজি কমপ্লেক্স থেকে। গোলজি কমপ্লেক্স থেকে প্রথম যে লাইসোজোমটা তৈরি হয় তাকেই বলা হয় প্রাইমারি লাইসোজোম। সেই অবস্থায় প্রাইমারি লাইসোজোমের মধ্যে যে এনজাইমগুলো থাকে সেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, যার কারণে সে ডিগ্রেড করতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, আমাদের বডির ডাব্লিউবিসি সেল যখন কোনো ফরেন পার্টিকেলকে ধরে নিয়ে আসে একটি ফ্যাগোজোম তৈরি করে, সেই ফ্যাগোজোমটি যখন প্রাইমারি লাইসোজোমের সাথে ফিউজ হয় তখন তৈরি হয় সেকেন্ডারি লাইসোজোম, যেটি প্রাইমারি লাইসোজোম থেকে আকারে বড় হয়। তখন এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়, পার্টিকেলটি ডিস্ট্রয়েড হয়। এজন্যই বলা হয়েছে প্রাইমারি লাইসোজোম ক্যান নট ডিগ্রেড, বাট secondary lysosome can degrade. Now come to the centriole. Centriole, it is also a membranous structure. So centriole কি দ্বারা গঠিত? Cylindrical structures composed of microtubule. So centriole মূলত একটি নন মেমব্রেনাস স্ট্রাকচার যেটি 9 সেটস অফ মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত। আমরা যদি একটু ছবির দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 9 সেটস আছে এবং প্রত্যেকটির সাথে 3টি করে আছে, অর্থাৎ আমরা বলতে পারি 9 সেটস অফ মাইক্রোটিউবিউল অ্যারেঞ্জড ইন ট্রিপলেট। সো প্রত্যেকটিতেই 3টি করে আছে এবং দুটো সেন্ট্রিওল যখন পাশাপাশি বসে তখন তাকে বলা হয় সেন্ট্রোজোম। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা দুটো শব্দ জানলাম, একটা হচ্ছে সেন্ট্রিওল আর একটা হচ্ছে সেন্ট্রোজোম। তো এদের ফাংশনটা একটু ডিফারেন্ট, আপনারা একটু আলাদা করে লিখে রাখবেন। সেন্ট্রিওলের পাশে লিখে রাখবেন যে সেন্ট্রিওল মূলত কি করে। সেন্ট্রিওল নন ডিভাইডিং সেলে সিলিয়া এবং ফ্ল্যাজেলা তৈরি করে। একটু লিখে রাখবেন, দে ফর্ম সিলিয়া এন্ড ফ্ল্যাজেলা ইন নন ডিভাইডিং সেল। অন দ্য আদার হ্যান্ড, যখন একটা পেয়ার হয়ে যায় অর্থাৎ সেন্ট্রোজোম হয়ে যায় তখন তার কাজ কি হয়? দে অ্যাকচুয়ালি সিনথেসাইজ স্পিন্ডল ফাইবার ডিউরিং সেল ডিভিশন। সো আমরা যদি আবার বলি, সেন্ট্রিওল তৈরি করছে নন ডিভাইডিং সেলে সিলিয়া এবং ফ্ল্যাজেলা। অন দ্য আদার হ্যান্ড, সেন্ট্রোজোম তৈরি করছে স্পিন্ডল ফাইবার ডিউরিং সেল ডিভিশন। নেক্সট, আমরা যদি আপনাদের শীটে একটু পার অক্সিজোমটা দেখি, সেখান থেকে আপনারা
এনজাইমগুলোর নাম পড়বেন এবং ফাংশন পড়বেন। এবং লাস্টে একটা কথা বলা আছে দেখেন পারঅক্সিজমে, দ্য বিটা অক্সিডেশন অফ লং চেইন ফ্যাটি অ্যাসিড ইজ প্রিফারেন্সিয়ালি অ্যাকম্পানিড বাই পারঅক্সিজমাল এনজাইম। অর্থাৎ লং চেইন ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ সেখানে ব্র্যাকেট দিয়ে আপনি লিখে রাখবেন 18 কার্বনস এন্ড লঙ্গার, অর্থাৎ 18 কার্বন এবং তার বেশি যেই কার্বনগুলো আছে সেগুলোর যে ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেগুলোর বিটা অক্সিডেশন হয় পারঅক্সিজমে। অন দ্য আদার হ্যান্ড এর থেকে ছোট যেই ফ্যাটি অ্যাসিডগুলো আছে সেগুলোর বিটা অক্সিডেশন হয়, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ইয়েস, সেটা হয় মাইটোকন্ড্রিয়ায়। নাও কাম টু দ্য সাইটোস্কেলিটন। সাইটো মিন্স সেল, স্কেলিটন মিন্স কঙ্কাল, অর্থাৎ সেলের কঙ্কাল যারা গঠন করে তারাই হচ্ছে সাইটোস্কেলিটন। এরকম কঙ্কাল গঠনকারী উপাদান হচ্ছে 3টি: মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ছবিতে আমরা সাইজ বা থিকনেসটা দেখতে পাচ্ছি, যেটা মাইক্রোটিউবিউল অ্যারাউন্ড 25, অ্যাক্টিন বা মাইক্রোফিলামেন্ট 7 এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট 10। অর্থাৎ আমরা বলতে পারি সবচেয়ে থিকেস্ট হচ্ছে মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে মাঝামাঝি এবং অ্যাক্টিন ফিলামেন্ট হচ্ছে সবচেয়ে কম। তো আপনারা যদি এই ছকটাতে চলে যান, সেই ছক থেকে আপনারা কোন কোন পয়েন্টস গুলো পড়বেন বলে দিচ্ছি। আপনারা সাব ইউনিট পড়বেন, ডায়ামিটার পড়বেন এবং পোলারিটি সম্পর্কে পড়বেন। এখন আমরা এদের সম্পর্কে ইন্ডিভিজুয়ালি একটু জানবো। সেটি হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে যেটা জানবো, এটি একটি নন মেমব্রেনাস স্ট্রাকচার এবং তার ফাংশন আপনারা ডাবল স্টার দিয়ে রাখেন। সেলের শেপ মেইনটেইন করে, কিছু ট্রান্সপোর্টে ভূমিকা রাখে এবং যেটি খুব ইম্পর্টেন্ট, 3 নাম্বার ফাংশনটি বেসিস ফর সেভারেল কমপ্লেক্স সাইটোপ্লাজমিক কম্পোনেন্ট। এই পোরশনটি খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কিছু স্ট্রাকচার আছে যাদের স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে কাজ করে এই মাইক্রোটিউবিউল। তো তারা কারা? এরকম 7টি স্ট্রাকচার আছে: সেন্ট্রিওল, বেজাল বডি, সিলিয়া, ফ্ল্যাজেলা, মাইটোটিক স্পিন্ডল, কোলাজেন ফাইবার এবং এক্সন। এই লাস্টের দুটি অর্থাৎ কোলাজেন ফাইবার এবং এক্সন আপনাদের শীটে লেখা নেই, এটি আপনারা অ্যাড করে নেবেন। নাও মাইক্রোফিলামেন্ট, এর আরেকটি নাম হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট এবং আমরা জানি এটি মূলত মাসেল কন্ট্রাকশনে হেল্প করে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থেকে পরীক্ষায় একটি জিনিস এসেছিল, সেটি হচ্ছে ভাইমেন্টিন, অর্থাৎ ভাইমেন্টিনের ডিস্ট্রিবিউশন এসেছিল। আপনাদের মনে থাকার কথা, আমরা যখন নিউক্লিয়াস বা নিউক্লিয়ার মেমব্রেন পড়েছিলাম তখন একটি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের নাম বলেছিলাম, সেটি হচ্ছে ল্যামিন। ইয়েস ডক্টররা, এখানে আপনারা সেটি পাবেন যে ল্যামিনের ডিস্ট্রিবিউশন হচ্ছে নিউক্লিয়াই অফ অল সেল। এইভাবে আপনারা প্রোটিনের নাম এবং সেল ডিস্ট্রিবিউশনটি পড়বেন। নাও কাম টু দ্য সেল সাইকেল। সেল সাইকেল কি জিনিস? অল্টারেশন বিটুইন মাইটোসিস এন্ড ইন্টারফেস। এর ডিউরেশনটি আপনারা লিখে নেবেন। ডিউরেশন হচ্ছে 24 থেকে 36 ঘন্টা। দুটো জিনিস এখানে হয়, একটি হচ্ছে মাইটোসিস আরেকটি হচ্ছে ইন্টারফেস। সেল সাইকেলের মূলত দুটো ইভেন্ট প্রাথমিকভাবে আমরা বলি, একটি হচ্ছে ইন্টারফেস আরেকটি হচ্ছে মাইটোসিস। ইন্টারফেসকে আবার 3টি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে G1 বা গ্যাপ 1, একটি হচ্ছে S আরেকটি হচ্ছে G2 বা গ্যাপ 2। আর মাইটোসিসে মূলত সেল ডিভিশনটি হয়। তো ইন্টারফেজের যে আলাদা আলাদা স্টেজগুলো আছে সেগুলোর সময়গুলো যদি একটু খেয়াল করেন, তার আমরা দেখব G1 এটা অ্যারাউন্ড 25 আওয়ার্স। আপনারা ছবিতে দেখবেন G1 এর উপরে ছোট্ট করে লেখা আছে 25 আওয়ার্স। অর্থাৎ আমরা বুঝতে পারছি G1 হচ্ছে সবচেয়ে লংগেস্ট ফেজ অফ সেল ডিভিশন। অন দ্য আদার হ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন বা এস ফেজ সময় নেয় হচ্ছে 8 ঘন্টা, G2 এবং M মিলে হয় 2.5 থেকে 3 ঘন্টা। অর্থাৎ সেল সাইকেলের সবচেয়ে লংগেস্ট ফেজ হচ্ছে G1, এটি প্রায় 25 ঘন্টা সময় লাগে। এটি আপনারা একটু মাথায় রাখবেন। এখন আমরা একটু বোর্ডে দেখব যে কোন কোন স্টেজগুলো এখানে হয় এবং কি কি ঘটে। মূলত আমাদের জানতে হবে যে এই যে ফেজগুলো, এই ফেজগুলোতে কি কি ঘটে। খেয়াল করেন সেল সাইকেলের ফেজগুলোকে আমরা দুটো পেয়ারিং শব্দ দিয়ে মনে রাখবো। একটি আমরা মনে রাখবো GS, আরেকটি হচ্ছে GM। আমরা জানি GS মিন্স জেনারেল সেক্রেটারি আর GM মনে রাখতে পারেন জেনারেল ম্যানেজার। অর্থাৎ স্টুডেন্ট লাইফে যে GS থাকলো পরবর্তীতে সে হয়ে গেল কোম্পানির
GM। তাহলে G এর সাথে প্রথম GS এর মধ্যে আমরা 1 দিলাম আর পরে G এর সাথে আমরা 2 দিলাম। তাহলে আমরা পেয়ারটা তৈরি করলাম এভাবে G1S এবং G2M। অর্থাৎ আমরা মনে রাখবো G1 এর ফ্রেন্ড হচ্ছে S, G2 এর ফ্রেন্ড হচ্ছে M, এবং এও আমরা মনে রাখবো G1 যা করবে তা S এর জন্য করবে, G2 যা করবে তা M এর জন্য করবে। তাহলে আমরা এখন একটু জেনে নেই কোন কোন ফেজে কি হয়। তাহলে আমরা S ফেজ দিয়ে শুরু করি। আমরা জানি S মিন্স সিনথেসিস, তার মানে এখানে কিছু তৈরি হয়। কি হয়? এখানে মূলত ডিএনএ এর রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন হয়, অর্থাৎ 2n অ্যামাউন্ট ডিএনএ থেকে 4n অ্যামাউন্ট ডিএনএ হয়। অর্থাৎ আমরা বলতে পারি তাহলে S ফেজে ডিএনএ এর রেপ্লিকেশন হয়, 2n অ্যামাউন্ট ডিএনএ থেকে 4n অ্যামাউন্ট ডিএনএ হয়। M ফেজ বা মাইটোসিসে কি হয় আমরা সবাই জানি, এখানে সেল ডিভিশন হয়। তাহলে বাকি থাকলো আমাদের G1 এবং G2। ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করেন G1 এবং G2 তে একই ধরনের কর্মকাণ্ড হয়, সেটি হচ্ছে আরএনএ এবং প্রোটিন তৈরি হয়। তাহলে প্রশ্ন হচ্ছে G1 এও তৈরি হচ্ছে আরএনএ প্রোটিন, G2 তেও তৈরি হচ্ছে আরএনএ প্রোটিন। তাহলে আমরা পার্থক্য করব কিভাবে? এই পার্থক্য করার জন্য আমাদের পেয়ারিং। খেয়াল করেন G1 এ যে আরএনএ প্রোটিন তৈরি হবে তার পারপাস হচ্ছে তার ফ্রেন্ড অর্থাৎ S ফেজ বা ডিএনএ রেপ্লিকেশনকে সাপোর্ট করা। অন দ্য আদার হ্যান্ড G2 তে যে আরএনএ প্রোটিন তৈরি হবে তার পারপাস হচ্ছে তার ফ্রেন্ড অর্থাৎ M বা সেল ডিভিশনকে সাপোর্ট করা। তাহলে যে তথ্যটা আপনাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে RNA and protein essential for DNA replication is synthesized in G1 phase. On the other hand, RNA and protein essential for cell division is synthesized in G2 phase. Now come to the cell division. Now we will discuss about cell division. সেল ডিভিশনের ইভেন্টস গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটি হচ্ছে ক্যারিওকাইনেসিস, দ্যাট ইজ ডিভিশন অফ দ্য নিউক্লিয়াস, আরেকটি হচ্ছে সাইটোকাইনেসিস, দ্যাট ইজ ডিভিশন অফ দ্য সাইটোপ্লাজম। এবং আমরা জানি সেল ডিভিশন সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে মাইটোসিস, আরেকটি হচ্ছে মিওসিস। প্রথমে আমরা আলোচনা করব মাইটোসিস সম্পর্কে। তো মাইটোসিস হ্যাজ 4 স্টেজ: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এন্ড টেলোফেজ। তো আমরা মূলত এখানে দুটো জিনিস একসাথে পর্যালোচনা করব। প্রথম হচ্ছে আমরা স্লাইডে আমাদের যে তথ্যগুলো থাকবে বা আপনাদের শীটে যে তথ্যগুলো থাকবে সেটি হচ্ছে প্রত্যেকটি স্টেজে কি কি ঘটনা ঘটছে সেগুলোর একটা বর্ণনা থাকবে। বাট আমরা বোর্ডে কিছু ছবি এঁকেছি, যেই ছবির সাহায্যে আমরা জানার চেষ্টা করব প্রত্যেকটি স্টেজে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 46 শব্দটি লিখেছি, যেটা রিপ্রেজেন্ট করছে ক্রোমোজোম নাম্বারকে। অন দ্য আদার হ্যান্ড আপনারা দেখছেন আমরা এখানে 2n শব্দ লিখেছি, যেটি রিপ্রেজেন্ট করবে ডিএনএ অ্যামাউন্টকে। সো ডিয়ার ভিউয়ার্স, এই দুটো কথা আপনারা মনে রাখবেন, একটি হচ্ছে ক্রোমোজোম নাম্বার, আরেকটি হচ্ছে ডিএনএ অ্যামাউন্ট। তাহলে লেট স্টার্টস, আমরা শুরু করি। উইল স্টার্টস ফ্রম প্রোফেজ। তাহলে আমরা একটু স্লাইডে খেয়াল করি যে আমাদের কি কি ঘটনা ঘটছে। তাহলে প্রোফেজ মূলত এখানে আমরা জানি যে নন ডিভাইডিং অবস্থায় ডিএনএ এর যে ফর্মিটি থাকে সেটি আনকয়েল থাকে। সো সেখান থেকে যখন সেল ডিভিশন শুরু হয় এই ডিএনএ এর ফর্মেটটি তখন কয়েলড হয়ে যায়। এটি হচ্ছে প্রথম কাজ, অর্থাৎ আনকয়েলড ক্রোমাটিন is converted into coil chromosome, এবং যখন এটি ক্রোমোজোম হয় তখন যেহেতু একটি স্পেশালাইজড ফরম্যাটের রূপ নেয় তখন সেটি মাইক্রোস্কোপের নিচে ভিজিবল হয়। এই অবস্থায় নিউক্লিয়াস থেকে কিছু জিনিস হারিয়ে যায়, অর্থাৎ নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন। এখানে সেন্ট্রোজোম উইথ দেয়ার সেন্ট্রিওল সেপারেট হয়। সো এই জিনিসগুলো আপনাদের শীটে আছে, পড়বেন। এখন আপনারা বোর্ডে চলে আসেন, কিভাবে এখানে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্টের হিসাবটা আমরা করব সেটি প্রথমে আপনাদেরকে আমি দেখাবো। ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে একটি ডিপ্লয়েড হিউম্যান সেলে 23 জোড়া
বা 46টি ক্রোমোজোম থাকে। তো 46টি ক্রোমোজোম তো আর একে দেখানো সম্ভব না, এই জন্য আমরা রিপ্রেজেন্টেটিভ দুটি স্ট্রাকচার রেখেছি বা দুটো ক্রোমোজোম নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা আমাদের নীল, আরেকটি হচ্ছে লাল। সো আমরা 46টি ক্রোমোজোমকে দুটো ক্রোমোজোম দ্বারা আমরা বুঝিয়েছি। সো আপনারা বুঝতে পারছেন যে একটি সিম্পল স্ট্রাকচার রিপ্রেজেন্ট করছে 23টি ক্রোমোজোমকে। সো আমরা যদি এরকম সিঙ্গেল একটা স্ট্রাকচার দেখি যেখানে একটি সেন্ট্রোমিয়ার আছে, সেখানে আমরা বুঝবো 23টি ক্রোমোজোম আছে। এবং এরকম সিঙ্গেল একটা স্ট্রাকচার আমরা বুঝবো সেখানে n সংখ্যক ডিএনএ আছে। তাহলে আমি আবার বলছি, এরকম সিঙ্গেল একটা ক্রোমোজোমার স্ট্রাকচারে যদি আমরা দেখি তাহলে বুঝবো সেখানে 23টি ক্রোমোজোম এবং n সংখ্যক ডিএনএ আছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এই ছবির মধ্যে আরেকটি ফরম্যাট দেখা যাচ্ছে যেটি এটি থেকে একটু ব্যতিক্রম, যেটি ডাবল একটা ডুপ্লিকেটেড ফর্ম। এই স্ট্রাকচারে আমরা কি পাবো সেটাও আমি লিখে রেখেছি। দেখেন, এরকম একটি ফরম্যাট দেখলে আমরা বুঝবো সেখানেও 23টি ক্রোমোজোম আছে, বাট সেখানে ডিএনএ এর সংখ্যাটা হবে 2n। তা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সিঙ্গেল স্ট্যান্ড আর একটা ডাবল স্ট্যান্ডার্ড বা ডুপ্লিকেটেড ফর্ম অফ ক্রোমোজোম, সেখানে ক্রোমোজোমের সংখ্যা এক হলেও ডিএনএ এর সংখ্যা কিন্তু ডাবল, অর্থাৎ একটিতে n সংখ্যক ডিএনএ, আরেকটিতে 2n সংখ্যক ডিএনএ। এই যে একটা ডুপ্লিকেটেড ফর্ম অফ ক্রোমোজোম, এটিকে বলা হয় ক্রোমাটিড। ডিয়ার ভিউয়ার্স, আমি আবার বলছি, ডুপ্লিকেটেড ফর্ম অফ ক্রোমোজোম ইজ কল্ড ক্রোমাটিড। তাহলে আমরা তিনটা শব্দ জানলাম। একটি ক্রোমাটিন, যেটা আমরা প্রথমেই জেনেছি, তার সাথে পার্থক্য করে আমরা ক্রোমোজোম জেনেছি, যেটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, এবং এই ক্রোমোজোমটি যখন ডুপ্লিকেটেড ফর্ম হয় তখন সেটাকে বলা হয় ক্রোমাটিড। তার মানে সিঙ্গেল স্ট্র্যান্ডকে বলা হচ্ছে ক্রোমোজোম আর ডুপ্লিকেটেড ফর্মকে বলা হচ্ছে ক্রোমাটিড। তাহলে আমরা এবার দেখি প্রোফেজ স্টেজে আমরা যেহেতু দুটো সিঙ্গেল স্ট্র্যান্ড রেখেছি, এখানে দুটো সেন্ট্রোমিয়ার, সো আমাদের ক্রোমোজোম নাম্বার হচ্ছে 46। যেহেতু দুটো স্ট্র্যান্ড, সো আমাদের ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে 2n। সো আমরা বলতে পারি আমরা প্রোফেজ স্টেজে যাত্রা শুরু করলাম 46 2n দ্বারা। আমাদের নেক্সট স্টেজ হচ্ছে মেটাফেজ। মেটাফেজ থেকে আপনারা একটা জিনিস লিখে রাখবেন, মেটাফেজ মানে মাঝামাঝি। এই শব্দটা আপনারা লিখে রাখবেন, অর্থাৎ এই স্টেজে এসে ক্রোমোজোমগুলো মাঝামাঝি একটা লাইন বরাবর অবস্থান নেয়, যে লাইনটাকে বলা হচ্ছে ইকুয়াটোরিয়াল প্লেন বা বিষুবীয় রেখা। যেহেতু মাঝামাঝি একটা রেখায় অবস্থান নেয়, এজন্য আমি মাঝামাঝি শব্দটা আপনাদেরকে মনে রাখতে বলেছি। সেকেন্ড, এই স্টেজে এসে each chromosome divides longitudinally to form two chromatid called sister chromatid। আমি যেটা একটু আগে আপনাদেরকে ব্যাখ্যা দিলাম যে এই সিঙ্গেল ক্রোমোজোমটা যখন ডুপ্লিকেটেড হয় তখন তাকে বলা হয় ক্রোমাটিড। অর্থাৎ মেটাফেজ স্টেজে এসে ক্রোমোজোমগুলো ডুপ্লিকেটেড হলো, অর্থাৎ ক্রোমাটিডে বিভক্ত হলো, যার প্রত্যেকটি একটি আরেকটির সিস্টার ক্রোমাটিড। এই স্টেজে আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি, আমাদের সেন্ট্রোমিয়ার দুটো, সো ক্রোমোজোম নাম্বার 46, বাট আমাদের স্ট্র্যান্ড এখন হয়ে গেছে টোটাল 4টা, সো ডিএনএ অ্যামাউন্ট হয়ে যাবে 4n। আমাদের নেক্সট স্টেজ হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, এই যে আমরা বলেছি যে সিস্টার ক্রোমাটিড অর্থাৎ দুই বোন, তাদের মধ্যে এখন ঝগড়া হবে, ঝগড়া হয়ে তারা আলাদা হয়ে যাবে, অর্থাৎ the sister chromatid of each chromosome separates from each other, অর্থাৎ তারা আলাদা হয়ে এখন মাঝখান দিয়ে ভাগ হয়ে একটা উত্তর মেরুর দিকে চলে যাবে, একটা দক্ষিণ মেরুর দিকে চলে যাবে। এতক্ষণ ছিল মাঝামাঝি, বাট এখন তারা চলে যাবে পৌলের দিকে। যেহেতু ঝগড়া হয়েছে, এখন তারা একজন আরেকজনের মুখ দেখবে না, অর্থাৎ একজন উত্তর মেরুতে চলে যাবে, আরেকজন দক্ষিণ মেরুতে চলে যাবে। এই ঘটনাটাই শুধুমাত্র ঘটে। এখানে এসে আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে সেন্ট্রোমিয়ার আছে টোটাল 4টি, সো 4 × 23 ইজ ইকুয়াল টু 92। এই স্টেজে এসে আমাদের ক্রোমোজোম নাম্বার হয়ে গেল 92 এবং 4টি স্ট্র্যান্ডের জন্য আমাদের ডিএনএ অ্যামাউন্ট হয়ে গেল 4n। আমাদের সর্বশেষ স্টেজ টেলোফেজ, যেটাকে আমি মনে রাখতে বলি এইভাবে, রিভার্স অফ প্রোফেজ। তাহলে প্রোফেজে কি হয়েছিল, আনকয়েল ক্রোমাটিন থেকে কয়েল ক্রোমোজোম হয়েছিল, এখন আবার ধীরে ধীরে আনকয়েলড হবে, কিছু জিনিস হারিয়ে গিয়েছিল সেগুলো ফেরত আসবে, এবং আলটিমেটলি দুটো সেল তৈরি হবে যার প্রত্যেকটিতেই দুটো করে সেন্ট্রোমিয়ার অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 46
দুটো করে স্ট্র্যান্ড অর্থাৎ ডিএনএ অ্যামাউন্ট 2n। অর্থাৎ আমরা প্রোফেজে যাত্রা শুরু করেছিলাম মাইটোসিসের 46 2n দ্বারা, টেলোফেজের মাধ্যমে আমরা দুটো সেল পেলাম যেখানে যাত্রা শেষও করলাম 46 2n দ্বারা। অর্থাৎ আমরা বলতে পারি মাইটোটিক সেল ডিভিশনের মাধ্যমে যেই দুটো সেল তৈরি হয় তাতে ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিছুই পরিবর্তিত হয় না। অর্থাৎ এজন্যই বলা হয় ওয়ান প্যারেন্ট সেল ইজ কনভার্টেড ইনটু টু আইডেন্টিক্যাল ডটার সেল, অর্থাৎ একই রকম সেলই আমাকে প্রডিউস করবে, কোনো চেঞ্জ হবে না। সো দিস ইজ অল অ্যাবাউট মাইটোসিস। Dear viewers, now we will describe about meiosis. Meiosis has two parts. One is meiosis 1 that is called reductional division, and another is meiosis 2 that is called equational division. Meiosis থেকে যেটা আপনারা দাগিয়ে রাখবেন, it is a special type of cell division that yields 4 haploid daughter cell from a diploid parent cell. এটা আমরা সবাই জানি। It consists of two consecutive nuclear division. আপনাদের শীটের প্রথমেই লেখা আছে দেখেন, it consists of two consecutive nuclear division, অর্থাৎ মিওসিসে নিউক্লিয়ার ডিভিশন দুইবার হয়। এটি দাগিয়ে রাখবেন, পাশাপাশি একটা এক্সট্রা ইনফরমেশন লিখে রাখবেন যে ডিভিশন অফ সাইটোপ্লাজম ইজ ওয়ান টাইম, অর্থাৎ এখানে সাইটোপ্লাজমের ডিভিশন একবার হয় এবং নিউক্লিয়াসের ডিভিশন দুইবার হয়। এবং আরেকটি ইম্পর্টেন্ট কথা আপনাদের শীটে লেখা আছে দেখেন, উইদাউট অ্যান ইন্টারভেনিং পিরিয়ড অফ ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ মিওটিক সেল ডিভিশনের যে দুটো স্টেজ অর্থাৎ মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝে কোনো ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন হয় না, অর্থাৎ কোনো গ্যাপ থাকে না, এটি একটি কন্টিনিউয়াস প্রসেস। সো এই দুটো ইনফরমেশন আপনারা মাথায় রাখবেন। তাহলে মিওসিস 1 মাইটোসিসের মতোই প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1 এবং টেলোফেজ 1 এই চারটি স্টেজে বিভক্ত। আবার মিওসিস 2 কে আমরা ভাগ করতে পারি প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2 এবং টেলোফেজ 2। মিওসিস 1 এর প্রোফেজ 1 কে আমরা 5টি সাবডিভিশনে ভাগ করে থাকি, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন এবং ডায়াকিনেসিস। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা তাহলে আমাদের যাত্রাটা শুরু করব লেপ্টোটিন থেকে। আগের মতোই আমরা বোর্ডে চলে যাব, যেখানে আমরা দেখব যে তাদের ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট কিভাবে পরিবর্তিত হচ্ছে। সো লেট স্টার্ট ফ্রম লেপ্টোটিন। লেপ্টোটিনে শুধু দুটো শব্দ আপনারা লিখে রাখবেন, সেটি হচ্ছে শর্টেনিং অ্যান্ড থিকেনিং, অর্থাৎ এখানে ক্রোমোজোমের শর্টেনিং এবং থিকেনিং হয়। আমরা যদি ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট দেখি তো আমাদের সেন্ট্রোমিয়ার দুটো, সো ক্রোমোজোম নাম্বার হবে 46 এবং দুটো স্ট্র্যান্ড থাকার কারণে আমাদের ডিএনএ অ্যামাউন্ট হবে 2n। তাহলে এখানেও আমার যাত্রা শুরু হলো 46 2n থেকে। আমাদের নেক্সট স্টেজ হচ্ছে জাইগোটিন। জাইগোটিন মনে রাখবেন জোড়া, অর্থাৎ এরা এতক্ষণ বিক্ষিপ্তভাবে ছিল ক্রোমোজোমগুলো, এখন এরা দুটো দুটো করে একসাথে অবস্থান করবে, যাকে আমরা বলছি পেয়ারিং অর সিনাপসিস অর কনজুগেশন। তাহলে এই তিনটা শব্দ আপনারা দাগিয়ে নেবেন, আপনাদের শীটেই আছে। এখানেও ক্রোমোজোম নাম্বার ডিএনএ অ্যামাউন্ট আগের ধাপে যা ছিল তাই, অর্থাৎ 46 2n। আমাদের নেক্সট স্টেজ প্যাকাইটিন, খুব ইম্পর্টেন্ট, এটার পাশে ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ঘটনা ঘটে। ফার্স্ট, এই যে আমরা বলেছি যে ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে, এই জোড়াকে মূলত বলা হয় বাইভ্যালেন্ট। তাহলে একটি জোড়ায় দুটো ক্রোমোজোম থাকে। এই স্টেজে এসে এই ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়। তাহলে একটি ক্রোমোজোমের দুটো ক্রোমাটিড, দুটো ক্রোমোজোমের চারটি ক্রোমাটিড, এই চারটি ক্রোমাটিড বিশিষ্ট স্টেজকে বলা হয় টেট্রাড। সো প্যাকাইটিনের প্রথম যে শব্দটা আমরা মনে রাখবো সেটি হচ্ছে টেট্রাড। সেকেন্ড, এই স্টেজে এসে একটা ক্রোমোজোম আরেকটা ক্রোমোজোমের গায়ে অবস্থান নেয়। আপনারা দেখেন এই স্টেজে এসে আমরা দেখতে পাচ্ছি লালটি নীলের গায়ে অবস্থান নিচ্ছে, অর্থাৎ এই যে একটা আরেকটার গায়ে অবস্থান নেয় একে বলা হয় কায়েজমাটা। উদ্দেশ্য হচ্ছে টু এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল, যাকে বলা হয় ক্রসিং ওভার। সো তিনটি ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, টেট্রাড, কায়েজমাটা এবং ক্রসিং ওভার। এই স্টেজে আমরা যদি দেখি তাহলে ক্রোমোজোম নাম্বার 46 থাকলেও ডিএনএ অ্যামাউন্ট হয়ে গেছে 4n। আমাদের নেক্সট স্টেজ হচ্ছে ডিপ্লোটিন। এখানে জাস্ট কিছুই হবে না, যেহেতু আগের ধাপে আমাদের ক্রসিং ওভার হয়ে গেছে, এখন তারা সেপারেট হয়ে যাবে, অর্থাৎ বিগিন টু সেপারেট।
এন্ড এই সেপারেশনটা কমপ্লিট হয় এসে ডায়াকাইনেসিসে, এবং এই দুটো স্টেজেই ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট আগের ধাপে যা ছিল তাই। আমাদের নেক্সট স্টেজ হচ্ছে মেটাফেজ 1। আমরা এটাকে যদি মাইটোসিসের সাথে মিলিয়ে মনে রাখি তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, আমরা দেখেছি মাইটোসিসের মেটাফেজে ক্রোমোজোমগুলো একটা রেখা বরাবর মাঝামাঝি অবস্থান করেছিল, যেটাকে আমরা বলছি ইকুয়াটোরিয়াল প্লেন। সো এখানেও এই মিওসিস 1 এর মেটাফেজ 1ও ক্রোমোজোমগুলো একই রেখা বরাবর অবস্থান করে, আর তেমন কিছুই ঘটে না। এখানেও ক্রোমোজোম নাম্বার এবং ডিএনএ অ্যামাউন্ট আগের ধাপে যা ছিল তাই। আমাদের অ্যানাফেজ 1, আমরা যদি মাইটোসিসের অ্যানাফেজ চিন্তা করি তাহলে সেখানে কি হয়েছিল, আমরা বলেছিলাম সেখানে ক্রোমাটিডগুলো লঙ্গিটিউডিনালি সেপারেট হয়েছিল, সেন্ট্রোমিয়ারগুলো ডিভাইড হয়েছিল এবং তারা বিপরীত মেরুর দিকে চলে গিয়েছিল। এখানেও মিওসিস 1 এর অ্যানাফেজ 1এও তারা মেরুর দিকে যাবে, বাট এখানে সেন্ট্রোমিয়ার ভাগ হবে না। সো ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, সেন্ট্রোমিয়ার ডু নট ডিভাইড। এটা খুব ভালো করে মার্ক করে রাখবেন, এবং যার কারণে ক্রোমোজোম নাম্বার আগের ধাপে যা ছিল তাই, অর্থাৎ 46 4n। আমাদের সর্বশেষ স্টেজ ফার্স্ট মিউটিক ডিভিশনের টেলোফেজ 1। তাহলে আমরা দেখেছি মাইটোসিসের টেলোফেজে দুটো সেল হয়েছিল, ঠিক তদ্রূপ এখানেও মিওসিসেরও টেলোফেজ 1-এ অর্থাৎ ফার্স্ট মিউটিক ডিভিশনের সর্বশেষ স্টেজে দুটো সেল হয়, যার প্রত্যেকটিতেই সেন্ট্রোমিয়ার থাকে একটি করে। সো ক্রোমোজোম নাম্বার হচ্ছে 23, স্ট্র্যান্ড দুটো অর্থাৎ ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে 2n। ডিয়ার ভিউয়ার্স, খুব ভালো করে লক্ষ্য করেন, ফার্স্ট মিউটিক ডিভিশনের যাত্রা আমরা শুরু করেছিলাম 46 2n দ্বারা। ফার্স্ট মিউটিক ডিভিশন শেষে দুটো সেল পেলাম, যাত্রা শেষ করলাম 23 2n দ্বারা। তাহলে এই পথে আমাদের কি পরিবর্তন হলো, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এই পথে আমাদের ক্রোমোজোম নাম্বারটি অর্ধেক হয়ে গেল, বাট ডিএনএ অ্যামাউন্টের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ঠিক একইভাবে আমরা T2 অর্থাৎ সেকেন্ড মিউটিক ডিভিশনের সর্বশেষ স্টেজ, যেটা টেলোফেজ 2 দেখিয়েছি, আলটিমেটলি 4টি সেল তৈরি হবে, তার প্রত্যেকটিতে একটি করে সেন্ট্রোমিয়ার অর্থাৎ ক্রোমোজোম নাম্বার 23, একটি করে স্ট্র্যান্ড অর্থাৎ ডিএনএ অ্যামাউন্ট হচ্ছে n। খেয়াল করেন ডিয়ার ভিউয়ার্স, সেকেন্ড মিউটিক ডিভিশনের যাত্রা আমরা শুরু করেছিলাম 23 2n দ্বারা, বাট যাত্রা শেষ করলাম 23n দ্বারা। তাহলে এই পথে আমাদের কি পরিবর্তন হলো, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এখানে আমাদের ক্রোমোজোম নাম্বার একই আছে, বাট ডিএনএ অ্যামাউন্টটি অর্ধেক হয়ে গেছে। সো দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য মূলত এই ছবিটি আঁকা। ফার্স্ট মিউটিক ডিভিশন reduce chromosome number and second mutic division reduce DNA amount. So এই দুটো ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এটি লিখে রাখবেন, এবং অবশ্যই ছবিটি যদি আপনারা এঁকে রাখতে পারেন, এই দুটো ইনফরমেশন মনে রাখা আপনাদের জন্য খুবই ইজি হবে। সো নেক্সট আপনাদের শীটে দেখবেন মাইটোসিস এবং মিওসিসের একটা পার্থক্য দেয়া আছে, এটা আপনারা ভালো করে পড়ে নেবেন। নেক্সট একটি কোশ্চেন আপনাদের জন্য দেয়া আছে, in mutic cell division A, the first mutic division does not reduce the chromosome number. আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটি অবশ্যই ফলস হবে। আমরা দেখেছি ফার্স্ট মিউটিক ডিভিশনে ক্রোমোজোম নাম্বার 46 থেকে হয়ে যায় 23, সো এটি ফলস। তাহলে সঠিক অ্যান্সার হবে ফার্স্ট মিউটিক ডিভিশন রিডিউস ক্রোমোজোম নাম্বার। বি, the first mutic division begins in the intrauterine life, এটি একটি সত্য ইনফরমেশন, সো এটি ট্রু। সি, the second mutic division reduce the DNA amount. Dear viewers, নিশ্চয়ই বুঝতে পারছেন এটি একটি সত্য উক্তি, অর্থাৎ সেকেন্ড মিউটিক ডিভিশনে কিন্তু ডিএনএ অ্যামাউন্ট কমে যায়, সো এটি ট্রু। ডি, the second mutic division in female complete before fertilization, এটি ফলস হবে আফটার ফার্টিলাইজেশন। এখানে একটু এক্সট্রা তথ্য আপনাদেরকে বলে রাখি, ফার্স্ট মিউটিক ডিভিশন কমপ্লিট হয় just before ovulation, second mutic division complete হয় just after fertilization. E, the second mutic division begins with duplication of DNA. Dear viewers, মিওসিসের শুরুতে আমি বলেছিলাম যে মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝে কোনো গ্যাপ নেই যেখানে ডিএনএ রেপ্লিকেশন বা ডুপ্লিকেশন হবে, অর্থাৎ there is no replication of DNA between two mutic ডিভিশন। সো সেকেন্ড মিউটিক ডিভিশন ডুপ্লিকেশন অফ ডিএনএ নিয়ে হওয়ার কোনো সুযোগ নেই, সো এটি ফলস।
আশা করি ওই ছবির সাহায্যে এবং লেখাগুলো যদি আপনারা পড়েন তাহলে অবশ্যই এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আপনারা অ্যান্সার দিতে পারবেন। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট সেলুলার ডাইমেনশন। মূলত ডাইমেনশন শব্দটা আমরা বোঝার জন্য বলেছি, অর্থাৎ আমরা যদি একটা সেল চিন্তা করি তাহলে সেই সেলের বাহিরের দিকে অর্থাৎ দেয়ালে কি কি জিনিস থাকতে পারে। তাহলে আমরা যদি সেলকে একটা চারকোনা ঘরের মতো তুলনা করি তাহলে আমরা বুঝতে পারছি যে তার একটি বেস থাকবে, তার দুই পাশে দুটো দেয়াল থাকবে এবং তার মাথার উপর একটি ছাদ থাকবে। বেসকে আমরা বলছি বেজাল ডাইমেনশন, দুপাশের পার্শ্ব দেয়ালকে বলছি ল্যাটারাল ডাইমেনশন এবং ছাদকে আমরা বলছি এপিক্যাল ডাইমেনশন। তাহলে আমরা চলুন দেখি এই জায়গাগুলোতে কি থাকে। প্রথমে আমরা দেখব সেলের বেইজে কি থাকে। তো প্রত্যেকটি সেলের বেইজেই সাধারণত একটি করে জিনিস থাকে, তাকে আমরা বলি বেজমেন্ট মেমব্রেন, এবং এটাকেই আমি বলছি বেজাল ডাইমেনশন। সো এই বেজমেন্ট মেমব্রেনের স্ট্রাকচারটি আমরা একটু দেখব। মূলত এটি দুটো ভাগে বিভক্ত, একটি হচ্ছে বেজাল ল্যামিনা, আরেকটি হচ্ছে রেটিকুলার ল্যামিনা। বেজাল ল্যামিনাটি আবার দুটো অংশে বিভক্ত, একটি হচ্ছে ল্যামিনা লুসিডা, আরেকটি হচ্ছে ল্যামিনা ডেন্সা। মূলত লুসিড মিন্স হালকা লেয়ার দ্যাট ইজ ট্রান্সপারেন্ট টু ইলেকট্রন, and densa means packed layer that is not transparent to electron. আপনারা বিভিন্ন জায়গায় ইলেকট্রন ডেন্স শব্দটি পাবেন। সো ইলেকট্রন ডেন্স মানে হচ্ছে সেটা একটা ডেন্স বা প্যাকড লেয়ার যেটার ভিতর দিয়ে ইলেকট্রন পাস করতে পারে না। তো এখান থেকে মূলত আমাদের পড়তে হবে কম্পোনেন্টসটি। কম্পোনেন্টসের পাশে ডাবল স্টার দিয়ে রাখেন। বেজাল ল্যামিনার চারটি কম্পোনেন্টস ল্যামিনিন, টাইপ 4 কোলাজেন, এন্টেকটিন এবং পারলেকেন। এর মধ্যে টাইপ 4 কোলাজেনটি আপনারা সার্কেল করে আলাদা করে ট্রিপল স্টার দিয়ে রাখেন, কারণ এটি সিঙ্গেল বেসডের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের কোলাজেন ফাইবার আছে বা টাইপস আছে, তার মধ্যে টাইপ 4 কোলাজেন শুধুমাত্র বেজমেন্ট মেমব্রেন বা বেজাল ল্যামিনাতে অবস্থান করে। এটি এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন। নেক্সট, ইন্টারসেলুলার কানেকশন অর জাংশন, অর্থাৎ দুটো সেল যখন পাশাপাশি অবস্থান করে তাদের মাঝে কিছু জাংশন থাকে, তাদেরকেই কালেকটিভলি বলা হয় ইন্টারসেলুলার কানেকশন অর জাংশন। সেখানে মূলত 3 ধরনের 5টি জাংশন থাকে। এক ধরনের জাংশন হচ্ছে যারা দুটো সেলকে পাশাপাশি ধরে রাখতে সাহায্য করে, তাদেরকে বলা হয় অ্যাডহেয়ারিং জাংশন। এই ধরনের জাংশন আছে মোট 3টি, একটি জনুলা অ্যাডহেরেন্স, একটি ম্যাকুলা অ্যাডহেরেন্স বা ডেজমোজোম এবং আরেকটি হচ্ছে হেমিডেজমোজোম। এছাড়াও এই দুটো সেলের মাঝে এমন কিছু জাংশন থাকে যে ধরনের জাংশন দিয়ে কোনো কিছু ওই দুটো সেলে আদান প্রদান করতে পারে না, সেই ধরনের জাংশনকে বলা হয় ইমপারমিয়েবল জাংশন। আর এই ধরনের জাংশনের এক্সাম্পল একটি, সেটি হচ্ছে জনুলা অক্লুডেন্স অর টাইট জাংশন। এবং আরেক ধরনের জাংশন আছে যার মধ্য দিয়ে খুব সহজে জিনিসপত্র আদান প্রদান হতে পারে, তাদেরকে বলা হয় কমিউনিকেটিং জাংশন। এরকম জাংশনের এক্সাম্পল আছে একটি, সে হচ্ছে গ্যাপ জাংশনস অর নেক্সাস। সো আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের টোটাল 5টি জাংশন আছে। সো এই ছবির মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করব তাদের লোকেশনগুলো। আমরা যদি একটু দেখি, একটা সেলের ল্যাটারালি সবার উপরে অবস্থান করে টাইট জাংশন, তার ঠিক নিচেই অবস্থান করে জনুলা অ্যাডহেরেন্স, অর্থাৎ এটি একটি অ্যাডহেয়ারিং জাংশন। তার নিচে ডেজমোজোম এবং গ্যাপ জাংশন থাকে, বাট নির্দিষ্ট লোকেশন বলা নাই। অপরদিকে একটি অ্যাডহেয়ারিং জাংশন যার নাম হেমিডেজমোজোম, ল্যাটারাল ওয়ালে থাকার কথা থাকলেও এটি থাকে হচ্ছে সেলের বেইজে অর্থাৎ বেজমেন্ট মেমব্রেনে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5টি ল্যাটারাল যে ডাইমেনশন ছিল বা ইন্টারসেলুলার কানেকশন ছিল, তার মধ্যে একটি জাংশন অর্থাৎ হেমিডেজমোজোম সে ল্যাটারালি অবস্থান না করে বেজমেন্ট মেমব্রেনে অবস্থান করে। এটি একটু মাথায় রাখবেন। এই ছক থেকে আপনারা মেজর ট্রান্সমেমব্রেন লিঙ্ক প্রোটিন এবং সাইটোস্কেলেটাল কম্পোনেন্ট, এই 5টিরই কারা কারা প্রোটিন আছে এবং কি কি কম্পোনেন্ট থাকে পড়বেন। কিছু ছবি আপনাদের জন্য আছে। এই 5 ধরনের জাংশনের মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে দুটো, একটি হচ্ছে টাইট জাংশন, আরেকটি হচ্ছে গ্যাপ জাংশন। তাহলে টাইট জাংশনের কিছু এক্সাম্পল এই স্লাইডে শো করছে, যেটি আপনাদের শিটে নেই। অবশ্যই এক্সট্রা কাগজে লিখে লাগিয়ে রাখবেন বা শিটে লিখে রাখবেন। সেগুলি হচ্ছে ডিসিটি অর্থাৎ ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, কালেক্টিং ডাক্ট, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ব্লাড ব্রেন ব্যারিয়ার, এপিথেলিয়াম অফ হিউম্যান লাং, দ্য পার্ট অফ বাইল ডাক্ট এবং স্কেলিটাল মাসেল। এছাড়াও
আপনারা গ্যাপ জাংশন আপনাদের শীটেই দেয়া আছে, এটা সম্পর্কে একটু বিস্তারিত পড়তে হবে, স্পেশালি ডিস্ট্রিবিউশনটা খুব ভালো করে পড়তে হবে। নাও কাম টু দ্য এপিক্যাল ডাইমেনশন, যেটাকে আমরা বলছি সারফেস মডিফিকেশন অফ সেল। অর্থাৎ একটা সেলের এপিক্যালি 4টা জিনিস থাকে, মাইক্রোভিলাই, স্টিরিওসিলিয়া, সিলিয়া এবং ফ্ল্যাজেলা। প্রথমে আমরা আলোচনা করব মাইক্রোভিলাই সম্পর্কে। মাইক্রোভিলাই যেখানে আছে সেখানে আপনারা হেডিং দিয়ে 3টা শব্দ লিখে নেবেন। ফার্স্ট, ইমমোটাইল, অর্থাৎ এই 4 ধরনের এপিক্যাল ডাইমেনশনের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে ছোট। অর্থাৎ ফার্স্ট যে শব্দটা লিখবেন সেটা হচ্ছে ইমমোটাইল, অর্থাৎ এরা নড়াচড়া করতে সক্ষম নয়। সেকেন্ড যে শব্দটা লিখবেন সেটা হচ্ছে স্মলেস্ট, অর্থাৎ এই 4 ধরনের এপিক্যাল ডাইমেনশনের মধ্যে এরা হচ্ছে সবচেয়ে ছোট। আর থার্ড যে শব্দটা লিখবেন সেটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট, অর্থাৎ এদের স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে অবস্থান করে মাইক্রোফিলামেন্ট। ডিস্ট্রিবিউশন ফাংশন আপনারা রিডিং পড়বেন। নেক্সট, স্টিরিওসিলিয়া। স্টিরিওসিলিয়া সম্পর্কেও 3টা কথা। মাইক্রোভিলাইয়ের মতো এরাও ইমমোটাইল। এদের পরিচয় হচ্ছে এরা হচ্ছে লং মাইক্রোভিলাই, অর্থাৎ বড় বড় যে মাইক্রোভিলাই গুলো আছে সেগুলোকেই আমরা বলছি স্টিরিওসিলিয়া। আর থার্ড হচ্ছে মাইক্রোভিলাইয়ের মধ্যে যেমন মাইক্রোফিলামেন্ট থাকে, স্টিরিওসিলিয়ার মধ্যেও মাইক্রোফিলামেন্টই থাকে। ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো আপনারা রিডিং পড়ে নেবেন। নেক্সট, সিলিয়া। এতক্ষণ যে দুটো অর্থাৎ মাইক্রোভিলাই এবং স্টিরিওসিলিয়া ছিল ইমমোটাইল, বাট সিলিয়া সম্পর্কে প্রথম যে শব্দটা লিখে রাখবেন সেটা হচ্ছে এরা মোটাইল। মাইক্রোভিলাই এবং স্টিরিওসিলিয়ার মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে ছিল মাইক্রোফিলামেন্ট, বাট সিলিয়ার মধ্যে স্ট্রাকচারাল এলিমেন্ট হিসেবে থাকবে মাইক্রোটিউবিউল। নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, যখন আমি মাইক্রোটিউবিউল পড়িয়েছিলাম তখন বলেছিলাম 60টি জিনিসের মধ্যে মাইক্রোটিউবিউল পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে সিলিয়া। ডিস্ট্রিবিউশন ফাংশন রিডিং পড়ে নেবেন। ফ্ল্যাজেলা। বড় মাইক্রোভিলাইকে যেমন বলা হয় স্টিরিওসিলিয়া, ঠিক তদ্রূপ লার্জ সিলিয়াকে বলা হয় ফ্ল্যাজেলা। সিলিয়া যেমন মোটাইল, ফ্ল্যাজেলাও তেমনি মোটাইল। সিলিয়ার মধ্যে যেমন মাইক্রোটিউবিউল থাকে, ফ্ল্যাজেলার মধ্যেও থাকবে মাইক্রোটিউবিউল। আর এদেরকে শুধুমাত্র এক জায়গায় পাওয়া যায়, সেটা হচ্ছে স্পারমাটোজোয়া, এবং এরা মোটিলিটিতে হেল্প করে। তাহলে এই যে 4টি এপিক্যাল ডাইমেনশন আছে, এদেরকে মনে রাখার সহজ উপায় হচ্ছে প্রথম দুটো অর্থাৎ মাইক্রোভিলাই এবং স্টিরিওসিলিয়া স্ট্রাকচারালি সেম, বাট একটি ছোট আরেকটি বড়। ঠিক তদ্রূপ পরের দুটো অর্থাৎ সিলিয়া এবং ফ্ল্যাজেলা স্ট্রাকচারালি সেম, বাট একটি ছোট আরেকটি হচ্ছে বড়। So this all about cell. Now you will discuss about tissue. You know there are 4 basic types of tissue: epithelial, connective, muscular and nerve tissue. এই 4 ধরনের টিস্যুর মধ্যে এপিথেলিয়াল এবং কানেকটিভ পরীক্ষার জন্য খুব ভালো করে আপনাদেরকে পড়তে হবে। So let us start from epithelial tissue. Epithelial tissue ডেফিনেশনটা আপনারা রিডিং পড়বেন। কালেকশন অফ closely aggregated polyhedral cells with very little extracellular substances. So এখানে খুব দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে, সেটা হচ্ছে এক, এখানে সেলের পরিমাণ অনেক বেশি, 2, এখানে এক্সট্রাসেলুলার অর ইন্টারসেলুলার এলিমেন্টের পরিমাণ অনেক কম। আমরা যদি অরিজিনটা দেখি তাহলে দেখব এপিথেলিয়াল টিস্যু 3টি জার্ম লেয়ার থেকেই আসতে পারে, অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। ক্যারেক্টারিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট, ডাবল স্টার দিয়ে রাখবেন। যেই পয়েন্টসগুলো পড়তে হবে বলে দিচ্ছি: 2, 6, 7, 8, 10। আবার বলছি 2, 6, 7, 8, 10। 2তে আছে দেখেন এপিথেলিয়াল সেলস আর ক্লোজলি প্যাকড। যেহেতু অনেক সেল, সো এরা খুব গাদাগাদি করে একসাথে অবস্থান করে, এজন্যই বলা হচ্ছে ক্লোজলি প্যাকড। 6 বলা হচ্ছে এপিথেলিয়াল সেলস আর জেনারেলি শো পোলারিটি, অর্থাৎ এদের মধ্যে কিছু চার্জ দেখা যায়। পোলারিটি বলতে আমরা বুঝি চার্জ। এটা কি এই এপিথেলিয়াল প্রত্যেকটা এপিথেলিয়াল টিস্যুই এই পোলারিটি শো করে। 7 নম্বরে দেয়া আছে এপিথেলিয়া আর অ্যাভাস্কুলার, অর্থাৎ এদের কোনো ভাস্কুলার সাপ্লাই থাকে না,
তাহলে নিউট্রিশনটা আসে আন্ডারলাইং ক্যাপিলারি বেড থেকে। নেক্সট আসছে যে ব্লাড সাপ্লাই না থাকলেও এদের নার্ভ সাপ্লাই কিন্তু আছে, এবং লাস্টলি এরা 3টি জার্ম লেয়ার থেকেই আসতে পারে। সো এই পয়েন্টসগুলো খুব ভালো করে আপনারা পড়বেন। ক্লাসিফিকেশন আপনারা রিডিং পড়বেন। যেটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ এপিথেলিয়াল টিস্যুর এক্সাম্পল। আপনাদের শীটে খুব ভালো করে দেয়া আছে এক্সাম্পল বা ডিস্ট্রিবিউশন, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে শুরু করে ট্রানজিশনাল এপিথেলিয়াম পর্যন্ত প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন বা এক্সাম্পল আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এবং আপনাদের সুবিধার্থে আমরা একসাথে পুরো বডির এপিথেলিয়াল টিস্যুর যে লাইনিং এপিথেলিয়াম তার একটি সামারি আপনাদের শীটে আমরা দিয়ে দিয়েছি, এটাও আপনাদেরকে হেল্প করবে। তো আমরা কিছু ক্লু দিয়ে আপনাদেরকে হেল্প করছি। সেটি হচ্ছে, ফার্স্ট আমরা মাথায় রাখবো যেখানে অ্যাবজর্পশন বেশি হয় সেখানে কলামনার এপিথেলিয়াম বেশি থাকে, লাইক আওয়ার জিআই ট্র্যাক্ট। যেহেতু এখানে অ্যাবজর্পশন বেশি হয়, সো আওয়ার হোল জিআই ট্র্যাক্ট ইজ লাইন্ড বাই সিম্পল কলামনার এপিথেলিয়াম। এছাড়াও গল ব্লাডারেও আমরা কলামনার এপিথেলিয়াম পাবো। যেখানে ফ্রিকশন বেশি হয় সেখানে স্ট্রেটিফাইড এপিথেলিয়াম থাকে। আমরা জানি ফ্রিকশন মানে যেখানে একটা ঘর্ষণ হয়, সো সেখানে অবশ্যই আমাদেরকে মাল্টিলেয়ার দরকার হয়, এই জন্যই সেখানে স্ট্রেটিফাইড এপিথেলিয়াম থাকে। তো যেই জায়গাটা শুকনা সেখানে থাকে ক্যারাটিনাইজড এপিথেলিয়াম, আর যে জায়গাটা ময়েস্ট সেখানে নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম। আমরা যদি আমাদের স্কিনের কথা চিন্তা করি, এটি অবশ্যই একটি শুকনা বা ড্রাই, সো স্কিনের এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। অন দ্য আদার হ্যান্ড আমাদের মাউথ ক্যাভিটি, ভেজাইনা, ইসোফেগাস এই জায়গাগুলো যেহেতু ময়েস্ট, সো এখানে আমরা নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম পাব। যেখানে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট হয় সেখানে থাকে একটা স্পেশাল ধরনের মাল্টিলেয়ার এপিথেলিয়াম, তাকে আমরা বলি ট্রানজিশনাল এপিথেলিয়াম। তো এর এক্সাম্পলে কি কি পড়বে? রেনাল সিস্টেম, মেজর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স, রেনাল পেলভিস, ইউরেটার এবং ইউরিনারি ব্লাডার। যেখানে ট্রান্সপোর্টেশন প্রোটেকশন হয় বেশি সেখানে সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, লাইক ইউটেরাইন টিউব, ট্রাকিয়া, নেজাল ক্যাভিটি। সো এই ট্রিক্সগুলো একটু খেয়াল করবেন, বাট স্পেশালি ট্রানজিশনাল এপিথেলিয়ামের সাথে রিলেটেড কিছু ইনফরমেশন মাথায় রাখবেন। অর্থাৎ আমরা তো ওভারঅল বললাম যে যেখানে রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট হয় রেনাল সিস্টেমের কিছু জায়গাগুলোতে আমাদের ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, বাট একটা পর্যায় পর্যন্ত ইউরোজেনিটাল সিস্টেমের একটা পর্যায় পর্যন্ত ট্রানজিশনাল এপিথেলিয়াম থাকে, এরপরে গিয়ে এপিথেলিয়ামগুলো চেঞ্জ হয়। এই পয়েন্টসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো এই পয়েন্টসগুলো আপনারা আপনাদের শীটে পাবেন না, আমরা স্লাইডে দিয়ে দিয়েছি, স্লাইড থেকে আপনারা অবশ্যই শীটে তুলে নেবেন। সেটি হচ্ছে, প্রথমে আমরা প্রোস্টেটিক ইউরেথ্রা পর্যন্ত আমরা ট্রানজিশনাল এপিথেলিয়াম পাবো, বাট মেমব্রেনাস ইউরেথ্রা এসে এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে যাবে। এখানে এসে হয়ে যাবে স্ট্রেটিফাইড কলামনার এন্ড সিউডো স্ট্রেটিফাইড কলামনার, এবং যখন স্পঞ্জি ইউরেথ্রায় চলে আসবে সেখানে স্ট্রেটিফাইড কলামনার এন্ড সিউডো স্ট্রেটিফাইড কলামনার উইথ স্ট্রেটিফাইড স্কোয়ামাস ডিস্টালি। সো এই ইনফরমেশনগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। যেখান থেকে একবার সিঙ্গেল বেসড কোশ্চেন এসেছিল এইভাবে যে ইন হুইচ পার্ট অফ ইউরোজেনিটাল সিস্টেম ট্রানজিশনাল এপিথেলিয়াম বিকাম কলামনার, অর্থাৎ ট্রানজিশনাল থেকে কলামনারে কোথায় চেঞ্জ হয়। তো আমরা একটু আগেই জেনেছি যে মেমব্রেনাস ইউরেথ্রাতে এসে আমাদের এপিথেলিয়ামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাদের অ্যান্সার হবে ডি, অর্থাৎ মেমব্রেনাস ইউরেথ্রা। সো এইভাবে কোশ্চেন আসতে পারে এখান থেকে, সিঙ্গেল বেসড কিংবা যে কোনো মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে। সো এই পোর্শনটুকু আপনারা একটু ভালো করে পড়বেন। নেক্সট আমরা চলে যাব গ্ল্যান্ডসে। গ্ল্যান্ডসের ক্লাসিফিকেশন আপনারা রিডিং পড়বেন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইতে আপনাদের যে ক্লাসিফিকেশন আছে, অর্থাৎ এ বি সি ডি ই, অ্যাকর্ডিং টু দ্য ওয়ে সিক্রেটরি প্রোডাক্ট লিভ দ্য অর্গান, বা আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ সিক্রেশন অনুযায়ী গ্ল্যান্ডসকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে হলোক্রাইন, একটা হচ্ছে অ্যাপোক্রাইন, আর একটা হচ্ছে মেরোক্রাইন বা এক্রাইন। এর এক্সাম্পল যেমন আমরা খুব ভালো করে পড়বো, ঠিক তদ্রূপ আমরা জিনিসগুলিও বোঝার চেষ্টা করবো। আমরা একটু ছবির সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমেই আমাদের ছবির মাঝখানে আছে হলোক্রাইন, অর্থাৎ হলো মিন্স হোল বা সম্পূর্ণ। সো যেই ধরনের সিক্রেশনের জন্য পুরো গ্ল্যান্ডটাই ডিস্ট্রয়েড হয়ে যাবে তাকেই আমরা বলি হলোক্রাইন সিক্রেশন। সো আমরা যদি এখানে দেখি অনেকগুলো সেল আছে, সেলগুলো ডিস্ট্রয়েড হয়ে সিক্রেশন আকারে বেরিয়ে যায়, অর্থাৎ সিক্রেশনের পরে
সেলের কোনো এক্সিস্টেন্স থাকে না। এটাই হচ্ছে হলোক্রাইন সিক্রেশন। এক্সাম্পলগুলো শিটে দেয়া আছে, খুব ভালো করে পড়ে নেবেন। নেক্সট অ্যাপোক্রাইন। অ্যাপো মিন্স এপিক্যাল বা লুমিনাল। যেই ধরনের সিক্রেশনের জন্য শুধুমাত্র এপিক্যাল পার্টটুকু ডেস্ট্রয়েড হয়, বাকি পোর্শনটুকু ইনট্যাক্ট থাকে। বা আমি যদি বলতে পারি এইভাবে যে আমার মাথাটুকু শুধু বের হয়ে সিক্রেশন আকারে চলে গেল, বাট বডিটা ইনট্যাক্ট থাকে, এই ধরনের সিক্রেশনই হচ্ছে অ্যাপোক্রাইন সিক্রেশন। আমরা যদি ছবিতে দেখি, একদম ডান দিকের ছবিটা, অনেকগুলো সেল আছে, এখান থেকে এপিক্যাল পোর্শনটুকু বার্ডিং অফ হয়ে হোয়াইটিশ সিক্রেশন আকারে বেরিয়ে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপোক্রাইন সিক্রেশনে সাইটোপ্লাজমের কিছু অংশ নিয়ে সিক্রেশনটা বেরিয়ে যায়, বাকি পোর্শনটুকু ইনট্যাক্ট থাকে। এদের এক্সাম্পলও শিটে দেয়া আছে, খুব ভালো করে পড়বেন। অ্যান্ড লাস্টলি মেরোক্রাইন অর এক্রাইন। এটা মনে রাখার জন্য আমি বলি ধরি মাছ না ছুঁই পানি, অর্থাৎ এই ধরনের সিক্রেশনে সিক্রেশন হবে বাট সেলের কোনো ডিস্ট্রাকশন হবে না, অর্থাৎ সেলটা ইনট্যাক্ট থাকবে, সিক্রেশনটা সেল দিয়ে এক্সোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে মেরোক্রাইন সিক্রেশন, এবং ম্যাক্সিমাম গ্ল্যান্ডের সিক্রেশনই হচ্ছে এই মেরোক্রাইন ধরনের। কাজে এর এক্সাম্পলগুলিও আপনাদের শিটে দেয়া আছে, খুব ভালো করে পড়ে নেবেন। সো একটা কোশ্চেন এসেছিল সিঙ্গেল বেস্ট হিসেবে, আপনারা খেয়াল করেন, when secretion is discharged along with some part of cytoplasm the gland is called, dear viewers নিশ্চয়ই বুঝতে পারছেন, কিছু অংশ নিয়ে বেরিয়ে গেলে তাকে আমরা বলি অ্যাপোক্রাইন সিক্রেশন। সো এটার অ্যান্সার হবে এ। নাও দ্য গবলেট সেল, এটিও খুব ইম্পর্টেন্ট, এটির পাশেও ডাবল স্টার দিয়ে রাখেন এবং দাগিয়ে নেন শিট থেকে। এটা হচ্ছে ইউনিসেলুলার এক্সোক্রাইন গ্ল্যান্ড, এবং এর স্ট্রাকচারটা একটু খেয়াল রাখবেন। এর আপার পোর্শনটা হচ্ছে এক্সপান্ডেড এবং বেজাল পোর্শনটা হচ্ছে ন্যারো। আমরা জানি গবলেট সেল থেকে মিউকাস সিক্রেশন হয়, এবং মিউকাস সিক্রেটরি ভেসিকল বা প্রোটিনের মিউকাস সিক্রেটরি যে প্রোটিন, তার নাম হচ্ছে মিউসিন। সো সিক্রেশনের নাম হচ্ছে মিউকাস, প্রোটিনের নাম হচ্ছে মিউসিন। আর এই সিক্রেটরি ভেসিকলগুলো আপার এক্সপান্ডেড পোর্শনে অবস্থান করে। অন দ্য আদার হ্যান্ড, সেলের যে আদার স্ট্রাকচার লাইক গোলগি অ্যাপারেটাস, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার ম্যাক্সিমাম অংশগুলি চলে আসে নিচের দিকে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। এবং গবলেট সেলের ডিস্ট্রিবিউশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখেন। এরা স্মল ইন্টেস্টাইনে থাকে, লার্জ ইন্টেস্টাইনে আরো বেশি পরিমাণে থাকে, এবং রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল। আমরা যখন আবার রেসপিরেটরি সিস্টেম পড়াবো অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো। Myoepithelial cell, epithelial cell possessing contractile properties like smooth muscle. শুধু এক্সাম গুলো পড়বেন, sweat, salivary, mammary and lacrymal. Now come to the connective tissue. Connective tissue থেকে আমরা connective tissue characteristics খুবই ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখেন। এপিথেলিয়াল টিস্যুর অপোজিট ক্যারেক্টার ধারণ করে হচ্ছে কানেকটিভ টিস্যু। অর্থাৎ এপিথেলিয়াল টিস্যুতে আমরা বলেছিলাম সেলুলার এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম, ইন্টারসেলুলার এলিমেন্ট ইজ মিনিমাম। আর কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা বলবো এক্সট্রা সেলুলার এলিমেন্ট ইজ ম্যাক্সিমাম অ্যান্ড সেল ইজ মিনিমাম। অর্থাৎ এখানে সেলের বাহিরের জিনিসপত্র বা এক্সট্রা সেলুলার অথবা ইন্টারসেলুলার জিনিসপত্র বেশি থাকে, সেল কম থাকে। এবং কানেকটিভ টিস্যুতে সাধারণত সেল থাকে, ফাইবার থাকে এবং গ্রাউন্ড সাবস্টেন্সেস পাওয়া যায়। যেহেতু সেল এখানে কম, সো এখানে সেলগুলো স্ক্যাটার থাকে, যেটা আমরা এপিথেলিয়ালে দেখেছিলাম, সেলগুলো খুব ক্লোজলি প্যাক থাকে। এপিথেলিয়াল টিস্যু আমরা বলেছিলাম অ্যাভাস্কুলার, বাট কানেকটিভ টিস্যু ইজ হাইলি ভাস্কুলার। নার্ভ সাপ্লাই দুটোতেই আমরা পাবো। এপিথেলিয়াল টিস্যুর অরিজিন আমরা বলেছিলাম তিনটি জার্ম লেয়ার থেকেই আসতে পারে, বাট কানেকটিভ টিস্যু আসবে মেইনলি মেসোডার্ম থেকে, এক্সেপ্ট কানেকটিভ টিস্যু অফ দ্য নার্ভাস সিস্টেম, যেটি আসে মূলত এক্টোডার্ম থেকে। তাহলে এই তথ্যটা আপনারা লিখে রাখবেন যে কানেকটিভ টিস্যু অফ দ্য নার্ভাস সিস্টেম কামস ফ্রম এক্টোডার্ম। ক্লাসিফিকেশন রিডিং পড়বেন, চলে আসেন কম্পোজিশন অফ কানেকটিভ টিস্যু। আমরা একটু আগেই বলেছি যে কানেকটিভ টিস্যুতে তিন ধরনের জিনিস থাকে, সেল, ফাইবার এন্ড গ্রাউন্ড সাবস্টেন্স। সেলস অফ দ্য কানেকটিভ টিস্যু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটার পাশে ট্রিপল স্টার দিয়ে রাখেন। কানেকটিভ টিস্যুতে সাধারণত দুই ধরনের সেল থাকে, একটি হচ্ছে ফিক্স সেল, আরেকটি হচ্ছে ট্রানজিয়েন্ট ফ্রি অর ওয়ান্ডারিং সেল। ফিক্স সেল থেকে দাগিয়ে রাখেন ডিরাইভ ফ্রম প্রাইমিটিভ মেজেনকাইমাল সেল।
আপনাদের মনে থাকার কথা, ভাইমিন্টিন নামক একটি ইন্টারমিডিয়েট ফিলামেন্টের ডিস্ট্রিবিউশন ছিল মেজেনকাইমাল সেল। সো সেই ক্ষেত্রে যদি প্রশ্ন আসে তাহলে এক্সাম্পল গুলো কিন্তু এখান থেকে আসতে পারে। সো সেই এক্সাম্পল গুলো মাথায় রাখবেন: ফাইব্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট, অস্টিওব্লাস্ট, এডিপোস সেল, পিগমেন্ট সেল, মাস্ট সেল এবং রেটিকুলার সেল। অন দ্য আদার হ্যান্ড ট্রানজিয়েন্ট সেলগুলো আসে হেমোপয়েটিক স্টেম সেলগুলো থেকে। মূলত এগুলো হচ্ছে আমাদের ব্লাড সেল, যেটা বোন ম্যারো থেকে আসে। তো আমরা এখানে ডাব্লিউবিসির সেলগুলো মাথায় রাখবো যে 5টি ডাব্লিউবিসি সেল আছে: নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, লিম্ফোসাইট এবং মনোসাইট। এই 5টি এবং তার সাথে ম্যাক্রোফেজ এবং প্লাজমা সেল, অর্থাৎ ম্যাক্রোফেজ এবং মনোসাইট হচ্ছে সেম, এইভাবে আমরা মনে রাখবো। এবং প্লাজমা সেল মূলত আসে বি লিম্ফোসাইট থেকে। সো সেইভাবে আমরা মনে রাখবো যে 5টি ডাব্লিউবিসি সেল এবং তাদের দুটো ফ্রেন্ড, এই 7টি হচ্ছে টোটাল ফ্রি সেল। এই ফ্রি সেল ছাড়া বাকি যত সেল আছে সবগুলোই হচ্ছে ফিক্স সেল। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট সেলস অফ দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। অর্থাৎ আমাদের একটি সেল মনোসাইট, এটি ব্লাডে খুব বেশি সময় অবস্থান করে না, কিছু সময় পরে সেটি টিস্যুতে চলে যায়। যখন সে টিস্যুতে চলে যায় তখন সে তার নামটা পরিবর্তন করে। অর্থাৎ ব্লাডে যখন থাকে তখন তার নাম মনোসাইট থাকলেও সে যখন ব্রেনে চলে যায় তখন তার নামটি চেঞ্জ হয়ে যায় মাইক্রোগ্লিয়া। সে যখন লিভারে যায় তখন তার নাম হয়ে যায় কাফার সেল। যখন সে লিম্ফ নোডে যায় তখন তার নাম হয়ে যায় ডেনড্রাইটিক সেল। যখন সে বোনসে থাকে তখন তার নাম হয় অস্টিওক্লাস্ট। যখন সে স্কিনে থাকে তখন তার নাম হয় ল্যাঙ্গারহ্যান্স সেল। অর্থাৎ এই সবগুলো সেলই মূলত একটা সেলেরই অরিজিন, সেটা হচ্ছে মনোসাইট। আবার এই মনোসাইট সহ এই সবগুলো সেলের অরিজিন হচ্ছে এক জায়গা থেকে, অর্থাৎ বোন ম্যারো। এবং এই সবগুলো সেলই ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। এজন্য সবগুলো সেলকেই কালেকটিভলি বলা হয় সেলস অব দ্য মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম। তার মানে এই সেলগুলোকে যখন আমরা বিভিন্ন সিস্টেমে গিয়ে পাবো, আমরা বুঝে নিব যে এই সেলগুলো মূলত একটি ফ্যাগোসাইটিক সেল এবং তাদের অরিজিন হচ্ছে বোন ম্যারো। গ্রাউন্ড সাবস্টেন্স থেকে আমরা মূলত হায়ালুরোনিক অ্যাসিডের ডিস্ট্রিবিউশন পড়ব, যেখানে 4টি ডিস্ট্রিবিউশন বলা আছে: আম্বিলিকাল ফ্লুইড, আম্বিলিকাল কর্ড, সাইনোভিয়াল ফ্লুইড, ভিট্রাস হিউমার এবং কার্টিলেজ। ফাইবারস অফ কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুতে সাধারণত 3 ধরনের ফাইবার থাকে: কোলাজেন, ইলাস্টিক এবং রেটিকুলার। এর মধ্যে আমরা কোলাজেন ফাইবারের ডিস্ট্রিবিউশনটা একটু মাথায় রাখব। স্পেশালি টাইপ 1 থেকে টাইপ 5 পর্যন্ত যে কোলাজেন ফাইবারের ডিস্ট্রিবিউশন সেগুলো মাথায় রাখব। তো অ্যাক্টিভ ফাইবারের ডিস্ট্রিবিউশন আমরা আগেই জেনেছি, সেটা হচ্ছে টাইপ 4, যেটি থাকে হচ্ছে অল বেসমেন্ট মেমব্রেন। এটি সিঙ্গেল বেসডের জন্য খুবই ইম্পর্টেন্ট। অন দ্য আদার হ্যান্ড টাইপ 1 এটাকে মেইনলি পাওয়া যায় বোনসে। তো আমরা যদি বোনস বানানটা লিখি BONE, এখান থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা যদি 1টাকে নিয়ে নিই তাহলেই বুঝতে পারি যে টাইপ 1 মেইনলি অবস্থান করে বোনসে। অন দ্য আদার হ্যান্ড টাইপ 2 কে আমরা বেশি পাবো হচ্ছে কার্টিলেজে। আমরা কার্টিলেজের বানানটাকে যদি এইভাবে লিখি CARTWOLAGE, অর্থাৎ কার্টুলেজ, তার মানে আমরা মনে রাখবো যে টাইপ 2 কোলাজেন ফাইবার বেশি পাওয়া যায় কার্টিলেজে। তাহলে এটা খুব সহজে আমরা মনে রাখতে পারি যে টাইপ 1 আমরা বেশি পাবো বোনসে, টাইপ 2 বেশি পাবো কার্টিলেজে। এছাড়া টাইপ 4 আমরা আগেই জানলাম অল বেসমেন্ট মেমব্রেনে। সো এখানে 3 ধরনের কোলাজেন ফাইবারের পার্থক্য দেয়া আছে, আপনারা রিডিং পড়বেন। খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না, বাট কেউ যদি পড়তে আগ্রহী হন তাহলে 1, 2, 3, 4, 5, 9, 11 এই পয়েন্টগুলো আপনারা পড়তে পারেন। নেক্সট আমরা চলে যাব কার্টিলেজে। কার্টিলেজের ক্যারেক্টারিস্টিক্স আপনারা সিঙ্গেল স্টার দিবেন। যদিও কার্টিলেজ কানেকটিভ টিস্যুরই অংশ, বাট এর ক্যারেক্টারিস্টিক্স কানেকটিভ টিস্যু থেকে একটু ব্যতিক্রম। অর্থাৎ একটু আগে আমরা পড়েছি যে কানেকটিভ টিস্যু হচ্ছে হাইলি ভাস্কুলার, বাট কার্টিলেজ ইজ অ্যাভাস্কুলার। এমনকি কার্টিলেজে লিম্ফেটিক ভেসেলস এবং নার্ভও নেই। এবং কার্টিলেজের কাভারিংকে বলা হয় পেরিকন্ড্রিয়াম, আর কার্টিলেজের সেলগুলোকে আমরা বলি কন্ড্রোসাইট। এবং কার্টিলেজের
কার্টিলেজটা মূলত একটি ফার্ম জেল লাইক ইন কনসিস্টেন্সে থাকে, বাট ম্যাট্রিক্সটা ক্যালসিফাইড হয় না। সো এই ইনফরমেশনগুলো কার্টিলেজের ক্যারেক্টারিস্টিক্স থেকে আপনারা মাথায় রাখবেন। There are 3 types of cartilage: hyaline, elastic এবং fibrocartilage। এই 3 ধরনের কার্টিলেজের ডিস্ট্রিবিউশন ভেরি ইম্পর্টেন্ট। ট্রিপল স্টার দিয়ে রাখেন। প্রথমেই আমরা পড়ব হায়ালিন কার্টিলেজের ডিস্ট্রিবিউশন। তো এখানে একটি কথা আপনারা লিখে রাখবেন মনে রাখার সুবিধার্থে, সেটি হচ্ছে হায়ালিন কার্টিলেজ মেইনলি রেসপিরেটরি প্যাসেজ রিলেটেড জায়গায় থাকে। আমি আবার বলছি, মেইনলি রেসপিরেটরি প্যাসেজ রিলেটেড জায়গায় থাকে। সো আমরা যদি রেসপিরেটরি প্যাসেজ চিন্তা করি তাহলে আমাদের নাক থেকে শুরু হয়, তাহলে পার্টস অফ নেজাল সেপ্টাম এন্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, এখানে আমরা পাবো হায়ালিন কার্টিলেজ। নেক্সট আমরা পাবো ল্যারিংস। ল্যারিংসের 5টি কার্টিলেজ থাকে মেইনলি, তার মধ্যে 3টি কার্টিলেজই হচ্ছে হায়ালিন কার্টিলেজ, লাইক থাইরয়েড, ক্রিকয়েড এবং এরিটেনয়েড কার্টিলেজ। ল্যারিংসের পরেই আসে ট্রাকিয়া। আমরা জানি ট্রাকিয়াতে থাকে সি শেপড হায়ালিন কার্টিলেজ। এরপর আমরা কোস্টাল ক্যাভিটিতে ঢুকে গেলাম। সো কোস্টাল কার্টিলেজ ইজ অলসো অ্যান এক্সাম্পল ইজ হায়ালিন কার্টিলেজ। এন্ড লাস্টলি আর্টিকুলার কার্টিলেজ অফ জয়েন্টস। সো আমরা যদি রেসপিরেটরি প্যাসেজটা মনে রাখি তাহলে আমরা হায়ালিন কার্টিলেজের এক্সাম্পল গুলো মনে রাখতে পারবো। এবং এটাও আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের বডিতে সবচেয়ে বেশি পরিমাণে যে কার্টিলেজটি থাকে সেটি হচ্ছে হায়ালিন কার্টিলেজ। নেক্সট আমরা চলে যাব ইলাস্ট্রিক কার্টিলেজ। ইলাস্ট্রিক কার্টিলেজের ডিস্ট্রিবিউশন আমরা মনে রাখবো ট্রিপল ই দ্বারা, অর্থাৎ 3E, যার একটি ই রিপ্রেজেন্ট করছে এক্সটার্নাল ইয়ার অর এক্সটার্নাল অডিটরি ক্যানেল, সেকেন্ড ই রিপ্রেজেন্ট করছে ইসিশিয়ান অর অডিটরি টিউব, এন্ড থার্ড ই রিপ্রেজেন্ট করছে এপিগ্লটিস। এছাড়াও ল্যারিংসের যে বাকি দুটো কার্টিলেজ অর্থাৎ কিউনিফর্ম এন্ড কর্নিকুলেট কার্টিলেজও হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। তাহলে আমরা মনে রাখতে পারি 3E প্লাস 2C, এটি হচ্ছে আমাদের ইলাস্টিক কার্টিলেজের ডিস্ট্রিবিউশন। নেক্সট ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ আমাদের বডির বেশ কিছু জায়গায় থাকে, বাট দুটো ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে টু মিড লাইন স্ট্রাকচার অর্থাৎ ইন্টারভার্টিবাল ডিস্ক এবং পিউবিক সিম্ফাইসিস। এছাড়াও যত কঠিন নামগুলো আমরা পাবো আমরা মাথায় রাখবো সেটি হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, লাইক গ্লেনয়েড ল্যাব্রাম, অ্যাসিটাবুলার ল্যাব্রাম এটসেট্রা। সো এখানে একটা ছবি দেওয়া আছে যেখানে মূলত কিছু ডিস্ট্রিবিউশন বলা আছে, যেমন আমাদের ব্লুইশ যে ডিস্ট্রিবিউশন গুলো আছে ব্লু কালারের সেগুলো হচ্ছে হায়ালিন কার্টিলেজ, আমাদের গ্রিন যে কালার গুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের ইলাস্টিক কার্টিলেজ, এবং রেড যে কালার গুলো দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের ফাইব্রো কার্টিলেজ। সো আমরা যদি একটু দেখি যে ব্লু এর মধ্যে আমাদের আছে কার্টিলেজ ইন নোজ, আমাদের থাইরয়েড, ক্রিকয়েড কার্টিলেজ, আমাদের ট্রাকিয়া, আমাদের কোস্টাল কার্টিলেজ, এই সবগুলোই হচ্ছে মূলত হায়ালিন কার্টিলেজ। আর গ্রিনের মধ্যে আমাদের আছে এক্সটার্নাল ইয়ার, এক্সটার্নাল ক্যানেল, এপিগ্লটিস, এগুলো হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। আর মিডলাইন স্ট্রাকচার যদি আমরা দেখি ইন্টারভার্টিবাল ডিস্ক এবং পিউবিক সিম্ফাইসিস, টু ইম্পর্টেন্ট আর ফাইব্রো কার্টিলেজ। সো এই ছবিটি ইন্টারনেটে আছে, আপনারা চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। নাও অ্যানাদার ইম্পর্টেন্ট ইজ আর্টিকুলার কার্টিলেজ, ডাবল স্টার দিয়ে রাখবেন। এটি মূলত একটি স্পেশাল টাইপ অফ হায়ালিন কার্টিলেজ যাকে আমরা সাইনোভিয়াল জয়েন্টে পাবো। তাহলে আমরা যদি একটু ছবিটা খেয়াল করি, এই হচ্ছে একটি সাইনোভিয়াল জয়েন্টের ছবি যেখানে দুটো বোনস আছে, আর বোনসের কাভারিং এ যে হোয়াইটিশ কালারের কার্টিলেজটা আমরা দেখতে পাচ্ছি, হোয়াইটিশ কালারের যে কার্টিলেজ দেখতে পাচ্ছি এটি হচ্ছে মূলত আর্টিকুলার কার্টিলেজ। এবং এর কিছু পিকুলারিটিস আছে, সেটা হচ্ছে এই কার্টিলেজটি আর কোনো কাভারিংস দ্বারা কাভার্ড থাকে না, অর্থাৎ আমরা জানি কার্টিলেজে পেরিকন্ড্রিয়ামের একটি কাভার থাকে, বাট ইট ইজ নট কাভার্ড বাই পেরিকন্ড্রিয়াম। এবং যেহেতু এটি সাইনোভিয়াল জয়েন্টে থাকে, সো এর সারফেসে থাকে সাইনোভিয়াল ফ্লুইড, এবং এটি নিউট্রিশন পায় সাইনোভিয়াল ফ্লুইড থেকে। এবং এখানে ম্যাট্রিক্সে কোলাজেন ফাইবার হিসেবে থাকে টাইপ 2 কোলাজেন ফাইবার, যেটি আমরা মনে রাখবো কার্টিলেজ দ্বারা। সো এই পয়েন্টস গুলো আমরা আর্টিকুলার কার্টিলেজ থেকে খেয়াল রাখবো। বোনস থেকে আমরা বোনসের ক্যারেক্টারিস্টিক্স, কম্পোজিশন, রিডিং পড়ব। ইম্পর্টেন্ট হচ্ছে বোন সেল এবং হিস্টোলজি। সো বোন সেল সম্পর্কে প্রথমে আমরা একটু বলি। বোন সেল মূলত 3 ধরনের, অস্টিওব্লাস্ট, ক্লাস্ট এবং অস্টিওসাইট।
প্রথমেই আমরা বলবো অস্টিওব্লাস্ট সম্পর্কে। ব্লাস্ট শব্দটা যখনই আমরা দেখব তখনই আমরা বুঝবো এটি মূলত একটি জার্ম সেল বা ইম্যাচিউর সেল, অর্থাৎ যেই সেলগুলো অন্য সেল রিপ্রোডিউস করতে সক্ষম। অর্থাৎ বোনসের জন্য মেজর বোন ফর্মিং সেলই হচ্ছে অস্টিওব্লাস্ট। আর অস্টিওব্লাস্ট যেহেতু কাজ করে, তো কাজের লোক সবসময় ঘরের বাহিরে থাকে, এজন্য আমরা বোনের সারফেসে আমরা অস্টিওব্লাস্টকে পাবো। এবং কাজ করতে করতে সে একসময় যখন বৃদ্ধ হয়ে যাবে তখন সে হয়ে যাবে ম্যাচিউর সেল অর্থাৎ অস্টিওসাইট। তখন সে আর বাহিরে থাকবে না, তখন সে বোনসের ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, তার নাম হচ্ছে ল্যাকুনা, যেটা আমরা একটু পরেই দেখব। নেক্সট অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট মূলত একটি ফ্যাগোসাইটিক সেল, যেটি একটি মনোসাইট এখানে অবস্থান করছে, আমরা সেটা বলেছি। এটি মূলত বোন রিজর্ভিং সেল অর্থাৎ সেলকে ডিস্ট্রয়েড করে এবং ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। এটিও সারফেসে থাকে, বাট একটা স্পেশাল জায়গা, তার নাম হাউশিফস ল্যাকুনা। এবং অস্টিওসাইট হচ্ছে ম্যাচিউর সেল, যেটি অবস্থান করে বোনসের ক্যাভিটির ভিতরে, যাকে আমরা বলছি ল্যাকুনা। তাহলে আমরা যদি এই ছবিটা দেখি, ছবির দুই পাশে অর্থাৎ সারফেসে অবস্থান করছে অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্টের সাইজটা অস্টিওব্লাস্ট থেকে বড় এবং সে একটি নির্দিষ্ট স্পেশাল জায়গায় অবস্থান করছে, যাকে বলা হচ্ছে হাউশিফস ল্যাকুনা। অন দ্য আদার হ্যান্ড অস্টিওসাইটকে আমরা পাবো ভিতরে অর্থাৎ ক্যাভিটিতে, যাকে আমরা বলি ল্যাকুনা। এই ল্যাকুনাতে আমরা পাবো অস্টিওসাইট। আমরা হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সম্পর্কে একটু বলবো। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ এ কম্প্যাক্ট বোনকে সামগ্রিকভাবে আমরা বলি হ্যাভার্সিয়ান সিস্টেম, যেটি পাঁচটি অংশ দ্বারা গঠিত: হ্যাভার্সিয়ান ক্যানেল, ভকমেন্স ক্যানেল, ল্যামেলা, ল্যাকুনি এবং ক্যানালিকুলি। ছবির সাহায্যে খুব সংক্ষেপে আমরা ব্যাখ্যা দেব। প্রথমেই হ্যাভার্সিয়ান ক্যানেল। একটা বোনসের লং এক্সিস বরাবর লঙ্গিটিউডিনালি উপর থেকে নিচে যে ক্যানেলটা অবস্থান করে তাকেই বলা হয় হ্যাভার্সিয়ান ক্যানেল। কন্টেন্ট হচ্ছে ব্লাড ভেসেলস এবং নার্ভ। নেক্সট ভকমেন্স ক্যানেল। দুটো হ্যাভার্সিয়ান ক্যানেলকে কানেক্টকারী যে হরাইজন্টাল ক্যানেল থাকে তাকেই বলা হয় ভকমেন্স ক্যানেল। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এই দুটো হ্যাভার্সিয়ান ক্যানেলকে কানেক্টকারী যে হরাইজন্টাল ক্যানেল সেটি হচ্ছে ভকমেন্স ক্যানেল, যার কন্টেন্ট হচ্ছে সেম অর্থাৎ ব্লাড ভেসেলস এবং নার্ভ। নেক্সট আমরা আলোচনা করব ল্যামেলা সম্পর্কে। ল্যামেলা শব্দের অর্থ হচ্ছে মূলত লেয়ার বা স্তর। ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল বা হ্যাভার্সিয়ান ক্যানেলকে ঘিরে কোলাজেন ফাইবারের কিছু লেয়ার থাকে, এই লেয়ারগুলোকে বলা হয় ল্যামেলা। নেক্সট ল্যাকুনা। ল্যাকুনা শব্দের অর্থ হচ্ছে স্পেস, গহ্বর, ফাঁকা জায়গা। দুটো ল্যামেলার মাঝখানে যেই ফাঁকা জায়গাটুকু থাকে তাকেই বলা হয় ল্যাকুনা। আর ল্যাকুনাতে অবস্থান করে আমাদের বোনসের স্থায়ী বাসিন্দা অর্থাৎ অস্টিওসাইট। বাকি থাকলো আমাদের ক্যানালিকুলি। দুটো ল্যাকুনাকে কানেক্টকারী যেই ক্যানেল তাকেই বলা হয় ক্যানালিকুলি। আর এখানে অবস্থান করে প্রসেস অফ অস্টিওসাইট। তাহলে এই জিনিসগুলো আমরা যদি একটু রিডিং পড়ি তাহলেই বুঝতে পারবো। অসিফিকেশন সেন্টার মূলত দুই ধরনের, একটি প্রাইমারি আর একটি সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যেটি প্রথমে আসবে এবং জন্মের আগেই আসবে, সেই সেন্টারটিকে বলা হয় প্রাইমারি অসিফিকেশন সেন্টার। এবং প্রাইমারি অসিফিকেশন সেন্টার থেকে বোনসের যেই অংশ অসিফাই হয় তাকে বলা হয় ডায়াফাইসিস। অন দ্য আদার হ্যান্ড যেই অসিফিকেশন সেন্টারটি জন্মের পরে আসে তাকে বলা হয় সেকেন্ডারি অসিফিকেশন সেন্টার, এবং এটি মূলত বোনসের এপিফাইসিস অংশটুকু গঠন করে। ডিফারেন্ট পার্টস অফ এ ডেভেলপিং লং বোন আমরা রিডিং পড়বো, বাট ইম্পর্টেন্ট ইজ গ্রোয়িং ইন্ড অফ দ্য লং বোন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার দিয়ে রাখবেন। আমরা একটু সংক্ষেপে মনে রাখতে পারি, একটি ফিটাস তার মায়ের পেটে যেই অবস্থায় থাকে অর্থাৎ হাঁটু ভাঁজ করা এবং হাত ভাঁজ করা, এই অবস্থায় আপার লিম্বের ক্ষেত্রে আপার পোর্শনটুকু আমাদের গ্রোয়িং ইন অর্থাৎ আপার পোর্শনে চলে আসে হিউমেরাসের আপার ইন, বাট রেডিয়াস আলনার লোয়ার ইন। অন দ্য আদার হ্যান্ড লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা চিন্তা করব নি পোর্শনটুকু যেখানে যাবে ফিমারেল লোয়ার ইন বা টিবিয়া ফিবুলার আপার ইন। সো আমরা যদি একটু ছবি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপার লিম্বের ক্ষেত্রে হিউমেরাসের আপার ইন বাট রেডিয়াস আলনার লোয়ার ইন ইজ দ্য গ্রোয়িং ইন।
এন্ড লোয়ার লিম্বের ক্ষেত্রে ফিমারের লোয়ার ইন্ড এবং টিবিয়া ফিবুলার আপার ইন্ড ইজ দ্য গ্রোয়িং ইন। আর যেদিকে গ্রোয়িং ইন যাবে নিউট্রিয়েন্ট ফোরামেন তার উল্টো দিকে যাবে। ক্লাসিফিকেশন অফ জয়েন্টস আমরা রিডিং পড়ব এবং ডিফারেন্ট টাইপস অফ জয়েন্টস এর এক্সাম্পল গুলো যতটুকু পারা যায় আমরা মুখস্থ করার চেষ্টা করব। এবং আপনাদের সুবিধার জন্য আমরা পুরো বডির জয়েন্টস গুলো একসাথে একটা ছকে কালেক্টিভলি দিয়ে দিয়েছি, আপনারা প্র্যাকটিস করে যতটুকু মনে রাখা যায় চেষ্টা করবেন। সাইনোভিয়াল জয়েন্ট ডাবল স্টার দিয়ে পড়বেন, এর কিভাবে গঠিত হয় সেটা একটু পড়ার চেষ্টা করবেন। মূলত সাইনোভিয়াল জয়েন্টে একটি জয়েন্ট ক্যাপসুল থাকে, সেখানে বাহিরের দিকে থাকে ফাইব্রাস আর্টিকুলার ক্যাপসুল এবং ভিতরের দিকে থাকে সাইনোভিয়াল মেমব্রেন। এই সাইনোভিয়াল মেমব্রেনের সেক্রেশনই হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড এবং এখান থেকে মূলত নিউট্রিশন গুলো যায়। এবং আগেই আমরা জেনেছি সাইনোভিয়াল জয়েন্টের বোনস গুলোকে কভার করে রাখে আর্টিকুলার কার্টিলেজ, এখানে আর কোনো পেরিকন্ড্রিয়াম থাকে না। এখানে অনেক সময় আরেকটা কোশ্চেন আসে যে কোন কোন জিনিসগুলো এখানে সাইনোভিয়াল জয়েন্টের অংশ নয়। যেমন জয়েন্ট ক্যাভিটির মধ্যে কিছু জিনিস পাওয়া যায়, যেমন আর্টিকুলার ডিস্ক, মেনিসকাস, প্যাড অফ ফ্যাট, এছাড়াও বার্সা এবং কিছু লিগামেন্ট, এগুলো কিন্তু সাইনোভিয়াল জয়েন্টের অংশ নয়। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। চলে আসেন এডিপোস টিস্যু। এডিপোস টিস্যু সাধারণত দুই ধরনের হয়, একটি হচ্ছে ইউনিলোকিউলার, আরেকটি হচ্ছে মাল্টিলোকিউলার। আমরা একটু ছবির সাহায্যে মনে রাখবো, ডান দিকের ছবিটি হচ্ছে ইউনিলোকিউলার এবং বাম দিকের ছবিটি হচ্ছে মাল্টিলোকিউলার। তো প্রথমে আমরা ইউনিলোকিউলার সম্পর্কে বলি। ছবি থেকেই বুঝতেছি ইউনিলোকিউলার, তার মানে লোকিউলাই থাকবে একটা এবং তার সাইজ মাশাআল্লাহ অনেক বড় থাকবে, এতই বড় যে তার কারণে নিউক্লিয়াসটা চলে আসবে এক প্রান্তে। এখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা খুবই কম থাকবে। এদের আরেকটি নাম হচ্ছে ইয়েলো ফ্যাট। এদেরকে সাধারণত পাওয়া যায় অ্যাডাল্টে, কাজ হচ্ছে এনার্জি তৈরি করা। অন দ্য আদার হ্যান্ড মাল্টিলোকিউলার, তার মানে বুঝতে পারছি লোকিউলাই সংখ্যা অনেক বাট আকারে কিন্তু ছোট। এদের নিউক্লিয়াসটি মাঝখানে থাকবে, এখানে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা অনেক বেশি থাকবে। এদের আরেকটি নাম হচ্ছে ব্রাউন ফ্যাট, পাওয়া যায় চিলড্রেনে এবং কাজ হচ্ছে এনার্জি হিট তৈরি করা। সো এই পার্থক্যটা আপনাদের শীটে খুব সুন্দর করে দেওয়া আছে, আমরা ভালো করে পড়ে নিব। তো এর মাধ্যমে আমাদের কানেকটিভ টিস্যুর আলোচনা শেষ হলো। নাও উই উইল ডিসকাস অ্যাবাউট মাসকুলার টিস্যু। সো ইউ নো দেয়ার আর থ্রি টাইপস অফ মাসেল, স্কেলিটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ। আমাদেরকে মেইনলি এখান থেকে এই যে তিন ধরনের মাসেল এর পার্থক্যটা পড়তে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা ট্রিপল স্টার দিয়ে রাখেন এই তিন ধরনের মাসকুলার টিস্যুর পার্থক্য। তার মধ্যে প্রথমেই আমরা শেপ সম্পর্কে একটু ধারণা নিব। শেপটি হচ্ছে আপনারা দেখেন স্কেলিটালে থাকে লং এবং সিলিন্ড্রিক্যাল, কার্ডিয়াকে থাকবে শর্ট সিলিন্ড্রিক্যাল এবং স্মুথে থাকবে এদের শেপটা ফিউজিফর্ম। তো এটা খেয়াল রাখবেন, আপনাদের শীটে দেয়া আছে। সাইজ স্কেলিটাল ভেরি লং, কার্ডিয়াক লং বাট স্মুথ স্মল। কার্ডিয়াকের ক্ষেত্রে একটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরা হচ্ছে ব্রাঞ্চড হয়ে থাকে, অর্থাৎ এরা একটির সাথে আরেকটা লিঙ্ক আপ থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ফাইবার একটা ফাইবারের সাথে লিঙ্ক আপ, যেটাকে আমরা বলছি ব্রাঞ্চিং। এই ব্রাঞ্চিংটি শুধুমাত্র কার্ডিয়াকেরই থাকে, স্কেলিটাল এবং স্মুথ কারোরই থাকবে না। আমরা যদি একটু স্কেলিটাল মাসলের দিকে তাকাই তাহলে নিউক্লিয়াস আমরা যদি দেখি একটি ফাইবারের মধ্যে একটি সেলের মধ্যে 1 2 3 অর্থাৎ মাল্টিপল নিউক্লিয়াস আছে। আমরা যখন নিউক্লিয়াস পড়েছিলাম তখনও বলেছি যে মাল্টি নিউক্লিয়েটেড পাওয়া যায় স্কেলিটাল মাসল সেলে। সো আমরা বলতে পারি যে স্কেলিটাল মাসল সেলে মাল্টি নিউক্লিয়েট থাকে, একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। অন দ্য আদার হ্যান্ড কার্ডিয়াক এবং স্মুথে আমরা দেখতে পাবো যে সিঙ্গেল সেন্ট্রাল ওভাল নিউক্লিয়াস থাকে, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা একেবারে মাঝখানে থাকে এবং সংখ্যাও মাত্র একটি থাকে। আমরা স্কেলিটাল মাসল সেলের মধ্যে কিছু আড়াআড়ি রেখা দেখতে পাচ্ছি যাকে আমরা বলি ক্রস স্ট্রাইয়েশন। এই ক্রস স্ট্রাইয়েশন স্কেলিটাল এবং কার্ডিয়াকে থাকে বাট স্মুথে কোনো ক্রস স্ট্রাইয়েশন থাকে না। আমরা ইন্টারক্যালেটেড ডিস্কের নাম জেনেছি, যেটা কার্ডিয়াকে থাকবে স্কেলিটাল এবং স্মুথে থাকবে না। সো ডিয়ার ভিউয়ার্স, এইভাবে আপনারা পার্থক্যগুলো মনে রাখবেন। বাকি পার্থক্যগুলো আপনাদের শীটে দেয়া আছে, খুব ভালো করে পড়তে হবে। কিছু ট্রিক্স আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে
কোন মাসেলে কোন কোন জিনিস অ্যাবসেন্ট তার একটা তালিকা আপনারা তৈরি করবেন। যেমন আপনাদের সুবিধার্থে তালিকাটি আমি দিয়ে দিয়েছি, খেয়াল করেন। ইন স্কেলেটাল মাসল দেয়ার ইজ নো ইন্টারক্যালেটেড ডিস্ক, no cell junction, no mitosis, no regeneration. In cardiac muscle, there is no neuromuscular junction, no mitosis, no regeneration. In smooth muscle, there is no cross striation, no intercalated disc, no T-tubule, no neuromuscular junction. তাহলে আগে আমরা নো গুলো আলাদা করব, তারপরে যেগুলো আছে সেগুলোর মধ্যে পার্থক্যটা আলোচনা করব। একটা জিনিস খেয়াল করেন, স্মুথ মাসলে কিন্তু কোনো টি-টিউবিউল থাকে না, বাট স্কেলেটাল এবং কার্ডিয়াকে আছে। বাট তারা কিভাবে থাকে দেখেন, স্কেলেটাল মাসলের টি-টিউবিউলটি স্মল এবং ট্রায়াড ফরমেশন করে থাকে। অন দ্য আদার হ্যান্ড কার্ডিয়াকের টি-টিউবিউলটি লার্জ এবং ডায়াড ফরমেশন করে থাকে। অর্থাৎ স্কেলেটালের ক্ষেত্রে তারা 3টি করে টি-টিউবিউল একসাথে থাকে, এজন্য বলছি ট্রায়াড। বাট কার্ডিয়াকের ক্ষেত্রে 2টো টি-টিউবিউল একসাথে থাকে, এজন্য তাদেরকে বলছি ডায়াড। সো এইভাবে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা পড়ি, আশা করি এই পার্থক্যটি আমরা খুব সহজেই মনে রাখতে পারবো। নাও কাম টু দ্য নার্ভ টিস্যু। সো নার্ভ টিস্যু ইজ ডিভাইডেড ইন্টু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেম, অ্যান্ড দ্য কম্পোজিশন ইজ নার্ভ সেল অর নিউরন অ্যান্ড গ্লায়াল সেল। স্ট্রাকচার অফ নিউরন আমরা রিডিং পড়বো, যেখানে একটি সেল বডি থাকে, সেল প্রসেস থাকে, যেখানে একটি এক্সন থাকে এবং এক বা একাধিক ডেনড্রাইট থাকে। সেল বডি আমরা রিডিং পড়ব, এক্সন ডেনড্রাইটের পার্থক্য রিডিং পড়ব। একটি জিনিস খেয়াল রাখবো এখানে, যে নিসেল গ্র্যানিউলটি এক্সনে থাকে না, এটা ডেনড্রাইটে থাকে এবং সেল বডিতে পাওয়া যায়। আমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লায়াল সেল, যেটা আপনারা ডাবল স্টার দিয়ে রাখবেন। অর্থাৎ নার্ভ টিস্যু থেকে আমরা গ্লায়াল সেলটি মূলত ফোকাস করব। গ্লায়াল সেল কি জিনিস দাগিয়ে রাখবেন শীটে, নন এক্সাইটেবল সাপোর্টিং সেল, এবং এদের সংখ্যা নিউরন থেকে সবসময় বেশি, প্রায় 10 গুণ বেশি থাকে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 4 ধরনের গ্লায়াল সেল পাওয়া যায়, পেরিফেরাল নার্ভাস সিস্টেমে 2 ধরনের গ্লায়াল সেল পাওয়া যায়। আপনাদের শীটে একটা ছক দেওয়া আছে, সেই ছক থেকে আপনারা একটু বর্ণনাটা পড়বেন। এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে 4টা গ্লায়াল সেল, অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া এবং এপেন্ডাইমা, এই 4টার মধ্যে মাইক্রোগ্লিয়াটি যেহেতু ফ্যাগোসাইটিক সেল, এর অরিজিন হচ্ছে বোন ম্যারো। এছাড়া বাকি 3টি অর্থাৎ অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট এবং এপেন্ডাইমা, এদের অরিজিন হচ্ছে নিউরাল টিউব। অন দ্য আদার হ্যান্ড পেরিফেরাল নার্ভাস সিস্টেমে যে 2টো গ্লায়াল সেল অবস্থান করে, অর্থাৎ সোয়ান সেল এবং স্যাটেলাইট সেল, এদের অরিজিন হচ্ছে নিউরাল ক্রেস্ট। আমরা এদের ফাংশনগুলো খুব সংক্ষেপে জানবো। এই ছবিটি দেখে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই অ্যাস্ট্রোসাইট। তো আমরা খেয়াল রাখবো এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের 4টি গ্লায়াল সেলের মধ্যে অ্যাস্ট্রোসাইট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অ্যাস্ট্রোসাইটের ফাংশনও সবচেয়ে বেশি। তো অ্যাস্ট্রোসাইটের ফাংশনগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন। অ্যাস্ট্রোসাইট স্টার শেপ, এবং তার একটি ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে দেখেন, সে ব্লাড ভেসেলের গায়ে ব্লাড ব্রেন ব্যারিয়ার তৈরি করে। সো অ্যাস্ট্রোসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে ব্লাড ব্রেন ব্যারিয়ার হিসেবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড অ্যাস্ট্রোসাইট ছাড়া বাকি সবগুলোর কাজ একটি করে, যেমন অলিগোডেন্ড্রোসাইট। আমরা দেখতে পাচ্ছি অলিগোডেন্ড্রোসাইট এক্সনের গায়ে মাইলিনেশন করে, অর্থাৎ মাইলিনেশন ইন সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইজ দ্য ফাংশন অফ অলিগোডেন্ড্রোসাইট। মাইক্রোগ্লিয়া আমরা জানি ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে। এপেন্ডাইমা এরা বাহিরের দিকে থাকে এবং এরা করয়েড প্লেক্সাস তৈরির মাধ্যমে সিএসএফ তৈরিতে সাহায্য করে। সো অ্যাস্ট্রোসাইট ছাড়া বাকি সবগুলোর কাজ কিন্তু একটি করে, এটি আপনারা একটু খেয়াল রাখবেন। মাইলিন শীট থেকে একটু দাগিয়ে রাখবেন, ইট ইজ এ লাইপোপ্রোটিন কমপ্লেক্স এবং ইট ইজ রেসপন্সিবল ফর হোয়াইট ম্যাটার অফ সিএনএস অ্যান্ড হোয়াইট কালার অফ মেনি পেরিফেরাল নার্ভ। সো দিস অল অ্যাবাউট সেল অ্যান্ড টিস্যু। অর্থাৎ আমরা বেসিক হিস্টোলজির পার্টটুকু শেষ করলাম। লাস্টলি শুধু একটা কোশ্চেন দিয়ে আমরা বেসিক হিস্টোলজির পড়া শেষ করব, সেটা হচ্ছে ট্রু অ্যাবাউট বেসিক টিস্যু, এ মোর ম্যাট্রিক্স ইন এপিথেলিয়াল টিস্যু। আমরা জেনেছি যে এপিথেলিয়াল টিস্যুতে ম্যাট্রিক্সের পরিমাণ খুবই কম, সো এটি ডেফিনেটলি ফলস। ম্যাট্রিক্স মডারেট ইন কানেকটিভ টিস্যু, আমরা জেনেছি কানেকটিভ টিস্যুতে অনেক বেশি ম্যাট্রিক্স থাকে, সো এটি ট্রু, এটিও ফলস। ম্যাট্রিক্স মডারেট ইন স্কেলেটাল মাসল, স্কেলেটাল মাসলে অল্প বা মাঝারি পরিমাণে
ম্যাট্রিক্স থাকে, সো এটি ট্রু। লেস সেল ইন কানেক্টিভ, আমরা জানি কানেক্টিভ টিস্যুতে সেলের পরিমাণ অনেক কম, সো এটি ডেফিনেটলি ট্রু। মোর সেল ইন কানেক্টিভ টিস্যু, এটি ফলস। সো জ্যান কুরিয়ার একটি ছবি, এই ছবিটি আপনাদের শিটে নাই, স্পেশালি এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটি লিখে নেবেন আপনাদের শিটে। এপিথেলিয়াল স্মল অ্যামাউন্ট, কানেক্টিভ টিস্যু অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট, মাসল টিস্যু মডারেট অ্যামাউন্ট, নার্ভাস টিস্যু ভেরি স্মল অ্যামাউন্ট। সো এই তথ্যটি কাগজে লিখে অবশ্যই আপনাদের শিটে লাগিয়ে দেবেন। So this all about basic histology. Now we will describe about system based histology. So system based histology starts from cardiovascular system. So cardiovascular system থেকে আমরা মূলত এই ছক থেকে আমরা ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেল একটু রিডিং পড়ব, আমরা টাইপস অফ আর্টারি দেখব এবং তাদের রোলটি আমরা জানার চেষ্টা করব। সো প্রথমেই আমরা আসি ইলাস্টিক আর্টারি। ইলাস্টিক আর্টারি যেখানে আছে সেখানে আমরা অবলিক দিয়ে লিখব লার্জ আর্টারি অর কন্ডাক্টিং আর্টারি, এবং এদের রোল কি, এরা হার্ট থেকে সরাসরি ব্লাড ড্রেন করে, এজন্যই এদেরকে বলা হয় কন্ডাক্টিং আর্টারি। সো আমরা যদি চিন্তা করি আমাদের হার্ট থেকে রুট অফ দ্য গ্রেট ভেসেল যেটি উঠছে, অ্যাসেন্ডিং আউটা, আর্চ অফ দ্য আউটা এবং ডিসেন্ডিং আউটা, এই ভেসেলগুলি হচ্ছে মূলত ইলাস্টিক আর্টারি। সেকেন্ড, মাসকুলার আর্টারি ডিস্ট্রিবিউট ব্লাড টু অর্গান, এবং এরা হচ্ছে মিডিয়াম সাইজ আর্টারি। এবং স্মল আর্টারি কি করে, ডিস্ট্রিবিউট ব্লাড টু আর্টারিওল। আর্টারিওল আমাদের খুবই ইম্পর্টেন্ট, আর্টারিওলের পাশে স্টার চিহ্ন দিয়ে রাখবেন। কোনটি স্পেশালি? আর্টারিওল হচ্ছে রেজিস্ট্যান্স ভেসেল, এখানে অবলিক দিয়ে রেজিস্ট্যান্স ভেসেল লিখবেন, এবং যেটা দাগিয়ে রাখবেন মেজর ডিটারমিনেন্ট অফ সিস্টেমিক ব্লাড প্রেশার, এটি সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট। হুইচ ওয়ান প্লে মোস্ট ইম্পর্টেন্ট রোল ফর ডিটারমিনেশন অফ সিস্টেমিক ব্লাড প্রেশার? অ্যান্সার হবে আর্টারিওল। ক্যাপিলারি যেখানে আছে সেখানে আপনারা অবলিক দিয়ে লিখবেন এক্সচেঞ্জ ভেসেল। স্মল ভেইন, মিডিয়াম ভেইন, লার্জ ভেইন, এদেরকে একসাথে লিখবেন ক্যাপাসিটেন্স ভেসেল। অর্থাৎ কেন বলা হয় ক্যাপাসিটেন্স? কারণ ম্যাক্সিমাম ব্লাড গুলো এই তিনটি জায়গায় থাকে। অন দ্য আদার হ্যান্ড আর্টারিওল, ক্যাপিলারি, ভেনিউল, তার সাথে একটি ওয়ার্ড যোগ করবেন মেটা আর্টারিওল। এই চারটিকে কালেকটিভলি বলা হয় মাইক্রোভাস্কুলেচার, কেননা এই ভেসেলগুলো হচ্ছে আমাদের বডির সবচেয়ে ছোট ভেসেল। সো এটি লিখে রাখবেন আর্টারিওল, মেটা আর্টারিওল, ক্যাপিলারিজ, ভেনিউল, এই চারটি হচ্ছে মাইক্রোভাস্কুলেচার, এবং দিস ফোর কনস্টিটিউট দ্য সার্কুলেশন কল্ড মাইক্রো সার্কুলেশন। এখন আমরা জানবো হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লার্জ আর্টারি অ্যান্ড ভেইন। সিঙ্গেল স্টার দিয়ে রাখবেন। খেয়াল রাখবেন আর্টারি হোক কিংবা ভেইনই হোক, লেয়ার থাকবে তিনটা। একেবারে ভিতরে থাকবে ইন্টিমা, মাঝে থাকবে মিডিয়া, বাহিরে থাকবে অ্যাডভেন্টিশিয়া। সো আমরা ইন্টিমা থেকে শুরু করব। আমরা জানি ব্লাড ভেসেলটি একটি লুমিনাল স্ট্রাকচার, সো লুমিনের পাশে সাধারণত তার লাইনিং এপিথেলিয়াম থাকে। তো এই ব্লাড ভেসেলের ক্ষেত্রে লাইনিং এপিথেলিয়াম হিসেবে যেটি থাকে সেটি হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। ব্লাড ভেসেলের বেলায় তাকে একটি স্পেশাল নামে ডাকা হয়, সেটি হচ্ছে এন্ডোথেলিয়াম। সো টিউনিকা ইন্টিমাতে প্রথম যে লেয়ারটি থাকবে সেটি হচ্ছে মূলত এন্ডোথেলিয়াল লেয়ার, যেটা মূলত একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়ামের লেয়ার। তো যেখানে এপিথেলিয়ামকে ঘিরেই একটা কানেকটিভ টিস্যু লেয়ার থাকে, সো সেকেন্ড লেয়ারটি হচ্ছে সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু, এবং একে ঘিরে বাহিরের দিকে আরেকটা পাতলা পর্দার মতো থাকে, তাকে বলা হয় ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। কেন ইন্টারনাল বলা হয়? কারণ এটি ইন্টিমাতে থাকে। কেন ইলাস্টিক বলা হয়? কারণ এখানে ইলাস্টিক ফাইবার থাকে, আর ল্যামিনা মিন্স পাতলা পর্দা। চলে আসেন মিডিয়া। আর্টারি হোক কিংবা ভেইনই হোক, মিডিয়া মানি মাসেল লেয়ার। কোন মাসেল? স্মুথ মাসেল। আর্টারির বেলায় এটি হচ্ছে সবচেয়ে থিকেস্ট লেয়ার, একে ঘিরে আরেকটা পাতলা পর্দার মতো থাকে, তাকে বলা হয় এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা। চলে আসেন অ্যাডভেন্টিশিয়া। আর্টারি বলেন কিংবা ভেইনি বলেন, অ্যাডভেন্টিশিয়া হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, এবং এটি হচ্ছে আর্টারির ক্ষেত্রে সবচেয়ে স্ট্রংগেস্ট লেয়ার। এবার আমরা আলোচনা করব হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ লার্জ ভেইন। এটির উপরেই বর্ণনা দিব যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। প্রথমেই চলে আসেন ইন্টিমা। ভেইনের ক্ষেত্রেও এন্ডোথেলিয়াল লেয়ার থাকবে,
সাব এন্ডোথেলিয়াল এরিওলার টিস্যু থাকবে, বাট ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা থাকবে না, এটি ক্রস। টিউনিকা মিডিয়ার ক্ষেত্রে স্মুথ মাসল থাকবে, বাট এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা থাকবে না, এটি ক্রস। অ্যাডভেন্টিশিয়ার ক্ষেত্রে কানেকটিভ টিস্যু থাকবে। তাহলে আর্টারি এবং ভেনের মধ্যে হিস্টোলজিক্যালি বেসিক পার্থক্য হচ্ছে আর্টারি এবং ভেনের ক্ষেত্রে আর্টারির বেলায় ইন্টারনাল এবং এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা থাকবে, বাট ভেনের ক্ষেত্রে এক্সটার্নাল এবং ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা প্রমিনেন্ট থাকবে না। সেকেন্ড আরেকটি পার্থক্য হচ্ছে আর্টারির ক্ষেত্রে টিউনিকা মিডিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার, বাট ভেনের ক্ষেত্রে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার। তাহলে আমরা একটু ছবি দেখি যে কিভাবে কোন লেয়ার গুলো থাকে। এটি হচ্ছে আর্টারির স্ট্রাকচার, আমরা দেখতে পাচ্ছি ইন্টিমা, 2A হচ্ছে মিডিয়া, 3 হচ্ছে অ্যাডভেন্টিশিয়া। আমরা দেখতে পাচ্ছি আর্টারির ক্ষেত্রে 2 হচ্ছে সবচেয়ে থিকেস্ট, অর্থাৎ টিউনিকা মিডিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার। অন দ্য আদার হ্যান্ড ভেনের ক্ষেত্রে আমরা কেমন দেখব? ভেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি টিউনিকা ইন্টিমা খুব অল্প এরিয়া জুড়ে, মিডিয়াও অল্প এরিয়া জুড়ে, বাট একটা ম্যাক্সিমাম অংশ জুড়েই টিউনিকা অ্যাডভেন্টিশিয়া অবস্থিত। সো আমরা বলতে পারি ভেনের বেলায় টিউনিকা অ্যাডভেন্টিশিয়া ইজ দ্য থিকেস্ট লেয়ার। আর্টারি ভেনের পার্থক্য আপনার রিডিং পড়বেন। চলে আসেন ক্যাপিলারি। কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাপিলারি। ট্রিপল স্টার দিয়ে রাখেন। কি জিনিস এটা? মূলত সিঙ্গেল লেয়ার অফ এন্ডোথেলিয়াল সেল। 3 ধরনের থাকে, কন্টিনিউয়াস অর সোমাটিক, ফেনেস্ট্রেটেড অর ভিসেরাল, ডিসকন্টিনিউয়াস অর সাইনুসয়েডাল। প্রথমেই চলে আসেন কন্টিনিউয়াস অর সোমাটিক। সো নাম থেকেই বুঝতেছি এখানে যে সিঙ্গেল লেয়ারের এন্ডোথেলিয়াল সেলগুলো থাকে তারা একটা আরেকটার সাথে কন্টিনিউটি মেনটেন করে, অর্থাৎ তারা একটা আরেকটার সাথে খুব ক্লোজ অ্যাপ্রক্সিমেটলি থাকে। আমরা যদি একটু ছবিটি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে একটা এন্ডোথেলিয়াল সেল এবং পাশের এন্ডোথেলিয়াল সেল আমরা দেখতে পাচ্ছি মাঝখানে গ্যাপ কিন্তু খুব একটা নেই। এজন্য এদেরকে বলা হয় টাইট, মানে একটা আরেকটার সাথে খুব ক্লোজলি গায়ে গায়ে লেগে থাকে। এই লেগে থাকার উদ্দেশ্য কি? ইট অ্যালাউজ রেগুলেটেড এক্সচেঞ্জ, তার মানে সবকিছু এর মধ্য দিয়ে যেতে পারে না, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র যেগুলো এর থেকেও ছোট সাইজের শুধুমাত্র সেগুলোই যেতে পারে। এজন্যই তাকে বলা হচ্ছে টাইট, কন্টিনিউয়াস অর সোমাটিক। এখানে এক ধরনের ভেসিকল থাকে, তার নাম পিনোসাইটিক ভেসিকল। এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, আপনাদের সেটা দেওয়া আছে, পড়ে নেবেন। চলে আসেন ফেনেস্ট্রেটেড অর ভিসেরাল। আমরা জানি ফেনেস্ট্রা মানে হচ্ছে ছিদ্র, তার মানে এখানেও সেলগুলো কন্টিনিউটি মেনটেন করবে, বাট এদের গায়ে এক্সট্রা করে ছিদ্র আছে। আমরা যদি এই ছবি এবং আগের ছবি লক্ষ্য করি তাহলে দেখব ছিদ্র ছাড়া ছবি কিন্তু একই রকম, অর্থাৎ এখানে ছিদ্র থাকে এবং এই ছিদ্র যেখানে থাকবে সেখানে একটা পাতলা পর্দাও থাকবে, তার নাম হচ্ছে ডায়াফ্রাম। সো আমরা বলতে পারি যে ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি যেখানে থাকবে সেখানে ডায়াফ্রামও থাকবে। ব্যতিক্রম শুধুমাত্র এক জায়গায়, রেনাল অর গ্লোমেরুলার ক্যাপিলারি। সো ডিয়ার ভিউয়ার্স, এটা লিখে রাখেন, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি উইদাউট ডায়াফ্রাম একটাই এক্সাম্পল, গ্লোমেরুলার অর রেনাল ক্যাপিলারি, যেটা আপনার সিঙ্গেল বেসডের জন্য ইম্পর্টেন্ট। এবার আসেন ডিসকন্টিনিউয়াস অর সাইনুসয়েডাল। সো নাম থেকেই বুঝতেছি ডিসকন্টিনিউয়াস, তার মানে এদের একটি সেলের সাথে আরেকটি সেলের কোনো কন্টিনিউটি থাকবে না। আমরা যদি এটা ছবির দিকে তাকাই, আগের দুটো ছবিতে যেমন আমরা সেলগুলোকে বুঝতে পেরেছি, বাট এখানে কিন্তু কোনো সেল বোঝা যায় না, তার পরিবর্তে বড় বড় ফাঁকা জায়গা দেখা যায়। এই জায়গাগুলোকেই বলা হয় লার্জ ফেনেস্ট্রা, আর লার্জ ফেনেস্ট্রারই আরেকটি নাম হচ্ছে সাইনুসয়েড। এজন্যই এদের নাম হচ্ছে সাইনুসয়েডাল ক্যাপিলারি। আর সাইনুসয়েডাল ক্যাপিলারি এক্সাম্পলটা আপনারা মনে রাখবেন সাইনাস ল্যাব দ্বারা, অর্থাৎ এভাবে লেখেন সাইনাস, SINUS, সাইনাস LAAB, এটা হচ্ছে ল্যাব। তো সাইনাস বা সায়েন্স ল্যাব দ্বারা আমরা মনে রাখবো স্প্লিন, LA লিভার, এতে অ্যাডেনোহাইপোফাইসিস, আরেকটা এতে অ্যাড্রেনাল গ্ল্যান্ড এবং বিতে বোন ম্যারো। সো আমরা সাইনাস ল্যাব, সাইনাস ল্যাব LAAB, এই ক্লুয়ের সাহায্যে আমরা 5টি সাইনোসয়েডাল ক্যাপিলারির এক্সাম্পল খুব সহজে মনে রাখতে পারি, যেটি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। রিচ ক্যাপিলারি নেটওয়ার্ক, অর্থাৎ কোথায় কোথায় বেশি নেটওয়ার্ক থাকে ক্যাপিলারির, পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট।
কিডনি, লিভার, লাংস, স্কেলেটাল মাসল, কার্ডিয়াক মাসল, ব্রেন, স্কিন। এটা যদি মনে নাও থাকে, লেস ক্যাপিলারি নেটওয়ার্ক ভোলা যাবে না, স্মুথ মাসল এবং ডেন্স কানেকটিভ টিস্যু। নেক্সট আমরা আলোচনা করব রেসপিরেটরি সিস্টেম সম্পর্কে। রেসপিরেটরি সিস্টেমকে আমরা অ্যানাটমিক্যালি ভাগ করি আপার অ্যান্ড লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, বাট হিস্টোলজিক্যালি আমরা ভাগ করি কন্ডাক্টিং জোন এবং রেসপিরেটরি জোন। আমাদের ট্রাকিয়া থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিওল পর্যন্ত অংশটুকুকে আমরা বলছি কন্ডাক্টিং জোন, যেটি মূলত ডেড স্পেস এয়ার হিসেবে কাজ করে। অন দ্য আদার হ্যান্ড রেসপিরেটরি ব্রঙ্কিওল, ডাক্ট, স্যাক এবং অ্যালভিওলাই এই চারটা পোর্শন তৈরি করে রেসপিরেটরি জোন, যেটি গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশগ্রহণ করে। এখানে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেটা নিচে ছোট করে লেখা আছে, দেখেন, টিপিক্যাল চেঞ্জ দ্যাট অকার অ্যাজ রেসপিরেটরি ট্র্যাক্ট ডিসেন্ট। এটার পাশে ট্রিপল স্টার দিয়ে রাখেন, অর্থাৎ যত রেসপিরেটরি ট্র্যাক্টটি উপর থেকে নিচে নামতে থাকে কিছু পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোই আমাদের জানতে হবে। নাম্বার 1 পরিবর্তন, অর্থাৎ আমরা এখানে কিছু মূলত লস হয়। এই পরিবর্তনটা কি? সেটা হচ্ছে কিছু লস হয়। তো নাম্বার 1 লস কি? লস অফ কার্টিলেজ, অর্থাৎ উপরের দিকের অংশগুলোতে আমরা কার্টিলেজ পাবো, নিচের দিকে পাবো না। কোন জায়গায় গিয়ে পাবো না? দেখেন, টারশিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাইয়ের নিচে ছোট করে লেখা আছে নো কার্টিলেজ, এটাকে মার্ক করে রাখেন। অর্থাৎ টারশিয়ারি অর সেগমেন্টাল ব্রঙ্কাই পর্যন্ত কার্টিলেজ পাবো, বাট ব্রঙ্কিওল কন্টেইন নো কার্টিলেজ। খুবই ইম্পর্টেন্ট তথ্য, ব্রঙ্কিওল কন্টেইন নো কার্টিলেজ। নেক্সট চলে আসেন লস অফ গবলেট সেল। আপনাদের মনে থাকার কথা, গবলেট সেল যখন আমি পড়িয়েছিলাম তখন বলেছিলাম তার ডিস্ট্রিবিউশনে রেসপিরেটরি ট্রি আপ টু টার্মিনাল ব্রঙ্কিওল। তার মানে টার্মিনাল ব্রঙ্কিওলের আগে ব্রঙ্কিওল পর্যন্ত গবলেট সেল থাকে, টার্মিনাল ব্রঙ্কিওল থেকে শুরু করে বাকি অংশগুলোতে গবলেট সেল থাকে না। নাম্বার 3 লস অফ সিলিয়া। এক্ষেত্রে একটু লিখে রাখতে হবে আপনাদের শিটে, রেসপিরেটরি ব্রঙ্কিওলের সামনে লিখে রাখবেন রেসপিরেটরি ব্রঙ্কিওলের লোয়ার পার্টে সিলিয়া থাকে না। তার মানে রেসপিরেটরি ব্রঙ্কিওলের আপার পার্ট পর্যন্ত সিলিয়া থাকে, তারপর থেকে আর কোনো সিলিয়া থাকে না। সো এই যে 3টা ইম্পর্টেন্ট লসের কথা বললাম, কোনটা কোথায় থাকে কোনটায় থাকে না, এগুলোই কিন্তু পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। নাও রেসপিরেটরি এপিথেলিয়াম। রেসপিরেটরি এপিথেলিয়াম মূলত রেসপিরেটরি ট্র্যাক্ট ইজ লাইন বাই pseudostratified ciliated columnar epithelium, একেই বলা হয় রেসপিরেটরি এপিথেলিয়াম। সো এখানে মূলত 5 ধরনের সেল থাকে, সিলিয়েটেড কলামনার সেল, গবলেট সেল, ব্রাশ সেল, স্মল গ্র্যানিউল সেল এবং বেজাল সেল। শুধু নামগুলো পড়বেন। এখানে একটা ছক আছে, ফিচার্স অফ এয়ারওয়েজ উইদিন দ্য লাং। এর মধ্যে আপনারা ব্রঙ্কিওল, টার্মিনাল ব্রঙ্কিওল এবং রেসপিরেটরি ব্রঙ্কিওল এগুলোর 3টার পাশেই ডাবল স্টার করে দিয়ে রাখবেন, এদের বর্ণনাগুলো আপনারা পড়বেন। অ্যালভিওলাই, এখান থেকে কিছু পয়েন্টস দাগিয়ে রাখেন। স্যাক লাইক ইভাজিনেশন, 200 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, এদের সংখ্যা হচ্ছে 200 মিলিয়ন। একটু নিচের দিকে আপনারা কিছু লাইন পাবেন, দাগিয়ে রাখবেন। দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইলাস্টিক ফাইবার enables alveoli to expand with inspiration and contract passively with expiration. Reticular fiber prevent both collapse and excessive distension of alveoli. ব্লাড এয়ার ব্যারিয়ার, এখানে 3টা লেয়ার থাকে, এই লেয়ারগুলোর নাম পড়বেন, অর্থাৎ যেটাকে আমরা বলছি রেসপিরেটরি মেমব্রেন। টাইপস অফ সেল লাইনিং লাং অ্যালভিওলাই, 5 ধরনের সেল থাকে। প্রথম দুটো সেল বেশি ইম্পর্টেন্ট, টাইপ 1 অ্যালভিওলার সেল আর টাইপ 1 নিউমোসাইট, যাকে আমরা বলি গ্যাসিয়াস এক্সচেঞ্জে সে হেল্প করে। টাইপ 2 অ্যালভিওলার সেল আর টাইপ 2 নিউমোসাইট, যেটা সারফেক্টেন্ট তৈরিতে হেল্প করে। বাকি সেলগুলোর নাম আপনারা পড়বেন। নেক্সট উইল ডিসকাস অ্যাবাউট এলিমেন্টারি সিস্টেম। এলিমেন্টারি সিস্টেম থেকে আপনারা হিস্টোলজিক্যাল লেয়ার অফ জিআই ট্র্যাক্টটা রিডিং পড়বেন, যেমন মিউকোজা, সাবমিউকোজা, মাস্কুলারিস এবং সেরোসা। এর মধ্যে সাবমিউকোজা এবং মাস্কুলারিসে দুটো নার্ভ প্লেক্সাস থাকে, নামগুলো পড়বেন। লাইনিং এপিথেলিয়ামগুলো আমাদের পড়তে হবে। আমাদের লিঙ্গুয়াল প্যাপিলাটা খুব ভালো করে পড়তে হবে। লিঙ্গুয়াল প্যাপিলার এই টপিকসগুলো আপনাদের শিটে দেওয়া নাই, অবশ্যই আমার স্লাইড থেকে তুলে নোট করে আপনারা এটা বইতে লাগিয়ে রাখবেন, শিটে লাগিয়ে রাখবেন। লিঙ্গুয়াল প্যাপিলা আর এলিভেশন অফ দ্য মিউকাস মেমব্রেন দ্যাট
assume various forms and function. Actually তারা চার ধরনের হয়, ফিলিফর্ম, ফাঙ্গিফর্ম, ফোলেট এন্ড ভ্যালেট, যেটাকে আমরা বলি সার্কামভ্যালেট। এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন ফিলিফর্ম কিন্তু পরিমাণে অনেক বেশি থাকে, এটা elongated conical shape, heavily keratinized, gray or whitish appearance. On the other hand ফাঙ্গিফর্ম এটা একটু কম পরিমাণে থাকে, lightly keratinized এবং শেপটা মাশরুম শেপ। ফোলেট এদের থেকে মাথায় রাখবেন যে এটা রুডিমেন্টারি ইন হিউম্যান। এন্ড ভ্যালেট অর সার্কামভ্যালেট মনে রাখবেন এরা সবচেয়ে বড় এবং এরা টার্মিনাল সার্কাসের সামনে অবস্থান করে। সো এখান থেকে একটা কোশ্চেন এসেছিল এবং টেস্ট বার্ড সম্পর্কে মাথায় রাখবেন, যেটা একটা ওভয়েড স্ট্রাকচার এবং 250 টেস্ট বার্ড পাওয়া যায় ল্যাটারাল সারফেস অফ ইচ ভ্যালেট, ফাঙ্গিফর্ম, ফোলেট। তাহলে একটা জায়গায় শুধুমাত্র টেস্ট বার্ড থাকে না, সেটা হচ্ছে ফিলিফর্ম। এই ফিলিফর্ম প্যাপিলা ছাড়া বাকি সব জায়গায় টেস্ট বার্ড পাওয়া যায়। এছাড়াও এই প্যাপিলা ছাড়াও টাং, সব প্যালেট, ইসোফেগাস, এপিগ্লটিস, চেক এই সমস্ত জায়গায় আমরা টেস্ট বার্ড পাই। সো একটা কোশ্চেন একটু শেয়ার করছি আপনাদের সাথে রিগার্ডিং লিঙ্গুয়াল প্যাপিলা। দেখেন সার্কামভ্যালেট প্যাপিলা হ্যাজ টেস্ট বার্ড, আমরা দেখেছি সার্কামভ্যালেটে টেস্ট বার্ড আছে, সো এটি ট্রু। ফাঙ্গিফর্ম প্যাপিলা ডিভয়েড অফ টেস্ট বার্ড, এটি মিথ্যা, সো এটি এখানেও টেস্ট বার্ড থাকে। ফ্যারিংস, এপিগ্লটিস, সব প্যালেট হ্যাভ নো টেস্ট বার্ড, এটাও ফলস। ফিলিফর্ম প্যাপিলা ডিভয়েড অফ টেস্ট বার্ড, তাহলে একমাত্র ফিলিফর্মেই টেস্ট বার্ড থাকে না। আমরা দেখতে পেয়েছি যে টেস্ট বার্ডের ওখানে লেখা আছে শুধুমাত্র ফিলিফর্ম ছাড়া বাকি সবগুলোতেই টেস্ট বার্ড থাকবে। আর ভ্যালেট প্যাপিলা ওয়েল ডেভেলপড ইন রডেন্ট এন্ড লেস ডেভেলপড ইন ম্যান। আমরা দেখেছি যে রুডিমেন্টারি হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ ফোলেট, নট ভ্যালেট, সো এটি ফলস। সো এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, আপনারা একটু এই তথ্যগুলো অবশ্যই কাগজে লিখে আপনাদের শিটে অ্যাড করে নেবেন। নাও হিস্টোলজি অফ লিভার। লিভারের হিস্টোলজিকে আমরা 3 ভাগে ভাগ করি, একটি হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল, একটি হচ্ছে পোর্টাল লোবিউল, আরেকটি হচ্ছে হেপাটিক অ্যাসিনাস। আমরা 4টা কোশ্চেনের মাধ্যমে এই 3টি অংশকে ব্যাখ্যা করব। এই কোশ্চেনগুলো আপনারা শিটে লিখে রাখবেন। নাম্বার 1, হাউ দে ফর্ম। Number 2, their shape. Number 3, another name. And number 4 is function. So let us start from classic hepatic lobule. আমরা ছবিগুলো খেয়াল করব। প্রথম ছবি যেটা একটু ব্লুইশ ছবি, সেটাই হচ্ছে আমাদের ক্লাসিক হেপাটিক লোবিউল। মাঝখানের ছবি যেটা গ্রিন, সেটা হচ্ছে পোর্টাল লোবিউল, এবং একদম ডান দিকে যেটা অরেঞ্জ, সেটা হচ্ছে হেপাটিক অ্যাসিনাস। সো আমরা শুরু করব ক্লাসিক হেপাটিক লোবিউল। আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল হাউ দে ফর্ম। সো আমরা যদি একটু ছবির দিকে তাকাই, মাঝখানে সেন্ট্রাল ভেইন এবং 6 কোণায় 6টা পোর্টাল ট্রায়াড মিলে যে অংশটা গঠিত, সেটাই হচ্ছে ক্লাসিক হেপাটিক লোবিউল। তাহলে আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল তাদের শেপ, তাহলে তার অ্যান্সার হচ্ছে হেক্সাগোনাল। আমাদের থার্ড কোশ্চেন ছিল তাদের অল্টারনেট নেম বা অ্যানাদার নেম। ক্লাসিক হেপাটিক লোবিউলের একটা নাম হচ্ছে দে আর কল্ড দ্য স্ট্রাকচারাল ইউনিট অফ লিভার, অর্থাৎ তারা হচ্ছে লিভারের স্ট্রাকচারাল ইউনিট। অর্থাৎ আমরা যদি মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এই শেপটা আমরা দেখতে পাবো। এন্ড লাস্টলি ফাংশন, দে কন্ট্রোল হেপাটোসাইটস ভেনাস ড্রেনেজ। যেহেতু মাঝখানে সেন্ট্রাল ভেইন আছে, সো মনে রাখবেন তারা লিভারের ভেনাস ড্রেনেজকে কন্ট্রোল করে। চলে আসেন পোর্টাল লোবিউল। আমাদের ফার্স্ট কোশ্চেন, হাউ দে ফর্ম। তাহলে ছবিতে দেখেন মাঝখানে পোর্টাল ট্রায়াড, 3 কোণায় 3টা সেন্ট্রাল ভেইন মিলে যে অংশটা গঠিত, সেটি হচ্ছে পোর্টাল লোবিউল। তাহলে তার শেপ হচ্ছে ট্রায়াঙ্গুলার। অ্যানাদার নেম, তাদেরকে বলা হয় নিউট্রিশনাল লোবিউল। আমি আবার বলছি, পোর্টাল লোবিউলকে বলা হয় নিউট্রিশনাল লোবিউল, এবং তাদের কাজ হচ্ছে কি, দে কন্ট্রোল হেপাটোসাইটস এক্সোক্রাইন ফাংশন, অর্থাৎ বাইল সিক্রেশনকে কন্ট্রোল করে। আমাদের লাস্ট হেপাটিক অ্যাসিনাস কিভাবে গঠিত, দুটো সেন্ট্রাল ভেইনকে কানেক্টকারী এরিয়া, তাহলে তাদের শেপটা হচ্ছে ডায়মন্ড শেপ। তাদের আরেকটা নাম হচ্ছে মেটাবলিক ইউনিট। পোর্টাল লোবিউলকে আমরা বলেছি নিউট্রিশনাল ইউনিট, হেপাটিক অ্যাসিনাসকে আমরা বলবো মেটাবলিক ইউনিট বা মেটাবলিক লোবিউল, এবং এদের কাজ হচ্ছে দে কন্ট্রোল হেপাটোসাইটস অক্সিজেন সাপ্লাই, অর্থাৎ লিভারের অক্সিজেন সাপ্লাইকে কন্ট্রোল করে। এর উপর বেসিস করে 3টা জোন। পোর্টাল ট্রায়াডের নিকটবর্তী জোন যেহেতু সবচেয়ে বেশি অক্সিজেন থাকে, এটাকে জোন 1 বলছি, সবচেয়ে বেশি অক্সিজেন। জোন 2তে তার থেকে কম, এবং জোন 3
যেটা সেন্ট্রাল ভেইনের নিকটে থাকে সেটা হচ্ছে সবচেয়ে কম অক্সিজেন সম্পন্ন। নেক্সট আমরা আলোচনা করব ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেম থেকে আসলে পরীক্ষায় খুব বেশি জিনিস আসে না, জাস্ট আপনারা ম্যাক্রোস্কোপিক অংশটুকু একটু রিডিং পড়বেন, যেখানে দুটো অংশে ভাগ করা হয়েছে, একটা আউটার রেনাল সাবস্টেন্সেস, একটি হচ্ছে ইনার রেনাল সাইনাস। তো সাবস্টেন্সেসে আবার ভিতরের দিকে মেডুলা থাকে এবং বাইরের দিকে থাকে কর্টেক্স। এই মেডুলার ভিতরে যে পিরামিড থাকে তাদের ডিস্ট্রিবিউশন গুলো আপনারা রিডিং পড়বেন, খুব বেশি ইম্পর্টেন্ট না। সো এই জিনিসগুলোকে আমরা একটু স্কিপ করে যাব, জাস্ট আমরা পুরো অংশটুকু একটু রিডিং পড়বো। মাইক্রোস্কোপিক স্ট্রাকচারের মধ্যে আমরা সিক্রেটিং পার্ট পাবো এবং কালেক্টিং পার্ট পাবো। সিক্রেটিং পার্টে আমরা রেনাল কর্পাসেল পাবো, যেটাকে আমরা বলছি মালপিজিয়ান বডি, যেটা গঠিত হচ্ছে পেক্সট্রাস দিয়ে এবং একটা বাউমেন্স ক্যাপসুল দিয়ে। সেই সবগুলো জিনিস আমরা রিডিং পড়বো। কালেক্টিং পার্টে কালেক্টিং টিউবিউলস এবং ডাক্ট অফ বেলিনি। একটা জিনিস শুধু আপনারা একটু লিখে রাখবেন, সেটা হচ্ছে এই যে একটা রেনাল লোব যার বাহিরের দিকে কর্টেক্স থাকে এবং ভিতরে মেডুলা থাকে। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে রেনাল কর্টেক্সে কোন কোন স্ট্রাকচার অবস্থান করে। সো চারটা স্ট্রাকচারের নাম লিখে রাখেন: পিসিটি, ডিসিটি, অ্যাফারেন্ট, ইফারেন্ট, অর্থাৎ প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, অ্যাফারেন্ট আর্টেরিওল এবং ইফারেন্ট আর্টেরিওল। আমরা যদি একটু ছবির দিকে তাকাই ডিয়ার ডক্টরস, তাহলে আমরা দেখতে পারবো যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, অ্যাফারেন্ট আর্টেরিওল, ইফারেন্ট আর্টেরিওল, এই চারটা অংশই এই কর্টেক্সে অবস্থান করে। অর্থাৎ এই ছবিটি আপনাদের শীটে দেওয়া আছে, উপরের অংশটুকু কিন্তু কর্টেক্স। এখন আমি যদি বলি লুপ অফ হেনলি লুপটি কোথায় অবস্থান করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি মেডুলাতে অবস্থান করে। সো এই জিনিসটাই ইউরিনারি সিস্টেম থেকে আপনারা একটু দেখে রাখবেন। চলে আসেন এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেম থেকে আমরা থাইরয়েড গ্ল্যান্ডের হিস্টোলজি নিয়ে খুব সংক্ষেপে কথা বলবো। মূলত থাইরয়েড গ্ল্যান্ড কিছু ফলিকল দ্বারা তৈরি। এই প্রত্যেকটি রাউন্ডেড স্ট্রাকচারই হচ্ছে এক একটা থাইরয়েড ফলিকল। থাইরয়েড ফলিকল আবার কিছু ফলিকুলার সেল দ্বারা তৈরি। এই সেলগুলোতেই মূলত তৈরি হয় থাইরয়েড হরমোন, অর্থাৎ T3 এবং T4। এই সেলগুলো হরমোন তৈরির পরে সেই হরমোনটা জমা রাখে তাদের লুমেনে অ্যাজ কলয়েড, আর কলয়েড হচ্ছে একটা জিলাটিনাস সাবস্টেন্সেস। এই সেলগুলো ছাড়াও সেখানে আরো কিছু বড় সেল থাকে তাদের থেকেও, যাদেরকে বলা হয় প্যারাফলিকুলার সেল। এই প্যারাফলিকুলার সেলগুলোর কাজ হচ্ছে ক্যালসিটোনিন নামক হরমোন তৈরি করা। আরেকটা জিনিস আপনারা শীটে দাগিয়ে রাখবেন, যেটি যে ফলিকুলার সেলগুলো নরমালি কিউবয়েডাল ইন শেপ বাট বিকাম কলামনার হোয়েন স্টিমুলেটেড and become squamous when inactive. So এই তথ্যটা আপনারা মাথায় রাখবেন। সুপ্রারেনাল গ্ল্যান্ড থেকে কর্টেক্স এবং মেডুলার যে পার্থক্য আছে সেটি আপনারা পড়বেন। হিস্টোলজি অফ প্যানক্রিয়াস থেকে, যেহেতু প্যানক্রিয়াস একটি মিক্সড গ্ল্যান্ড, এক্সোক্রাইন পোর্শনটি ধারণ করা হচ্ছে কম্পাউন্ড অ্যাসিনার গ্ল্যান্ড। আর এন্ডোক্রাইন প্যানক্রিয়াসকে আমরা বলছি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, যেখানে 4 ধরনের সেল থাকে, কিছু হরমোন তৈরি হয়। অর্থাৎ এই যে ছকটা আপনাদের দেওয়া আছে সেই ছকটি আপনারা পড়বেন। Now we will discuss a very important part of system-based histology, that is lymphatic organ. লিম্ফেটিক অর্গানটি সিস্টেম বেসডের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে আপনাদেরকে পড়তে হবে। সো লিম্ফেটিক অর্গান দুই ধরনের, ওয়ান ইজ সেন্ট্রাল অর প্রাইমারি লিম্ফেটিক অর্গান, সেকেন্ড ইজ পেরিফেরাল অর সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। সেন্ট্রাল লিম্ফেটিক অর্গানের মধ্যে আছে দুটো, অর্থাৎ বোন ম্যারো এবং থাইমাস। এছাড়া বাকি সবগুলোই লাইক স্প্লিন, লিম্ফ নোড, সলিটারি নোডিউল, টনসিল, অ্যাপেন্ডিক্স, পেয়ার স্পেসেস, এগুলো পড়বে আমাদের পেরিফেরাল অর সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে। তো মূল আলোচনা যাবার পূর্বে আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে বেসিক পার্থক্যটুকু জেনে নিব। তাহলে পুরো লিম্ফেটিক অর্গানের উপরেই ট্রিপল স্টার, আমি আলাদাভাবে কোনো স্টারের কথা আর বলবো না, আপনারা ভালো করেই এটি পড়ার চেষ্টা করবেন। সো প্রাইমারি লিম্ফেটিক অর্গান, যদি আমি খুব সংক্ষেপে বা একদম সহজ কথায় বলি, যে আমাদের বডির যে ইমিউন সেল অর্থাৎ লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট বলেন বা বি লিম্ফোসাইট বলেন, যারা বহির্শত্রু থেকে আমাদেরকে রক্ষা করে, এই যে আমাদের বডির যে সোলজারগুলো, সৈনিকগুলো, এগুলো যেখানে তৈরি হয় এবং ম্যাচিউর হয়, সেই জায়গাটি হচ্ছে প্রাইমারি লিম্ফেটিক অর্গান। অপরদিকে যেই জায়গায় বহির্শত্রুর সাথে আমাদের বডির সোলজারের, সৈন্যের যুদ্ধ হয়,
সেই জায়গাকে বলা হয় সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। সো আমরা বহিঃশত্রুগুলোকে বলছি অ্যান্টিজেন। সো অ্যান্টিজেন অ্যান্টিবডির রিয়াকশন যেই জায়গায় হয় সেটি হচ্ছে সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। অন দ্য আদার হ্যান্ড আমাদের বডির অ্যান্টিবডিগুলো বা লিম্ফেটিক সেলগুলো যেই জায়গায় তৈরি হবে এবং ম্যাচিউর হবে সেই জায়গাগুলো হচ্ছে প্রাইমারি লিম্ফেটিক অর্গান। প্রাইমারি লিম্ফেটিক অর্গানের একটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে আইদার টি অথবা বি যে কোনো এক ধরনের সেল থাকবে, দুটো সেল একসাথে থাকবে না। বাট সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে টি সেল এবং বি সেল দুটোই একসাথে থাকবে। যেহেতু প্রাইমারি লিম্ফেটিক অর্গানে বহিঃশত্রুর সাথে কোনো মোকাবেলা বা সাক্ষাৎ নেই, সো এখানে অ্যান্টিজেনের সাথে কোনো কন্টাক্ট থাকবে না। অন দ্য আদার হ্যান্ড সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে যেহেতু মেইনলি এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয়, সো ডেফিনেটলি সেখানে অ্যান্টিজেনের সাথে কন্টাক্ট থাকবে। প্রাইমারি লিম্ফেটিক অর্গান বয়স বাড়ার সাথে সাথে ছোট হয়, বাট সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান বয়স বাড়ার সাথে সাথে বড় হয়। তাহলে ডিয়ার ভিউয়ার্স আমরা তিনটি লিম্ফেটিক অর্গান নিয়ে কথা বলবো। একটি হচ্ছে থাইমাস, একটি হচ্ছে লিম্ফ নোড এবং আরেকটি হচ্ছে স্প্লিন। তাহলে চলুন আমরা প্রথমেই শুরু করি থাইমাস সম্পর্কে বর্ণনা। সো দাগিয়ে রাখেন, থাইমাস ইজ এ বাইল্যাটারাল লিম্ফো এপিথেলিয়াল অর্গান। এবং যেহেতু আমরা বলেছি এটা একটা প্রাইমারি লিম্ফেটিক অর্গান থাইমাস, সো এখানে একটি লিম্ফোসাইট, এক ধরনের লিম্ফোসাইট ম্যাচিউর হবে, সেটি হচ্ছে টি লিম্ফোসাইট। ওয়েট অফ দ্য থাইমাস আপনারা একটু খেয়াল করেন, ডিউরিং বার্থে এটি 15 গ্রাম, পিউবার্টিতে 35, 25 ইয়ার্সে 25, 60 ইয়ার্সে লেস দেন 15 এবং 70 ইয়ার্সে লেস দেন 5। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বয়স বাড়ার সাথে সাথে থাইমাসের ওজন কিন্তু কমে যাচ্ছে, যেটি আমরা প্রাইমারি লিম্ফেটিক অর্গানের একটি বৈশিষ্ট্যের মধ্যে পেয়েছিলাম। সো চলে আসেন হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এই ছবিটি আমরা খুব ভালো করে খেয়াল করব, আপনাদের শীটেও দেয়া আছে। থাইমাস কনসিস্ট অফ 2 লোব। এখানে একটি লোবের ছবি দেওয়া আছে, কাভার্ড বাই এ ক্যাপসুল। একটি ক্যাপসুল দ্বারা কভার থাকে, যেটা আমরা দেখতে পাচ্ছি, এই হচ্ছে সেই ক্যাপসুল। ফ্রম ক্যাপসুল কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি এন্টার দ্য লোব এন্ড ডিভাইড ইট ইনটু লোবিউল। তাহলে আমরা ছবিতে দেখতে পাচ্ছি ক্যাপসুল থেকে কানেকটিভ টিস্যু ট্রাবেকুলি গিয়ে লোবকে লোবিউলে ভাগ করলো। ইচ লোবিউল হ্যাজ 2 পার্টস। বাহিরের দিকের পার্টসটা আমরা দেখতে পাচ্ছি একটু ডার্ক, এটাকে আমরা বলবো কর্টেক্স। ভিতরের পোর্শনটাকে আমরা দেখতে পাচ্ছি একটু লাইট, এটাকে আমরা বলবো মেডুলা। এখন প্রশ্ন হচ্ছে কর্টেক্স কেন ডার্ক, মেডুলা কেন লাইট? উত্তর হচ্ছে কর্টেক্সে লিম্ফোসাইটের পরিমাণ বেশি তাই এটি ডার্ক, মেডুলাতে লিম্ফোসাইটের পরিমাণ কম সো এটি লাইট। এবং আরেকটি তথ্য আপনারা শীটে দাগিয়ে রাখবেন, থাইমাস ডাজ নট কন্টেইন লিম্ফেটিক নোডিউল। তাহলে আমরা থাইমাসের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পেয়ে গেলাম, যেটা আউটার কর্টেক্স থাকে এবং ভিতরের দিকে মেডুলা থাকে। এখন আমরা দেখব এই কর্টেক্স এবং মেডুলায় কোন কোন স্ট্রাকচার থাকে। সো ডিয়ার ভিউয়ার, যেহেতু আমরা আগেই জেনেছি যে থাইমাস একটা প্রাইমারি লিম্ফেটিক অর্গান এবং এখানে টি লিম্ফোসাইট থাকে, সো আমরা বুঝতে পারছি এখানে কর্টেক্স এবং মেডুলা দুই জায়গাতেই আমরা টি লিম্ফোসাইটকে পাবো। বাট কর্টেক্সে যেই টি লিম্ফোসাইটটি থাকে সেটি হচ্ছে ইমম্যাচিউর টি লিম্ফোসাইট, যেটাকে আমরা বলি থাইমোসাইট। অন দ্য আদার হ্যান্ড মেডুলাতে যে লিম্ফোসাইটটি থাকে সেটি হচ্ছে ম্যাচিউর টি লিম্ফোসাইট। সো এটি হচ্ছে বেসিক পার্থক্য, যে কর্টেক্সে অবস্থান করে ইমম্যাচিউর টি লিম্ফোসাইট, অন দ্য আদার হ্যান্ড মেডুলাতে অবস্থান করে ম্যাচিউর টি লিম্ফোসাইট। এছাড়াও এপিথেলিয়াল রেটিকুলার সেল এবং ম্যাক্রোফেজ এটি কর্টেক্সেও যেমন থাকে মেডুলাতেও তেমনি থাকে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস যেটা মেডুলাতে থাকে তাকে বলা হয় হ্যাসেলস কর্পাসল। তাহলে এই হ্যাসেলস কর্পাসল এবং ম্যাচিউর টি লিম্ফোসাইট এই দুটি হচ্ছে মেডুলার ইম্পর্টেন্ট জিনিস। অন দ্য আদার হ্যান্ড কর্টেক্সে একটি মাত্র ইম্পর্টেন্ট জিনিস থাকে, সেটি হচ্ছে ইমম্যাচিউর টি লিম্ফোসাইট বা থাইমোসাইট। তাহলে থাইমাসের ফাংশনটা আপনারা পড়বেন, যেখানে টি লিম্ফোসাইট তৈরি হয়, কিছু হরমোন তৈরি হয় এবং আর্লি লাইফের জন্য থাইমাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা আলোচনা করব লিম্ফ নোড। তো লিম্ফ নোডের এই ছবিটা আপনারা খুব ভালো করে অ্যানালাইসিস করবেন। লিম্ফ নোড থেকে আপনারা দাগিয়ে রাখবেন
যে এরা হচ্ছে বিন শেপড অর কিডনি শেপ। ছবি দেখলে আমরা বুঝতে পারছি এটা একটা বিন শেপ বা কিডনি শেপ স্ট্রাকচার এবং এটা একটা এনক্যাপসুলেটেড স্ট্রাকচার। অর্থাৎ থাইমাসে যেমন আমরা একটা ক্যাপসুল পেয়েছি ঠিক তদ্রূপ লিম্ফ নোডও কিন্তু একটা ক্যাপসুল থাকবে। আমাদের এই হচ্ছে ক্যাপসুল, লিম্ফ নোডের ক্যাপসুল। সো এখানে আমাদের বডিতে প্রায় 800 লিম্ফ নোড আছে, এটি দাগিয়ে রাখবেন। গ্রস ফিচারে চলে আসেন, লিম্ফ নোডের দুটো সারফেস আছে। একটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কনভেক্স বা উত্তল সারফেস, আরেকটি হচ্ছে কনকেভ একটা ডিপ্রেশন যাকে আমরা বলছি হাইলাম। এই শব্দগুলো আপনারা ছবিতে মার্ক করে রাখবেন, তাহলে আপনাদের জন্য মনে রাখা ইজি হবে। তাহলে কর্টেক্সের ইম্পর্টেন্স কি আর এই কনকেভ ডিপ্রেশন বা হাইলামের ইম্পর্টেন্স কি, এটা আপনাদের শীটে লেখা আছে, দাগিয়ে রাখেন। কর্টেক্সের ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ এফারেন্ট লিম্ফ ভেসেল। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে লিম্ফ ভেসেলগুলো দুই ধরনের হয়। এক ধরনের ভেসেল যারা লিম্ফ নিয়ে আসে তাদেরকে বলা হয় এফারেন্ট লিম্ফ ভেসেল। অন দ্য আদার হ্যান্ড, যে ভেসেলগুলো লিম্ফ নিয়ে যায় তাদেরকে বলা হয় ইফারেন্ট লিম্ফ ভেসেল। তো একমাত্র লিম্ফ নোডেই দেখা যায় যে দুই ধরনের লিম্ফ ভেসেলই সেখানে থাকে। অর্থাৎ কিছু লিম্ফ নিয়ে আসে যাদেরকে বলা হয় এফারেন্ট লিম্ফ ভেসেল, কিছু লিম্ফ নিয়ে যায় লিম্ফ ভেসেল তাদেরকে বলা হয় ইফারেন্ট লিম্ফ ভেসেল। সো এই লিম্ফ নোড ছাড়া আর সমস্ত লিম্ফেটিক অর্গানে শুধুমাত্র ইফারেন্ট লিম্ফেটিক ভেসেল পাওয়া যায়। একমাত্র লিম্ফ নোডেই বোথ এফারেন্ট এন্ড ইফারেন্ট লিম্ফ ভেসেল পাওয়া যায়। সো এই যে লিম্ফ নোডে এফারেন্ট লিম্ফেটিক ভেসেলগুলো আসছে দূর দূরান্ত থেকে, তারা এসে লিম্ফ নোডের মধ্যে যেই জায়গা দিয়ে ঢুকছে সেই জায়গাটি হচ্ছে কনভেক্স সারফেস। সো আমরা যদি ছবিতে দেখি এই দূর দূরান্ত থেকে লিম্ফগুলো নিয়ে এফারেন্ট লিম্ফ ভেসেলগুলো সবগুলোই ক্যাপসুল দিয়ে অর্থাৎ কনভেক্স সারফেস দিয়ে লিম্ফ নোডের মধ্যে ঢুকছে। সো এটি হচ্ছে convex surface এর ইম্পর্টেন্স, দ্যাট ইজ ইট ইজ দ্য এন্ট্রেন্স সাইট অফ এফারেন্ট লিম্ফ ভেসেল। সো আসলে মূলত এগুলো এসে ক্যাপসুলের নিচে কোথায় অবস্থান করছে? ইয়েস, ক্যাপসুলের নিচে একটা ফাঁকা জায়গা আছে যাকে বলা হয় সাব ক্যাপসুলার সাইনাস। সো সাব মানে নিচে, ক্যাপসুলের নিচে একটা জায়গা, সেই জায়গাটিকে বলা হয় সাব ক্যাপসুলার সাইনাস। সো আপনারা দেখতে পাচ্ছেন এই যে লিম্ফগুলো লিম্ফ নিয়ে এসে সাব ক্যাপসুলার সাইনাসে অবস্থান করছে। সো এটি একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন যে সাব ক্যাপসুলার সাইনাস শুধুমাত্র লিম্ফ নোডেই পাওয়া যায়। এবং এও মাথায় রাখবেন এই যে লিম্ফ ভেসেলগুলো আসছে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু ভালভ থাকবে। এবার চলে আসেন কনকেভ ডিপ্রেশন অর হাইলাম। তাহলে হাইলামের ইম্পর্টেন্স কি? ইট ইজ দ্য গেটওয়ে, অর্থাৎ এদিক দিয়ে কিছু জিনিস লিম্ফ নোডে এন্ট্রি করবে এবং কিছু জিনিস লিম্ফ নোড থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি তীর চিহ্ন দিয়ে যে আর্টারি এবং নার্ভ এন্টার দ্য অর্গান। আবার তীর চিহ্ন দেখে বুঝতে পারছি ভেইন এন্ড ইফারেন্ট লিম্ফ ভেসেল এক্সিট দ্য অর্গান। তার মানে আমরা বুঝতে পারছি যে দুটো জিনিস লিম্ফ নোডের মধ্যে এন্ট্রি করবে, আর্টারি এন্ড নার্ভ। দুটো জিনিস লিম্ফ নোড থেকে বেরিয়ে যাবে, ভেইন এন্ড ইফারেন্ট লিম্ফ ভেসেল। সো খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই তথ্যগুলো মনে রাখবেন। এখন আমরা লিম্ফ নোডকে ভাগ করব কর্টেক্স এবং মেডুলাতে। আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা থাইমাসকে আমরা ভাগ করেছিলাম আউটার কর্টেক্স, ইনার মেডুলা। বাট এখানে একটু ব্যতিক্রম, এখানে আমরা লিম্ফ নোডের কর্টেক্সকেই দুটো অংশে ভাগ করব, যেটার একটাকে আমরা বলছি আউটার কর্টেক্স, আরেকটিকে বলছি ইনার কর্টেক্স বা প্যারা কর্টেক্স। এই প্যারা কর্টেক্স শব্দটা আপনাদের ছবিতে আছে, মার্ক করে রাখবেন, মনে রাখতে সুবিধা হবে। আমরা যদি একটু ছবিতে দেখি, ক্যাপসুল থেকে শুরু করে প্রথম পার্পেল পোর্শনটুকু হচ্ছে আউটার কর্টেক্স, মাঝখানের ব্লু পোর্শনটুকু হচ্ছে ইনার কর্টেক্স, একেবারে ভিতরের পোর্শন হচ্ছে মেডুলা। তাহলে আমরা আলটিমেটলি তিনটি অংশ পাচ্ছি, আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স এবং মেডুলা। এখন আমরা দেখব এই তিন জায়গায় কোন কোন লিম্ফোসাইট বা কি কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে। তো একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো যে এই লিম্ফেটিক অর্গানগুলোতে আমরা লিম্ফেটিক সেলগুলোকে খুঁজবো। তো যেমন থাইমাসে আমরা টি সেলকে পেয়েছিলাম, ঠিক এখানে আমরা লিম্ফ নোডে লিম্ফেটিক সেল হিসেবে, যেহেতু এটা একটি সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান, সেখানে টি এবং বি দুটোকেই আমরা খুঁজবো। তার মধ্যে আউটার কর্টেক্সে আমাদের অবস্থান করে বি লিম্ফোসাইট, ইনার কর্টেক্স বা প্যারা কর্টেক্সে অবস্থান করে টি লিম্ফোসাইট।
মেডুলাতে অবস্থান করে বি লিম্ফোসাইট। তাহলে এটা লিখে রাখবেন বি টি বি, অর্থাৎ আমাদের প্রিয় টেলিভিশন বিটিবি, বি টি এবং বি আমরা দেখতে পাচ্ছি। তাহলে বি লিম্ফোসাইট আউটার কর্টেক্সও যেমন থাকে ঠিক তদ্রুপ মেডুলাতেও থাকে, বাট ইনার কর্টেক্স বা প্যারাকর্টেক্সে শুধুমাত্র একটা লিম্ফোসাইট থাকে, সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। আমরা বলতে পারি টি লিম্ফোসাইট শুধুমাত্র এক জায়গাতেই থাকে। সো এই তথ্যগুলোই মূলত ইম্পর্টেন্ট। আউটার কর্টেক্সে এই বি লিম্ফোসাইটের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা মনে রাখবেন জার্মিনাল সেন্টার। সো এই তথ্যগুলো আপনাদের শীটে খুব সুন্দরভাবে আছে। আমি যে কথাগুলো বললাম এগুলো মার্ক করবেন এবং বাকি তথ্যগুলো রিডিং পড়বেন, তাহলেই আপনাদের ক্যাপচারে চলে আসবে। নেক্সট আমরা আলোচনা করব স্প্লিন সম্পর্কে। স্প্লিন সম্পর্কে দাগিয়ে রাখবেন লার্জেস্ট সিঙ্গেল অ্যাকুমুলেশন অফ লিম্ফয়েড টিস্যু এবং ইট ইজ লোকেটেড ইন্ট্রাপেরিটোনিয়ালি। আমরা যদি একটু স্প্লিনের জেনারেল স্ট্রাকচার দেখি তাহলে আমরা দেখব যে থাইমাস এবং লিম্ফ নোডে আমরা যেমন ক্যাপসুল পেয়েছিলাম, ট্র্যাবেকুলি পেয়েছিলাম, ঠিক তদ্রুপ স্প্লিনেও আমরা ক্যাপসুল এবং ট্র্যাবেকুলি পাবো। অর্থাৎ আমরা বলতে পারি যে ক্যাপসুল এবং ট্র্যাবেকুলি এটা থাইমাসে থাকে, লিম্ফ নোডে থাকে, স্প্লিনেও থাকে। এখন আসেন কর্টেক্স এবং মেডুলা। থাইমাসকে আমরা ভাগ করেছিলাম আউটার কর্টেক্স, ইনার মেডুলা। লিম্ফ নোডে এসে একটু চেঞ্জ, আউটার কর্টেক্স, ইনার কর্টেক্স এবং মেডুলা। বাট ইন্টারেস্টিং ইজ দেয়ার ইজ নো কর্টেক্স এন্ড মেডুলা ইন স্প্লিন, রাদার দে কন্টেন পাল্প। সো দুই ধরনের থাকে, একটা হচ্ছে হোয়াইট পাল্প আর একটা হচ্ছে রেড পাল্প। তাহলে এই দুই ধরনের পাল্পের বর্ণনাই আমরা এখন পড়ব, যেটা আপনাদের এই ছবির সাহায্যে পড়ব। এটা আপনাদের শীটেও দেওয়া আছে, ভালো করে দেখবেন। অর্থাৎ আমরা এই ছবিতে সেন্ট্রাল আর্টেরিওলের পাশে গোলাকার একটা অংশ দেখতে পাচ্ছি, এটি মূলত হচ্ছে হোয়াইট পাল্প, এবং এটি ছাড়া ডান দিকে যে অংশগুলো আছে সেগুলি হচ্ছে রেড পাল্প। তাহলে আমরা বুঝতেই পারতেছি পার্সেন্টেজ বিচারে হোয়াইট পাল্প হচ্ছে পরিমাণে কম, অর্থাৎ 25%। অন দ্য আদার হ্যান্ড রেড পাল্প হচ্ছে 75%। তাহলে আমরা হোয়াইট পাল্প দিয়ে শুরু করি। হোয়াইট পাল্প মূলত সেন্ট্রাল আর্টেরিওলের পাশে লিম্ফেটিক সেলের কালেকশন। অর্থাৎ আমি আগেই বলেছি যে লিম্ফেটিক সেল যখন আমরা পড়বো এই অর্গানগুলো, তখন আমরা লিম্ফেটিক সেলের লোকেশন খুঁজবো, এটাই আমাদের কাজ। যেমন আমরা থাইমাসে টি লিম্ফোসাইট পেয়েছি, লিম্ফ নোডে আমরা টি এবং বি কে দেখেছি, দুটোই কোনটা কোথায় থাকে। এখানেও আমরা যেহেতু সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান টি এবং বি দুটোই খুঁজবো। তার মধ্যে এই হোয়াইট পাল্পের সেন্ট্রাল আর্টেরিয়লকে ঘিরে প্রথম জোনে অবস্থান করে টি সেল। আপনারা ছবিতে মার্ক করে রাখেন পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ বা পালস। এটি সিঙ্গেল বেস্টের জন্য ইম্পর্টেন্ট যে হোয়াইট পাল্পে সেন্ট্রাল আর্টেরিওলের পাশে ফার্স্ট জোনে কে থাকে, তাহলে এটা অ্যান্সার হবে পালস, অর্থাৎ পেরি আর্টারিয়াল লিম্ফেটিক শীথ হিসেবে কোন সেল? টি সেল। সেকেন্ড জোনে অবস্থান করে বি সেল, যেটা আপনার শীটে আছে দেখেন, মোস্টলি বি সেল ছবি হিসেবে আছে, সেটাও মার্ক করে রাখবেন। মার্জিনে বা প্রান্তে অবস্থান করে ডেনড্রাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সো ডিয়ার ভিউয়ার্স, আমি আবার বলছি, হোয়াইট পাল্পকে আমরা তিনটা জোনে ভাগ করি। ফার্স্ট জোনে সেন্ট্রাল আর্টেরিওলের পাশে অবস্থান করে টি সেল অ্যাজ পালস, দ্যাট ইজ পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথ। সেকেন্ড জোনে অবস্থান করে বি সেল এবং মার্জিনে অবস্থান করে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এবার চলে আসেন রেড পাল্প। রেড পাল্পকে আমরা দুটো অংশে ভাগ করি, একটা হচ্ছে স্প্লেনিক কর্ড আর একটি হচ্ছে স্প্লেনিক সাইনুসয়েড। তো স্প্লেনিক কর্ড, এটার একটা নাম হচ্ছে কর্ডস অফ বিলরথ। এটা ডেফিনেশনটা আপনারা এভাবে লিখে রাখতে পারেন যে কালেকশন অফ সাম সেলস এন্ড ফাইব্রাস টিস্যু। অর্থাৎ এখানে মূলত কিছু ম্যাক্রোফেজ থাকে, কিছু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে, কিছু ফাইব্রাস টিস্যু থাকে। অন দ্য আদার হ্যান্ড স্প্লেনিক সাইনুসয়েডকে মূলত স্প্লিনের যে ক্যাপিলারি তাকেই বলা হয় স্প্লেনিক সাইনুসয়েড। এখানেও একটা এক্সট্রা সেল থাকে যার নাম হচ্ছে স্টেপ সেল। তাহলে মূলত এই যে রেড পাল্পের যে বিস্তৃতি বা এই অবস্থান, এখানে মূলত দুটো সার্কুলেশনকে মেনটেন করা হয়, একটা ওপেন একটা ক্লোজ। এটি ডিটেলসে আপনাদের জানার দরকার নেই, জাস্ট মাথায় রাখেন যে এটি সব অ্যারেঞ্জমেন্টই মূলত ফরেন পার্টিকেলকে ডিস্ট্রয় করার জন্য। সো স্প্লিনের কাজগুলো আপনারা পড়বেন, এবং এই যে চার ধরনের লিম্ফেটিক অর্গানের একটা ছক দেয়া আছে আপনাদের শীটে, স্প্লিন, লিম্ফ নোড,
থাইমাস এবং প্যালাটাইন টনসিল। এই পার্থক্যটা খুব ভালো করে আপনারা পড়বেন, ট্রিপল স্টার দিয়ে রাখবেন। কিছু সামারি আমরা একটা আমার স্লাইডে দিয়েছি, যেমন সাবক্যাপসুলার এবং ট্রাবেকুলার লিম্ফ সাইনাস, এটি শুধুমাত্র লিম্ফ নোডে পাওয়া যায়, আর কোথাও থাকে না। ক্রিপস, এটা যদিও আমি পড়াই নেই, বাট মাথায় রাখবেন ক্রিপস শুধুমাত্র পাওয়া যায় প্যালাটাইন টনসিলে, অন্য কোথাও থাকে না। লিম্ফ ভেসেলের ক্ষেত্রে লিম্ফ নোডে আমি আগেই বলেছি বোথ অ্যাফারেন্ট এন্ড ইফারেন্ট দুই ধরনেরই পাওয়া যায়, বাট অন্য সব লিম্ফেটিক অর্গানে আমরা পাবো শুধুমাত্র ইফারেন্ট। কর্টেক্স এবং মেডুলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে থাইমাস এবং লিম্ফ নোড এই দুটোতে কিন্তু আমরা কর্টেক্স মেডুলা পেয়েছি, বাট স্প্লিন এবং প্যালাটাইন টনসিলে কোনো কর্টেক্স মেডুলা থাকবে না। সো দিস অল অ্যাবাউট লিম্ফেটিক অর্গান। আমাদের সর্বশেষ টপিকস স্কিন। খেয়াল করেন, স্কিন ইজ কম্পোজড অফ টু লেয়ার, ওয়ান ইজ এপিডার্মিস, অ্যানাদার ইজ ডার্মিস। সো এপিডার্মিস is made up of keratinized stratified squamous epithelium. It's developed from ectoderm এবং এখানে পাঁচটা লেয়ার থাকে, কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পাইনোসাম এবং বেজালি। খেয়াল রাখবেন, আমরা জানি যে থিক স্কিনে পাঁচটা লেয়ার থাকে, বাট থিন স্কিনে থাকে চারটা লেয়ার। এই স্ট্রেটাম লুসিডাম এই লেয়ারটি থিন স্কিনে থাকে না। চার ধরনের সেল থাকে, ক্যারাটিনোসাইট, মেলানোসাইট, ল্যাঙ্গারহ্যান্স সেল এবং মার্কেল সেল। আমরা ডার্মিসে চলে যাই। ডার্মিসের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে সুপারফিশিয়াল প্যাপিলারি, একটা হচ্ছে ডিপ রেটিকুলার। ডার্মিস থেকে আপনারা লিখে রাখবেন ডার্মিস ইজ মেজোডার্মাল, ডার্মিস ইজ মেজোডার্মাল। এপিডার্মিস ডেভেলপস ফ্রম ectoderm, বাট ডার্মিস ডেভেলপস ফ্রম মেজোডার্ম। নেক্সট, আপনাদের শীটে এই যে ছবিটা দেয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা ট্রিপল স্টার দিয়ে রাখবেন। এখানেই ম্যাক্সিমাম ইনফরমেশন দেয়া আছে। লাইক কর্নিয়াম, মোস্ট সুপারফিশিয়াল লেয়ার, এখানে 20 থেকে 30টা ক্যারাটিনোসাইটের লেয়ার থাকবে, খুব ইম্পর্টেন্ট। লুসিডাম, এখানে 2 থেকে 3 লেয়ারের ক্যারাটিনোসাইট থাকে, বাট সিন অনলি ইন থিক স্কিন। তাহলে দাগিয়ে রাখবেন। স্ট্রেটাম গ্র্যানুলোসাম, খুবই ইম্পর্টেন্ট, এখানেও ক্যারাটিনোসাইট থাকে। স্ট্রেটাম স্পাইনোসাম, খুবই ইম্পর্টেন্ট, এখানে ল্যাঙ্গারহ্যান্স সেল থাকে। এই যে চার ধরনের সেল আমরা পেলাম, তার মধ্যে ল্যাঙ্গারহ্যান্স সেলটি শুধুমাত্র চতুর্থ লেয়ারে থাকে, স্ট্রেটাম স্পাইনোসাম। অন দ্য আদার হ্যান্ড স্ট্রেটাম বেজালি, এখানেও ক্যারাটিনোসাইট থাকে এবং দুইটা ইম্পর্টেন্ট সেল থাকে, 2M, মেলানোসাইট এবং মার্কেল সেল। তাহলে এই যে চার ধরনের সেল বললাম, তার মধ্যে ক্যারাটিনোসাইট সবগুলো লেয়ারই থাকবে, আমাদের ল্যাঙ্গারহ্যান্স সেল শুধুমাত্র স্ট্রেটাম স্পাইনোসামে থাকবে, আমাদের মেলানোসাইট এবং মার্কেল সেল শুধুমাত্র বেজাল লেয়ারে অবস্থান করবে। এখন আমরা একটু সেলগুলোর আলাদা বর্ণনা পড়ব। যেমন ক্যারাটিনোসাইট, যেহেতু আমরা দেখেছি সব লেয়ারেই ক্যারাটিনোসাইট আছে এবং আমাদের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। সো ম্যাক্সিমাম সেলগুলি হচ্ছে ক্যারাটিনোসাইট, প্রায় 90% সেলই হচ্ছে ক্যারাটিনোসাইট। নেক্সট আমরা পড়ব মেলানোসাইট। মেলানোসাইট থাকে হচ্ছে বেজাল লেয়ার, আমরা দেখেছি, এবং এদের অরিজিন হচ্ছে নিউরাল ক্রেস্ট, এবং মেলানোসাইটের কাজ আমরা জানি, এরা মেলানিন তৈরি করে। ল্যাঙ্গারহ্যান্স সেল, আমরা জানি এরা মূলত একটা ফ্যাগোসাইটিক সেল, সো এটা মূলত ব্লাডের মনোসাইট, তাহলে স্বভাবতই এদের অরিজিন হচ্ছে বোন ম্যারো, এবং এদেরকে পাওয়া যায় কিন্তু স্পাইনোসাম লেয়ারে, আমরা আগেই দেখেছি। মার্কেল সেল, এদেরকেও বেজাল লেয়ারে পাওয়া যায়, এরা হচ্ছে মডিফাইড এপিডার্মাল সেল, এবং তাদের রোল হচ্ছে সিগন্যাল ট্রান্সডাকশনে তাদের একটি রোল আছে বলে ধারণা করা হয়। নাও দ্য লাস্ট পার্ট, অ্যাপেন্ডেজেস অফ স্কিন। চারটা অংশ, হেয়ার, নেল, সোয়েট এন্ড সেবাসিয়াস গ্ল্যান্ড। এর মধ্যে আপনারা সোয়েট এবং সেবাসিয়াস গ্ল্যান্ড খুব ভালো করে পড়বেন ট্রিপল স্টার দিয়ে। স্পেশালি সোয়েট এবং সেবাসিয়াস গ্ল্যান্ড কোথায় থাকে, কোথায় থাকে না। সোয়েট গ্ল্যান্ড সবচেয়ে বেশি পরিমাণে থাকে পাম, সোল, ফেস, স্ক্যাল্প এবং ফোরহেডে। অন দ্য আদার হ্যান্ড থাকে না হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন, মার্জিনস অফ লিপ, নেইল বেড, নেপল, ইনার সারফেস অফ প্রিপিউস, ল্যাবিয়া মাইনোরা, গ্ল্যান্স পেনিস অ্যান্ড গ্ল্যান্স ক্লাইটোরিক্স। সো এই ইনফরমেশনগুলো আপনাদের শিটে পুরোপুরি ভালোভাবে দেয়া নেই। সো কোথায় বেশি পরিমাণে থাকে এবং কোথায় অ্যাবসেন্ট থাকে, এটিও আপনারা সুন্দর করে কাগজে লিখে অবশ্যই শিটে
লাগিয়ে দিবেন। সো হিস্টোলজি অফ স্কিন নিয়ে কিছু কোশ্চেন আছে যেটি আপনাদের শিটে আমরা দিয়ে দিয়েছি। সো এটি আপনারা প্র্যাকটিস করবেন। এতক্ষণ আমরা হিস্টোলজি, পুরো হিস্টোলজি নিয়ে অর্থাৎ বেসিক এবং সিস্টেম বেস হিস্টোলজি নিয়ে কথা বলেছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে বিভিন্ন জিনিস সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য, কিছু ব্যাখ্যা আমরা দিয়েছি, কিছু কোশ্চেন আপনাদেরকে দেখিয়েছি। সো এই সবগুলোই হচ্ছে আপনাদের পড়ার সূচনা মাত্র। আপনারা আবার পুনরায় পুরো শিটটি ভালো করে A to Z একবার রিডিং পড়বেন। নেক্সট যেগুলো আমি বেশি ইম্পর্টেন্ট বলেছি সেগুলোকে বারবার পড়বেন, মুখস্থ করে আয়ত্ত করার চেষ্টা করবেন। যে কোশ্চেনগুলো আপনাদের শিটের পিছনে আছে সেগুলোকে আপনার রিভিশন দেওয়ার চেষ্টা করবেন। যেই এক্সট্রা তথ্যগুলো বলেছি সেগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন এবং সামগ্রিকভাবে লাস্ট প্রিভিয়াস ইয়ারগুলির কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করেই আপনারা যদি পড়াশোনা করেন, ইনশাল্লাহ আপনাদের প্রিপারেশন অবশ্যই ভালো হবে। আপনাদের সকলের সার্বিক মঙ্গল কামনায় আজকের মতো এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।